বাঁচায় কুইক হিল। ডিজিটাল ভারতের ভরসা, ফ্রড থেকে সুরক্ষা। কামারপুকুরে বিজেপির পোস্টারে আগুন পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ গেরুয়া শিবিরের। রাতেই গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। আনন্দপুরের নাজিরাবাদে অগ্নিকাণ্ডে অবশেষে সিট গঠন। গত সোমবার গভীর রাতে আগুন, শনিবার 5 সদস্যের সিট গঠন বারুইপুর পুলিশ জেলার। বিশেষ তদন্তকারী দলে অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি ক্রাইম, ডিইবি ইন্সপেক্টর। আনন্দপুর অগ্নিকাণ্ডে ধৃত ডেকোরেটর সংস্থার মালিক গঙ্গাধর দাসের পাশে হেরিয়া শ্রমিকরা। ঠিকমতো বেতন না দেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলেই গঙ্গাধরের সংস্থার কর্মীদের কারখানা ফের চালু করতে প্রশাসনের কাজে আর্জি। সাধুর উপর হামলার অভিযোগ প্রতিবাদে ভগবানপুরে বিক্ষোভ বিজেপির। গুরগ্রামে আরএসএস এর শতবর্ষে উপলক্ষে সাধুসন্তদের সমাবেশ ছিল। অনুষ্ঠান শেষে সূর্যানন্দ মহারাজের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। দোষীদের গ্রেপ্তার না করলে আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির। প্রেজেন্টেড বাই ডিজিটাল ভারতে ফেক নিউজের সাথে লড়ে TV9 বাংলা। ফ্রড থেকে বাঁচায় কুইক হিল। ডিজিটাল ভারতের ভরসা, ফ্রড থেকে সুরক্ষা। কেশরিয়া বেশে মন যোগী হলো রে, আনন্দে নেচবো মাতোয়ারা হলো রে। কেশরিয়া বেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। विमल बोलो भाषा केसरी। तू आके अपनी सांसें मुझ में घोल दे। इश्क के बीच कभी आए न कुछ, इसीलिए मैनफोर्स अल्ट्रा फील थिन कॉन्डोम्स, इंडियाज नंबर 1 ब्रांड। হিন্দুস্তানে কথায় কথায় ঘাড় নাড়া হয় প্রেমে, বিতর্কে বা দেশের জয়ের আশায়। এখন এমন পরিস্থিতিতে ঘাড়ে ব্যথা হলে কথা আর দেশ কোথাও যেন থেমে না যায়। সেই জন্য 2X ডাইক্লোফেনাকের সাথে নেমোলিড স্ট্রং, যা দেয় ঘাড়ের ব্যথা থেকে আরাম। তাই এখন কাজ চালাতে থাকুন, ঘাড় নাড়াতে থাকুন। মেয়রের ঘর থেকে বিরোধী কক্ষ, চেনে আমাকে সব পক্ষ। কর্পোরেশনের খবর মানে আমি শান্ত। TV9 বাংলা, না দেখলেই নয়। চালে জঙ্গি নাকি চারপাশে জঙ্গিটা, খবর দেব আমি টিজার। সব খবর সবার আগে TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। বাঙালির মগজাস্ত্রে মরচে পড়েনি, লালবাজার হোক বা ভবানী ভবন। আমি সুপ্রিয়। পুলিশের সব খবর দেখুন আমার সঙ্গে। TV9 বাংলা, না দেখলেই নয়। কে বলেছে সিপিআইএম শেষ, ফিকে হয়েছে লাল? আমি প্রদীপ্ত, দেব বামেদের সব খবর। TV9 বাংলা, না দেখলেই নয়। কে ধেড়ে ইঁদুর, কে পাকা মাথা, নোটের পাহাড়ে কত নোট। আমি সুজয়। ইডি সিবিআইয়ের গোয়েন্দাগিরির খবর দেখুন আমার সঙ্গে। TV9 বাংলা, না দেখলেই নয়। নতুন তৃণমূল মানে কি? শেষ কথা অভিষেক, নাকি এখনো ভরসার মুখ মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূল কংগ্রেসের সব খবর দেব আমি, সৌরভ গুহ। TV9 বাংলা, না দেখলেই নয়। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর। দেশ বিদেশের না জানা খবর, যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। বাঙালিকে হাইকোর্ট চেনাই আমি শ্রাবন্তী। ড্রয়িং রুমে পৌঁছে দেব কোর্ট রুমের মেজাজ। TV9 বাংলা, না দেখলেই নয়। সরকারের দুয়ারে 365 দিন, নজর 24x7। আমি দীক্ষা, নবান্ন থেকে প্রতিদিন। TV9 বাংলা, না দেখলেই নয়। মেয়রের ঘর থেকে বিরোধী কক্ষ, চেনে আমাকে সব পক্ষ। কর্পোরেশনের খবর মানে আমি শান্ত। TV9 বাংলা, না দেখলেই নয়। আজ কেন্দ্রের বাজেট, টানা 9 বার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। কর পরিকাঠামোয় কি ফের বদল? কর্মসংস্থানে নতুন কি দিশা? শিল্পক্ষেত্রকে চাঙ্গা করতে কি দাওয়াই? পরিকাঠামো প্রতিরক্ষা খাতে কি বাড়বে বরাদ্দ? বাজেটে চোখ আমজনতার।
ভোটমুখী বাংলা কি পাবে বাজেটে? গত বছর বিহারের জন্য কল্পতরু, এবার কি বাংলার জন্য বড় অঙ্কের প্রকল্প ঘোষণা? বাজেটে কি থাকবে ভোট ভাবনার ছাপ? নির্মলার বাজেটে নজর। মূল্যবৃদ্ধির চাপ আম জনতাকে স্বস্তি দিতে বাজেটে কি দাওয়াই? গৃহঋণে কমবে কি সুদের হার? স্বল্প সঞ্চয় বাড়বে ইন্টারেস্ট? মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে দাম কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে? নির্মলার বাজেট ঘিরে চলছে প্রত্যাশা। কৃষক, মধ্যবিত্ত, যুব সমাজ, নির্মলার বাজেটে কার পকেটে স্বস্তি, কার কাঁধে চাপ? ভোটের আগে কার হাতের অস্ত্র হবে বাজেট? সব খুঁটিনাটি তথ্য বিশ্লেষণ, আম জনতার আশা প্রত্যাশা। চোখ রাখুন TV9 বাংলায়। দেখছেন TV9 বাংলা, আমি তন্নিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, ভোটমুখী বাংলার জন্য ঠিক কি থাকছে বাজেটে? নজর রাজ্য রাজনীতির, কারণ গত বছর ভোটমুখী বিহারের জন্য কল্পতরু হয়েছিলেন নির্মলা। কেন্দ্রীয় বাজেটে প্রায় 60,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্প ঘোষণা করা হয়েছিল। এবার ভোটমুখী বাংলার জন্য বড় অঙ্কের প্রকল্প ঘোষণা হবে কি? বাজেটে কি থাকবে ভোট ভাবনার ছাপ? অতীতেও বিভিন্ন নির্বাচনমুখী রাজ্যের জন্য কেন্দ্রীয় বাজেটে এমন ঢালাও ঘোষণার প্রবণতা দেখা গিয়েছে। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তেমন কিছু কি হতে পারে? প্রশ্ন একাধিক। আর এ রাজ্যে ঠিক কি প্রত্যাশা রয়েছে এবারের এই বাজেট নিয়ে, কেন্দ্রীয় বাজেট নিয়ে, সে বিষয়ে কি বলছে আমাদের কথা এই মুহূর্তে শোনাবো আপনাদেরকে। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কি বলেছেন তারই। আমাদের কোনো এক্সপেকটেশন নেই, এক্সপেকটেশনের কিছু নেই। আমরা দেখব কি আছে, কালকে কি করবেন কি না করবেন সে দেখবো আমরা। তবে অনেক সময় দেখেছি যে বাজেট হয়, অ্যালটমেন্ট হয়, কিন্তু রিলিজ হয় না টাকা। সেরকম যেন না হয় এটাই বলছি। ভোটের জন্য অ্যালটমেন্ট হতে পারে কিন্তু রিলিজ হবে না, কারণ ভোটে তো আর ভোট হবে না, ওদের পক্ষে ভোট হবে না, তাহলে রিলিজ হবে না। সেটা যেন না হয়, এটা যেন মনে রাখেন, এটাই বারবার বলছি। পশ্চিমবঙ্গ তো অলরেডি 12টা ট্রেন পেয়ে গেছে, নিশ্চয়ই পশ্চিমবাংলার লোক পাবে, কারণ পশ্চিমবাংলায় প্রায় 10.5-11 কোটি মানুষ থাকেন, তারা তো ভারতের বাইরে নয়। এখানকার সরকার করুক না করুক, কেন্দ্র সরকার তাদের জন্য করবেই। আর সারা দেশের মানুষই পাবেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলছে, আর গরিব কল্যাণকারী যোজনার লাভ, তার 81 কোটি মানুষ রেশন পাচ্ছেন, অন্যান্য সুবিধা পাচ্ছেন। তো সেটা ঠিকঠাক পৌঁছচ্ছে কিনা, যেগুলো পৌঁছয়নি সেটাকে শুধরানোর চেষ্টা হবে। বিভিন্ন ক্ষেত্রেতে নতুন নতুন যোজনার মাধ্যমে পুরো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কোনো একটা রাজ্য বা কোনো একটা বিশেষ কমিউনিটির জন্য তো এই সরকার কাজ করে না। প্রত্যাশা যেটা আমাদের সিনিয়র সিটিজেন হিসাবে, আমাদের রেলে এবং ট্রেনে একটা কনসেশন ছিল, করোনার পিরিয়ডের পর সেটা বন্ধ হয়ে গেছে। এবং আমরা আশা করছি, আমাদের ডিমান্ডও রয়েছে, আন্দোলনও করছি, যাতে এই বাজেটে হয়তো এটি পুনরায় চালু করার জন্য আমরা আবেদন জানিয়েছিলাম। আশা করছি এটা বাজেটে থাকার কথা। আমার জিনিসের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো, এই নিত্য প্রয়োজনীয় যে হারে দাম বাড়ছে, মানুষের মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে, এটা নিয়ন্ত্রণ করা। নমস্কার, দেখছেন TV9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। হেলথ প্লাস অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দক্ষিণ ভারতের অন্যতম শীর্ষ মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল যশোদা হসপিটালস হায়দ্রাবাদ 1989 সাল থেকে আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও মানবিক যত্নের সমন্বয় কোটি কোটি মানুষের জীবনে এনে দিয়েছে নতুন আশা। সমাজিগুড়া, সেকেন্দ্রাবাদ, মালাকপেট ও হাইটেক সিটিতে 4টি অত্যাধুনিক ইউনিটে রয়েছে প্রায় 4000 বেড, যেখানে চিকিৎসায় নিয়োজিত বিশ্বমানের চিকিৎসকের দল। ক্যান্সার কেয়ার, কার্ডিয়াক, নিউরো, অর্থো, ট্রান্সপ্লান্ট সার্ভিসেসের সঙ্গে রয়েছে অত্যাধুনিক MR লিনাক ও রোবোটিক সার্জারির সুবিধাও। যশোদা হসপিটালস হায়দ্রাবাদ, আপনার সুস্থতার বিশ্বাস, আপনার জীবনের নতুন অধ্যায়। আজকের আলোচনার বিষয় ব্রেন টিউমার। স্টুডিওয়ে আমাদের সঙ্গে আছেন চিকিৎসক ডক্টর আইয়াদুর আয়ার, সিনিয়র কনসালটেন্ট নিউরোসার্জন, যশোদা হসপিটালস হায়দ্রাবাদ, তেলেঙ্গানা। Welcome to our show, sir. Thank you. First of all, I would like to ask you that what type of headache needs a consultation with the neurosurgeon? Any time someone has a headache which he has never experienced before, as an emergency, if suddenly someone has a severe headache, we call it as classically thunderclasp.
like a thunder comes and hitting onto your head. Such a severe headache associated with the vomiting, and they become unconscious, or like they become little response along with following the headache. Early morning headache, if someone wakes up with a headache and then like after that they vomit, after the vomiting they feel better. When they have headache, they see double vision. Okay. So those are the headache. They are most likely related to a brain tumor. Okay. They have to seek attention once if they have these symptoms. ओके इस सर दर्द का कोई मतलब डिफरेंशिएशन होता है जो नॉर्मल हेडेक्स होता है जैसे कि माइग्रेन हो गया, ये सब हो गया, इससे जो ब्रेन ट्यूमर वाला जो हेडेक है इसका डिफरेंस कैसे समझ में आएगा? मोस्ट ऑफ द टाइम्स ये कांस्टेंट वो रहते ही रहेगा. मेडिसिन लेने के बाद वो थोड़ा कम होगा मगर वो कंसिस्टेंटली रहेगा. और ये हेडेक बढ़ते बढ़ते वॉमिटिंग भी हो जाएगा. माइग्रेन में भी वॉमिटिंग होता है बट देन दिस विल कीप ऑन हैपनिंग, कंटिन्यू होते रहेगा. जैसे मैंने बोला था हेडेक के साथ साथ लेकिन आपको देखना भी थोड़ा कमती लग रहा है, डबल विजन लग रहा है, सो इट्स एन रेड फ्लैग साइन. ये हाइड्रोसेफेलस ये क्या है, अगर इसके बारे में थोड़ा बताएं. सब लोगों को लाइक ब्रेन के अंदर CSF सेरेब्रोस्पाइनल फ्लूइड सर्कुलेशन में रहता है. 500 ml सीक्रेट होता है, 500 ml ब्लड को अब्सॉर्ब हो जाता है. तो ये सब सर्कुलेशन में ब्लॉक है बोलो तो, लेकिन वो ब्लड में जब जा नहीं पाएगा, उसको सर्कुलेशन नहीं होगा, तो ये वेंट्रिकल कैविटी के अंदर ये CSF फ्लूइड कलेक्शन हो जाता है. अच्छा. जब साइज बड़ा बोलो तो ब्रेन के अंदर इंट्राक्रैनियल प्रेशर भी बढ़ जाता है. अच्छा, इसको मतलब ट्रीटमेंट क्या है, इसका कोई ट्रीटमेंट? ये ब्लॉक कुछ ट्यूमर की वजह से है बोले तो ये ट्यूमर को निकालना अच्छा इज अ ट्रीटमेंट. ओके. कंजेनेटली जब फायदा होता है लेकिन तब भी लेकिन थोड़ा डिसऑर्डर्स में इसका सर्कुलेशन में कई जगह पर ब्लॉक हो जाता है. ओके. तो वो सब फर्स्ट चॉइस इस एंडोस्कोपिक वेंट्रिकुलोस्टमी बोलते हैं. तो एंडोस्कोप के द्वारा लेकिन एक छोटा सा की होल बनाकर इसका सर्कुलेशन को डाइवर्ट कर देते हैं. एक ब्रेन के अंदर एक होल बना देते हैं. In the absence of this problem, then you need to put a ventriculoperitoneal shunt. Okay. एक ट्यूब वेंट्रिकल कैविटी में अंदर रखा जाएगा, दूसरा एंड एब्डोमेन में रखा जाएगा, बीच में एक वाल्व रहेगा कंटिन्यूअसली दैट ड्रेन्स द फ्लूइड व्हेनेवर द प्रेशर बिल्ड्स अप. Okay. Sir, I would like to ask you, what is pituitary tumor and how does it affect patient? Pituitary gland is the father of all the glands. Thyroid हो, बाकी सब लाइक एड्रिनल हो, जो भी हार्मोनल फंक्शंस है, they are all governed by the pituitary gland. Okay. So whatever the tumor occur from the pituitary gland, they are called as pituitary adenoma. There are two varieties, main varieties. One is non-functional. The other one is functional. Functional adenoma, why they are called as functional adenoma is they secrete excessive hormones. For example, growth hormone, okay, which that condition is called as acromegaly. When that hormone excessively secretes, your fingers grow long, your facial features changes, your tongue become thick, your voice changes, and that in fact affects your heart's growth also, like the heart also becomes thick. Then the second thing is Cushing disease, where the cortisol hormone is excessively secreted. You gain weight, particularly in females, like they grow all the masculine features, like they grow more additional in the hair. They have lot of obesity. They can't get up. They have severe lethargy. They become very tired. These are the symptoms related to Cushing disease. Okay. The non-functional adenomas, all these hormone-related problems won't be there. They most of the times present with vision impairment. That means problem with their vision. Just above this pituitary gland, our optic nerves enter into the brain. Okay. So when the adenoma happens, it directly comes in contact with the nerves and then compresses it. So people won't see on the sides. Okay. So that is the commonest symptoms of a pituitary adenoma. And how does it affect the patients? You have already told us, but what are the treatment? 90% of the pituitary adenomas, they can be operated through the nose because your pituitary gland sits underneath the brain. So when we go through the nose, we see the skull base on which our brain sits. So the pituitary gland is the one which is first seen.
When you go through the nose, we see the tumor first. You don't disturb the brain at all. After that, very big tumor like multiloculated tumors, you will have to deal them with the transcranial route, open surgeries. There's one entity called prolactinoma. The first line of management is medical management. However big it is, you start with the medications and then they melt away. Recurrent adenomas, drug-resistant adenomas, they go for radiation therapy. ওকে অর্থাৎ উনি যেটা আলোচনা করছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যে পিটুইটারি টিউমার সেটার কত রকমের প্রকারভেদ হয় সেই বিষয়টা নিয়ে উনি বললেন। এবং আরও একটা বিষয় যেটা শুরু থেকেই আমরা আলোচনা করছি যে যখনই এই ধরনের কোনো একটা ইস্যু হয়, কোনো একটা ব্রেন টিউমারের দিকে বিষয়টা যাচ্ছে, এটা আপনারা কিভাবে বুঝবেন? কমন সিমটম যেটা সেটা হচ্ছে ভিশনের একটা ইস্যু, সেটা উনি বুঝিয়ে দিচ্ছেন যে সেক্ষেত্রে কি কি সমস্যা আপনাদের হতে পারে, সিমটম আপনারা কি পেতে পারেন। কোনো সাধারণ মাথা ব্যথা থেকে এই ধরনের মাথা ব্যথা, অর্থাৎ আপনার ধরুন ব্রেন টিউমার রয়েছে, সেটা সিমটম আপনি কিভাবে বুঝবেন সেই সমস্তটা নিয়ে স্যার আলোচনা করছেন। আমরা আরো কোয়েশ্চেন আছে, আমরা সেই কোয়েশ্চেনের দিকে যাই। ट्राइजेमिनियल न्यूरोलजिया, इसका सिम्टम क्या है, ये होता क्या है? ये एक कंडीशन है लाइक नो इट इज़ वेरी अंडर इवेल्युएटेड और वेरी सच ए सीवियर डिजीज. इट इज़ नॉट रिलेटेड टू ट्यूमर एट ऑल. ओके, ये बेसिकली होता है कि हमारा फेस का सेंसेशन के लिए एक नर्व रहता है, उसका नाम ट्राइजेमिनल नर्व. वो नर्व के ऊपर एक आर्टरी आकर लाइक नो कांटेक्ट होने से, एक पर्टिकुलर पॉइंट में कांटेक्ट होने से सब लोगों को रहता है, बट देन लाइक नो सम पीपल दे आर वेरी सेंसिटिव टू दैट. ये जो नर्व है लाइक नो दैट स्टार्ट्स फायरिंग अप abnormal signals. So that represents as severe sharp shooting pain. okay, this is a neurological issue. It's a neurological issue. So the people present with severe pain in one side of the face, they can't tolerate it. It's actually called a suicidal disease. They can't sit in front of a fan, they can't brush, they can't drink water, they can't eat. So whenever they try to do that, the severe pain comes. Okay, They just can't put up with that. इसका कारण क्या है? I'm sorry? रीजन क्या है? रीजन ये बोला था, जैसे बोला था, लेकिन वो जो नर्व रहता है ना, ट्राइजेमिनल नर्व है, लेकिन वो सेंसेशन देता है, वो नर्व से ये पेन आता है. अच्छा, तो ये नर्व के ऊपर जब कुछ ब्लड वेसल कांटेक्ट में आकर उसको प्रेस किया बोले तो, लेकिन ये हो जाता है. अच्छा, ओके. सो ये इशू होता कैसे है? मतलब आम आदमी को भी हो सकता है, किसी को भी हो सकता है? किसी को भी हो सकता है, किसी को भी हो सकता है. मोस्ट इम्पोर्टेंट वन ऑफ द रिनाउंड पर्सनालिटी इन आवर सिनेमा वर्ल्ड इज लाइक सलमान खान. ओह, अच्छा. Salman Khan, he had a trigeminal neuralgia. He used to suffer a lot with that. ओके, और इसका ट्रीटमेंट क्या है? First line of management is medical treatment. ओके, Medical treatment, one tablet, some dose, they are doing good, then you leave it at that. ओके, But it is not settling down, you are increasing the dose. One tablet become two tablets become three tablets. And what happens is, your pain remains, and then ये medicines का भी effect आ जाता है. ओके, Your day-to-day life it's affected. In such situation, मानिए 6 months से मेडिसिन देकर देख रहे हो, लाइक आपका पेन सॉल्व नहीं हो रहा है और वो मेडिसिन का भी साइड इफेक्ट हो रहा है, देन यू गो फॉर सर्जरी. सर्जरी. इसका सर्जरी कैसे होता है? ये जो हम करते हैं लाइक विच आई एम स्पेशलाइज्ड इन, लाइक वी डू एन की होल एंडोस्कोप असिस्टेड अप्रोच. ओके, So we put a small hole in the back of the ear. We identify the vessel which is compressing on the nerve, and we just remove it away from the nerve, and then we keep something called Teflon patch in between. Once the contact is removed, the patient when he comes out of the theater, he has no pain. अच्छा, वो जब theater में वापस आएगा like no room पर, if he has pain, then I would consider as the surgery is failure. But if the pain goes away, then lifelong he is relieved of that. ডিজিটাল ভারতে ফেক নিউজের সাথে লড়ে টিভি9 বাংলা। ফ্রড থেকে বাঁচায় কুইক হিল। ডিজিটাল ভারতের ভরসা, ফ্রড থেকে সুরক্ষা। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে, কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। হিন্দুস্তানে কথায় কথায় ঘাড় নাড়া হয়, প্রেমে
বিতর্কে বা দেশের জয়ের আশায় এখন এমন পরিস্থিতিতে ঘাড়ে ব্যথা হলে কথা আর দেশ কোথাও যেন থেমে না যায়। সেই জন্য 2x ডাইক্লোফেনাকের সাথে নেমোলিড স্ট্রং, যা দেয় ঘাড়ের ব্যথা থেকে আরাম। তাই এখন কাজ চালাতে থাকুন, ঘাড় নাড়াতে থাকুন। মেয়রের ঘর থেকে বিরোধী কক্ষ চেনে আমাকে সব পক্ষ। কর্পোরেশনের খবর মানে আমি সায়ন্ত। TV9 বাংলা না দেখলেই নয়। নতুন তৃণমূল মানে কি? শেষ কথা অভিষেক, নাকি এখনো ভরসার মুখ মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূল কংগ্রেসের সব খবর দেব আমি, সৌরভ গুহ। TV9 বাংলা, না দেখলেই নয়। কে ধেড়ে ইঁদুর, কে পাকা মাথা, নোটের পাহাড়ে কত নোট, আমি সুজয়। ইডি সিবিআইয়ের গোয়েন্দাগিরির খবর দেখুন আমার সঙ্গে। TV9 বাংলা, না দেখলেই নয়। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। বাঙালিকে হাইকোর্ট চেনাই আমি শ্রাবন্তী। ড্রয়িং রুমে পৌঁছে দেব কোর্ট রুমের মেজাজ। TV9 বাংলা, না দেখলেই নয়। জালে জঙ্গি নাকি চারপাশে জঙ্গিটা, খবর দেব আমি টিজার। সব খবর সবার আগে TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। বাঙালির মগজাস্ত্রে মরচে পড়েনি। How long does it take to cure from this issue? Immediately, like if you do the surgery, that's what I said. Like no, जो जब थिएटर से बाहर आएंगे उनको पेन नहीं रहना चाहिए। अच्छा अच्छा अच्छा। ये क्या मतलब लौट के आ सकता है? कभी कभी होता है ना कुछ वेरी रेयरली। ये सर्जरी करने के बाद में वेरी रेयरली होता है, लाइक नो अबाउट लेस देन 2% ऑफ द पीपल। बट इसके सिवा लाइक और भी ट्रीटमेंट्स है, लाइक नो वो कंसिडर करा जाता है, लाइक नो फॉर द एल्डरली पीपल हु कैन अंडरगो सर्जरी, उनको हाई डोज रेडिएशन देते हैं, उनको रेडियो फ्रीक्वेंसी लीशनिंग देते हैं। बट देन ये सब अब्लेशन प्रोसीजर, अब्लेशन मीन्स लाइक आप वो नर्व का फंक्शंस को डैमेज करके वो पेन को अवॉइड कर रहे हो। ओके। बट इन सर्जरी यू डोंट affect its function at all, and you get 99% of permanent relief. ওকে, আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এবং আমরা জানি যে এখন দাঁড়িয়ে চিকিৎসা ক্ষেত্রে রোবোটিক সার্জারি ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমরা বরং এবার সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি যে নিউরো সার্জারির ক্ষেত্রে রোবট দিয়ে সার্জারি সেটা কতটা ইজিয়ার হয়েছে, আদৌ ইজিয়ার কিনা, এবং কতটা এটার যে পারফরমেন্স রয়েছে সেই পারফরমেন্সটা কতটা বেটার হয়েছে, সমস্তটা নিয়ে একটু কথা বলবো। স্যার, what is the function of robot in neurosurgery? I just would like to give few information about that. India में 3 ही हॉस्पिटल्स में रोबोट है, न्यूरोसर्जरी स्पेसिफिक रोबोट। Okay. एक है अमृता इंस्टीट्यूट ऑफ मेडिकल साइंसेस कोचिन, सेकंड वन एम्स दिल्ली, थर्ड वन इज इन यशोदा हॉस्पिटल, सेकंड रिपोर्ट वेयर आई एम वर्किंग। Okay. Why it is so rare means जैसा हमने जो रोबोट अब्डोमेन केसेस में अब्डोमेन में करता है, लाइक नो वो ऐसा काम करता है कि लाइक नो सर्जन ये कंसोल में बैठकर लाइक वो जॉयस्टिक्स को यूज करके रोबोट सर्जरी करता है। बट देन हमारा ब्रेन तो लाइक एक छोटा सा कैविटी है, उसके अंदर इतना इम्पोर्टेंट स्ट्रक्चर्स है, लाइक ब्रेन है, ब्लड वेसल्स है, CSF है, तो यू कांट डिपेंड ऑन अ रोबोट टू गो ऑन ऑपरेट ऑन दम। तो ये जो न्यूरोसर्जरी स्पेसिफिक रोबोट है, लाइक नो वी कॉल इट एज master slave method. I mean, the surgeon still remains as a master, the robot works as a slave. I don't know if it's appropriate term to use, but then like what it does is it works like a GPS for you inside the brain. There are areas in the brain you can't just go into the depth of the brain and then like go do surgery. There you want a keyhole approach. You can't afford to violate the normal brain tissue to reach that. तो जब ये रोबोट रहता है आपको, ये रोबोट में आप लाइक ये ट्रेजेक्टरी को आप फीड कर दिया बोले तो दिस विल टेक यू देयर, एंड इनसाइड द ब्रेन ऑन द रोबोट यू विल बी एबल टू अंडरस्टैंड इट एग्जैक्टली ऑन विच प्लेस लाइक यू आर इनसाइड. Okay. So it constantly gives feedback to you like a GPS. It makes the surgery minimally invasive and safe.
So we plan a trajectory or you reach the target in such a way that your normal success are not affected. मतलब इसका सक्सेस रेट बहुत अच्छा है. Very good. Shorter hospital stay and then like this does not have very big expenses like any other robot. ओके ओके. सर एपिलेप्सी क्या है, इसका मतलब पेशेंट को कैसे अफेक्ट करता है, कैसे ग्रो करता है ये एपिलेप्सी, क्या है इसके बारे में थोड़ा बताइए. एपिलेप्सी में चाइल्डहुड में भी हो सकता है, अडल्टहुड में भी हो सकता है. तो चाइल्डहुड में लाइक नो ये बर्थ ट्रॉमा की वजह से भी लाइक नो एपिलेप्सी हो सकता है. ओके. तो कंटिन्यूसली लाइक नो 24 आवर्स के अपार्ट टू नॉन प्रोवोक्ड सीजर है बोले तो लाइक उसको एपिलेप्सी बोल देते हैं. बट हमारा इंडिया में 1.2 million people are affected by epilepsy disorder and it goes unnoticed. तो ये एपिलेप्सी को लाइक नो आप जैसा एक मेडिसिन दे रहे हो, 2 मेडिसिन दे रहे हो, 3 मेडिसिन दे रहे हो, लेकिन वो जितना भी मेडिसिन दे रहे हो लेकिन उसको रेस्पॉन्स नहीं करता है. एपिलेप्सी ट्यूमर की वजह से बोले तो आप ट्यूमर निकालो, थोड़ा देर मेडिसिन कंटिन्यू करो, देन हो जाता है. हाँ. जैसा जॉन्डिस कंडीशन से है, वो ट्यूमर नहीं है, ब्रेन के अंदर जो इंसल्ट हो गया था उधर स्कार जैसा बाइट कर उधर से अबनॉर्मल सिग्नल ये फायर करते रहेगा. ओके. सो यू दैट abnormal firing of the signal with the medications it's not controlled. Okay. So people suffer a lot. Some people even used to have 4 to 5 episodes per day. When they have continuous epilepsy, when the brain abnormally fires, the normal brain function gets affected. They go into a state of encephalopathy. इसको मतलब क्योर कैसे किया जा सकता है, सर्जरी से होता है ये? There are remedies with surgeries. Not all the epilepsies are cured with surgeries. Oh, इसका भी differentiation है मतलब एपिलेप्सी का? Yes. Okay. Not lot of like no there are few epilepsies like no temporal epilepsy, mesial temporal sclerosis करके एक condition है. Okay. उसमें outcome बहुत अच्छा है. सर्जरी कर लिया बोलो तो like almost 95% like you will have seizure freedom. जैसे मैंने बोला था ये scar है depth of the brain. ये ट्रॉमा की वजह से हो गया था, एक्सीडेंट की वजह से हो गया था. Okay. चाइल्ड बर्थ का टाइम पे ट्रॉमा की वजह से हो गया था. अच्छा. जैसा कंडीशन में उनको ट्रीटमेंट करना थोड़ा मुश्किल रहेगा. तो फर्स्ट चैलेंजिंग पार्ट इज ये कहाँ से ऑरिजिनेट हो रहा है करके देखना. ओके. सो ये बाहर लीड सके ईजी करते हैं और स्कैन करके देखते हैं, इसमें कुछ नहीं निकल रहा है, नहीं तो लाइक यू आर सीइंग 2-3 फोकई, ये कौन सा फोकई से स्टार्ट हो रहा है करके, लेकिन ये जो सरफेस में लीड्स रख के देख रहे हैं ना वो ईज में पता नहीं जाता. तो ये लीड्स को ब्रेन के अंदर जहाँ पर आप अबनॉर्मल देख रहे हो ब्रेन में, वो लीड को उधर रख के रिकॉर्ड करना है. उसको बोलते हैं स्टीरियोटैक्टिक इलेक्ट्रोएन्सेफेलोग्राम और SEEG. Okay. इमेजिन आई हैव एन एरिया लाइक नो एक एरिया को मैंने डिफाइन करके रखा हूँ. उधर मैंने राइट साइड में एक 10 लीड्स रखना है, लेफ्ट साइड में एक 10 लीड्स रखना है. तो ये 10-10 लीड्स को रखने के लिए 20 ट्रेजेक्टरीज बनाना पड़ेगा. तो ये 20 ट्रेजेक्टरीज मैनुअली करना बहुत मुश्किल होता है. तो ये प्लानिंग रोबोट में हमने दे दिया बोले तो ये दोनों ये 20 ट्रेजेक्टरी है ना रोजा ऐसा लेके जाता है हमको, लेकिन विदाउट एनी हार्म टू द ब्रेन. अच्छा. ओके. और मतलब ब्रेन हेमरेज कॉजेज इन एल्डरली, मतलब ट्रीटमेंट इसका क्या होता है? Brain hemorrhage in the elderly, most of the times it happens because of hypertension, uncontrolled hypertension. Okay. So we have to be very careful in managing the hypertension. इसका symptoms कुछ होता है? Suddenly severe headache or suddenly like they become weakness on one side. Okay. If the bleed happens on the left side, they lose their speech. They suddenly develop imbalance while walking. Everything happens in no time. Okay. They deteriorate rapidly. So there were times like where they open the full skull, okay, and then allow the brain to swell outside, like the hematoma or the hemorrhage is not addressed. What we do now is we go into the hematoma with a tubular retractor. It's called endoport. Okay. That also is fed with the robot. The robot gives us a guidance to go into the hematoma through one safe pathway. Only the hematoma is removed. Once if the hematoma or the hemorrhage is removed, right time, हेमोरेजिस की वजह से सेकेंडरी ब्रेन डैमेज जो होता है वो अवॉइड करेंगे. Okay. ये ब्रेन स्वेलिंग को अवॉइड करेंगे. वीकनेस तो हो गया बोले तो
एटलीस्ट उनका लाइफ सेविंग जल्दी हो जाएगा, उनका ब्रेन एडिशनल डैमेज को जल्दी अवॉइड कर सकते हैं, एंड देन दे आर गोइंग फॉर द रिहेबिलिटेशन फास्ट. Okay. What is AVEC surgery and when had it to be chosen? There are areas in your brain. मेरा राइट साइड का लिम्ब का मूवमेंट का लेफ्ट साइड ब्रेन में रिस्पॉन्सिबिलिटी है. मैं जो स्पीच कर रहा हूँ लेकिन उसका लेफ्ट साइड ब्रेन जिम्मेदारी है. और मेरा आपने मेरे को एक क्वेश्चन पूछ लिया है कि AVEC सर्जरी के बारे में. नाउ माई ब्रेन इज एनालाइजिंग. ये आपने ये क्वेश्चन पूछ लिया, मैं क्या आंसर जवाब देना करके, तो उसका भी एक फंक्शन है. ऐसा एरिया में एक ट्यूमर आ गया, ओके, तो पेशेंट बेहोश में रखकर एनेस्थीसिया में रखकर मैं कर रहा हूँ बोले तो एनाटॉमिकली इस जगह पर ये हो सकता है करके मालूम है, मगर मैं वो फंक्शंस को सीरियसली डैमेज कर रहा हूँ कि करके मेरे को मालूम नहीं. सो व्हाट वी डू, वी कीप द पेशेंट अवेक. उनके पास बात करते, उनके पास लेकिन हाथ का मूवमेंट करते करते हम सर्जरी करते हैं, तो वी वुड नो मैं वो जो फंक्शन है जहाँ पर फंक्शन है, लेकिन उधर मैं उधर के पास उसके पास जा रहा हूँ. विल आई डैमेज even if the tumor is very close to that, if I have to remove it completely, I'll be very confident in removing it when I know. Is this a very minimal invasive surgery? नहीं, ये मिनिमली इन्वेसिव नहीं है, लेकिन जितना वो ओपन करके ब्रेन को देख के करना पड़ेगा. लेकिन जहाँ पर लेकिन जैसे बोला था ये मूवमेंट वाला फंक्शन का एरिया मोटर कॉर्टेक्स बोला जाता है, तो मोटर कॉर्टेक्स इस तरफ है बोले तो हम ब्रेन में स्टिमुलेट करके पेशेंट का मूवमेंट देखकर लेकिन वो ये मोटर कॉर्टेक्स है करके पता चल गया बोले तो लेकिन यू विल नॉट डिस्टर्ब दैट ब्रेन. ओके, दे विल जस्ट गो टू द नेक्स्ट एरिया एंड देन एंटर इनटू द ब्रेन. ओके. और हम एकदम लास्ट फेज में आ गए हैं आज डिस्कशन के. मेरा एक छोटा सा सवाल है आपसे. जो लोग डरते हैं मतलब सर्जरी करवाने से, उन लोगों के लिए आपका क्या मैसेज रहेगा? There was a time when people used to tell न्यूरोसर्जरी में आज गया बोले तो लेकिन वो कल जिंदा नहीं रहेगा, बट आजकल ऐसा नहीं है. The techniques and the advance, the science has advanced so much. We have understood about the brain structures a lot. जैसे मैंने आपको अभी बोला, AVEC surgery, it is not to be frightened. It is not to get frightened. Like AVEC surgery कर लिया बोले तो like पेशेंट को समझना है कि वो सेफ रहेगा, इसलिए हम AVEC सर्जरी कर रहे हैं. पेशेंट एब्सोल्युटली कंफर्ट रहता है उस पर. रेडियोलॉजिकल इन्वेस्टिगेशंस करते वक्त लेकिन ये फाइबर्स के बारे में, इंपॉर्टेंट फंक्शंस के बारे में भी पता चल जाता है हमको. द थर्ड थिंग इज नेविगेशन. मतलब जैसे मैंने आपको रोबोट ने GPS फीडबैक देता है, ऐसा ही लाइक सर्जरी के टाइम पे लेकिन आप कहाँ पर हो करके लेकिन ये नेविगेशन हमको कंसिस्टेंटली फीडबैक देते रहते हैं. फोर्थ वन इज लाइक दिस की होल सर्जिकल टेक्निक्स, endoscopic techniques. These are all have given the neurosurgeons a great league to offer treatment in a big way and then bring the patients out of the problems without causing any additional damage to the brain. আজকের অনুষ্ঠান আমরা আপাতত এখানেই শেষ করছি. অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাকুক TV9 বাংলায়. ডিজিটাল ভারতে ফেক নিউজের সাথে লড়ে TV9 বাংলা. ফ্রড থেকে বাঁচায় কুইক হিল. ডিজিটাল ভারতের ভরসা, ফ্রড থেকে সুরক্ষা. কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে. কেশরী আবেশে মন যোগী হলো রে. প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন. বিমল বলো ভাষা কেসরি. চালে জঙ্গি নাকি চারপাশে জঙ্গিটা, খবর দেব আমি টিজার. সব খবর সবার আগে TV9 বাংলায়. TV9 বাংলা, না দেখলেই নয়. রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর. দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে. সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে. আমি অনির্বাণ চৌধুরী. দেখুন স্ট্রেট কাট সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়. TV9 বাংলা, না দেখলেই নয়. নতুন তৃণমূল মানে কি? শেষ কথা অভিষেক, নাকি এখনো ভরসার মুখ মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূল কংগ্রেসের সব খবর দেব আমি, সৌরভ গুহ. TV9 বাংলা, না দেখলেই নয়.
বাঙালিকে হাইকোর্ট চেনাই আমি শ্রাবন্তী। ড্রয়িং রুমে পৌঁছে দেব কোর্ট রুমের মেজাজ। TV9 বাংলা, না দেখলেই নয়। কে ধেড়ে ইঁদুর কে পাকা মাথা, নোটের পাহাড়ে কত নোট, আমি সুজয়। ইডি সিবিআইয়ের গোয়েন্দাগিরির খবর দেখুন আমার সঙ্গে। TV9 বাংলা, না দেখলেই নয়। সরকারের দুয়ারে 365 দিন, নজর 24x7, আমি দীক্ষা, নবান্ন থেকে প্রতিদিন। TV9 বাংলা, না দেখলেই নয়। মেয়রের ঘর থেকে বিরোধী কক্ষ চেনে আমাকে সব পক্ষ, কর্পোরেশনের খবর মানে আমি সায়ন্ত। TV9 বাংলা, না দেখলেই নয়। বাঙালির মগজাস্ত্রে মরচে পড়েনি, লালবাজার হোক বা ভবানী ভবন। আমি সুপ্রিয়, পুলিশের সব খবর দেখুন আমার সঙ্গে। TV9 বাংলা, না দেখলেই নয়। কে বলেছে সিপিআইএম শেষ, ফিকে হয়েছে লাল? আমি প্রদীপ্ত, দেব বামেদের সব খবর। TV9 বাংলা, না দেখলেই নয়। চালে জঙ্গি নাকি চারপাশে জঙ্গিটা, খবর দেব আমি টিজার। সব খবর সবার আগে TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। TV9 জ্যাক অলিবল স্টুডিওতে আপনাদের স্বাগত। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে হেডলাইন্স। কে বলেছে সিপিআইএম শেষ, ফিকে হয়েছে লাল? আমি প্রদীপ্ত, দেব বামেদের সব খবর। TV9 বাংলা, না দেখলেই নয়। মেয়রের ঘর থেকে বিরোধী কক্ষ চেনে আমাকে সব পক্ষ, কর্পোরেশনের খবর মানে আমি সায়ন্ত। TV9 বাংলা, না দেখলেই নয়। আজ কেন্দ্রের বাজেট, টানা 9 বার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। কর পরিকাঠামোয় কি ফেরবদল, কর্মসংস্থানে নতুন কি দিশা, শিল্পক্ষেত্রকে চাঙ্গা করতে কি দাওয়াই, পরিকাঠামো প্রতিরক্ষা খাতে কি বাড়বে বরাদ্দ, বাজেটে চোখ আমজনতার। ভোটমুখী বাংলা কি পাবে বাজেটে? গত বছর বিহারের জন্য কল্পতরু, এবার কি বাংলার জন্য বড় অঙ্কের প্রকল্প ঘোষণা? বাজেটে কি থাকবে ভোট ভাবনার ছাপ? নির্মলার বাজেটে নজর। মূল্যবৃদ্ধির চাপ, আমজনতাকে স্বস্তি দিতে বাজেটে কি দাওয়াই? গৃহঋণে কমবে কি সুদের হার? স্বল্প সঞ্চয় বাড়বে ইন্টারেস্ট? মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে দাম কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের? নির্মলার বাজেট ঘিরে চলছে প্রত্যাশা। কৃষক, মধ্যবিত্ত থেকে যুব সমাজ, নির্মলার বাজেটে কার পকেটে স্বস্তি, কার কাঁধে চাপ? ভোটের আগে কার হাতের অস্ত্র হবে বাজেট? আমজনতার আশা প্রত্যাশা, সব খুঁটিনাটি তথ্য বিশ্লেষণ। চোখ রাখুন TV9 বাংলায়। বাজেটের দিনই দাম বাড়লো বাণিজ্যিক গ্যাসের, সিলিন্ডার প্রতি 49 টাকা 50 পয়সা বৃদ্ধি। কলকাতা দাম বেড়ে 1844 টাকা, বাড়তে পারে রেস্তোরাঁয় খাবারের দাম, রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই। দুর্নীতি অস্ত্রের শান, তৃণমূলকে হুঁশিয়ারি অমিত শাহের, কয়লা থেকে শিক্ষা, বিজেপি ক্ষমতা এলে সব দুর্নীতির নতুন করে তদন্ত, অপরাধীদের জেলে ঢোকাবই হুঁশিয়ারি শাহের। শুভেন্দুকে পাশে বসিয়ে দুর্নীতি বিরোধী কথা বলা মানে লোক হাসানো, কটাক্ষ অভিষেকের। এসআইআর ইস্যুতে ষষ্ঠ প্রত্যাঘাত করে আজই দিল্লি যাচ্ছেন মমতা। কাল নির্বাচন সদনে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক, থাকবেন অভিষেক সহ 15 জনের প্রতিনিধি দল। সুদ চড়াবেন মাইক্রো অবজারভার নিয়ে। রাজ্য পুলিশের রদবদল, 22 জন আইপিএস কে বদলি। বেলডাঙ্গা হিংসায় এনআইএ তদন্ত শুরু হতে এসপি বদল। মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি পদ থেকে সরানো হলো সানি রাজকে, পাঠানো হলো এসএসআইবি পদে। মুর্শিদাবাদে নতুন এসপি হলেন ধৃতিমান সরকার। দুষ্কৃতীর দৌরাত্মে তস্ত্র বলিউড, এবার জুহুতে পরিচালক রোহিত শেট্টির বাড়ির বাইরে চলল গুলি। টার্গেটে ছিলেন কি তারকা ডিরেক্টর? ঘটনায় কি বিষ্ণই গ্যাংয়ের হাত? সূত্রের খোঁজে তদন্তকারী আধিকারিকরা। খবরে নজর। ডিজিটাল ভারতে ফেক নিউজের সাথে লড়ে TV9 বাংলা। ফ্রড থেকে বাঁচায় কুইক হিল। ডিজিটাল ভারতের ভরসা, ফ্রড থেকে সুরক্ষা। কেশরী আবেশে মন যোগী হল রে।
নমস্কার, দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা 10টা 6 মানেই দমদার 10। আর একটু পরেই টানা নভেম্বর বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট পেশের আগে রাষ্ট্রপতি ভবনে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, আপনাদেরকে ছবি দেখাবো আমরা। বাজেটের কপি নিয়ে রাষ্ট্রপতির কাছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রথমেই বাজেট পেশের আগে অর্থমন্ত্রীকে দই চিনি খাওয়ালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবন থেকে সংসদ ভবনে পৌঁছলেন নির্মলা। লাল ফাইলে মোড়া ট্যাব হাতে ফটো সেশন। 3টে ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি আমরা। নজর থাকবে এই ট্যাবে কি রয়েছে। আজ কেন্দ্রের বাজেট, নভেম্বর বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। অর্থমন্ত্রকে পৌঁছে গেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা গত বছর কর কাঠামোয় বড় পরিবর্তন এনেছিলেন, ফের নতুন কোনো ঘোষণা করবেন কিনা আজকে নজর থাকবে সেদিকে। গৃহঋণের সুদের ক্ষেত্রে কি স্বস্তির নিঃশ্বাস ফেলবে আমজনতা? স্বল্প সঞ্চয় সুদের হার কি বাড়বে? বাজেটে কর্মসংস্থান, কৃষি, এমএসএমই কোন ক্ষেত্রে সব থেকে বেশি জোর দিতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী? অপারেশন সিঁদুর এবং বিশ্বের সামগ্রিক যুদ্ধ আবহের কথা মাথায় রেখে প্রতিরক্ষা খাতে ব্যাপক বরাদ্দ বৃদ্ধি হতে পারে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রেখে অর্থনীতিকে চাঙ্গা করতে কি দাওয়াই থাকবে বাজেটে, নজর থাকবে। পাশাপাশি নজর থাকবে যে ভোটমুখী বাংলার জন্য কি থাকছে। গত বছর ভোটমুখী বিহারের জন্য কল্পতরু হয়েছিলেন নির্মলা। কেন্দ্রীয় বাজেটে প্রায় 60,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্প ঘোষণা করা হয়েছিল। এবার ভোটমুখী বাংলার জন্য বড় অঙ্কের প্রকল্প ঘোষণা করা হবে কি? বাজেটে কি থাকবে ভোট ভাবনা ছাপ? এমনই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন 3জন সহকর্মী। জ্যোতির্ময় রয়েছে দিল্লি থেকে, আমাদের সঙ্গে রয়েছেন সুশোভন শিয়ালদা স্টেশন থেকে, এবং রয়েছে দীপঙ্কর। একেবারে আমজনতার হেসেল আমরা পৌঁছে যাচ্ছি। প্রথমে জ্যোতির্ময়ের কাছে যাই। জ্যোতির্ময়, দেখো সামনেই 5 রাজ্যের নির্বাচন রয়েছে, তার মধ্যে কোথাও বিজেপি শাসক, কোথাও বিজেপি বিরোধী। এখন প্রশ্ন হচ্ছে আজকের বাজেট সেটা কি ভোটের দিকে তাকিয়ে হবে নাকি ভবিষ্যতের দিকে তাকিয়ে? জ্যোতি, দেখো, সারা দেশের নজর এই মুহূর্তে আমার পিছনে যে বিল্ডিংটি রয়েছে, অর্থাৎ ভারতের সংসদ ভবন, এই সংসদ ভবনের দিকে এই মুহূর্তে রয়েছে। যে ছবিগুলো আমরা ধাপে ধাপে আজ সকাল থেকে দেখতে পাচ্ছি, প্রত্যেকটি ছবি যথেষ্ট বেনজির। কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি নর্থ ব্লকে পৌঁছতেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অফিসে, সেখানে একটি মিটিং হতো তার টিমের সঙ্গে, তারপরে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের বাইরে বেরিয়ে তিনি ছবি তুলতেন, একটা ফটোশ্যুট হতো। এবার প্রথম নর্থ ব্লকে পৌঁছননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কর্তব্য পথের ওপর তৈরি নতুন যে কেন্দ্রীয় অর্থমন্ত্রক, সেই অর্থমন্ত্রকে পৌঁছেছেন নির্মলা সীতারামন তিনি নির্দিষ্ট সময়, এবং সেখানেই সেই ফটোশ্যুট হয়েছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে তিনি গিয়েছেন রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতিকে বাজেটের কপি তিনি দিয়েছেন, এবং তার পরবর্তী ক্ষেত্রে ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন সংসদ ভবনে। এবং যে খবর আমরা পাচ্ছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী থেকে শুরু করে এক এক করে সমস্ত মন্ত্রীরা পৌঁছচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আর কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যাবেন সংসদ ভবনে। ঠিক ঘড়ির কাঁটা 10টা 15 শুরু হবে ক্যাবিনেট বৈঠক, এবং নিয়ম মাফিক ক্যাবিনেট অনুমোদন করার পরেই ধীরে ধীরে আমরা দেখতে পাবো যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি লোকসভার দিকে অগ্রসর হচ্ছেন। যে বিষয়টির দিকে আমাদের নজর থাকবে, যে কথা তুমি বললে যে অপারেশন সিঁদুরের পরে প্রথম বাজেট, কিন্তু তার থেকেও যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ তা হচ্ছে পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহ, বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি, বিশেষত সারা বিশ্ব জুড়ে ট্রাম্পের ট্যারিফ নীতির পাশাপাশি যেভাবে বিভিন্ন দেশের সাথে একটা যুদ্ধ আবহের পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে কোনোভাবেই দেশের প্রতিরক্ষা খাতকে এবার অমান্য করতে পারবেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অর্থাৎ প্রতিরক্ষা খাতে যে বরাদ্দ বৃদ্ধি হতে চলেছে এ কথা বলার অপেক্ষা রাখে না। কোভিডের পর প্রায় 5 বছরের বেশি সময় কেটে গিয়েছে, এবং দেশের ম্যানুফ্যাকচারিং সেক্টর থেকে শুরু করে হেভি ইন্ডাস্ট্রি সমস্ত কিছু আবারও পুরনো স্রোতে ফিরে এসেছে। আর এক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে এই জায়গাগুলির ওপর বিশেষ নজর দিতে হবে, অর্থাৎ শিল্প ক্ষেত্রে বিনিয়োগের ধারা অব্যাহত রাখতে হবে। কিন্তু যেহেতু 5 রাজ্যে নির্বাচন রয়েছে, বিশেষত বাংলা, তামিলনাড়ু, যেগুলি বিরোধী শাসিত রাজ্য, সেই জায়গার দিকে যদি তাকাতে হয় তাহলে কিন্তু সব থেকে যে বিষয়টার ওপর গুরুত্ব দিতে হবে
তা হচ্ছে মধ্যবিত্ত এবং গ্রামীণ খেটে খাওয়া মানুষ। স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের কর ছাড় যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে কৃষিক্ষেত্র এবং তার পাশাপাশি কুটির শিল্প অর্থাৎ অন্যান্য ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে চলতে হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। সঙ্গে থাকো জ্যোতির্ময়। জ্যোতির্ময় যে কথা বলছিল যে মধ্যবিত্ত, দেখুন নিশ্চয়ই মনে আছে আপনাদের গত বছর ঠিক আজকের দিনে আমরা দেখেছিলাম অরবিন্দ কেজরিওয়াল 10 লাখ টাকা পর্যন্ত চেয়েছিলেন, কিন্তু সেখানে কেন্দ্রের তরফ থেকে 12 লাখ টাকা দেওয়া হয়েছিল। নিঃসন্দেহে পলিটিক্যাল ডিভিডেন্ড কুড়িয়েছিল তারা দিল্লির ভোটে। আজকে মধ্যবিত্ত কি চাইছেন? একেবারে মধ্যবিত্তর হেসেলে আমরা পৌঁছে গেছি। দীপঙ্কর পৌঁছে গেছে। দীপঙ্কর, দেখো একদমই তাই। সাধারণ মানুষ কি বলছেন, মধ্যবিত্ত কি চাইছে, সেটাই আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা রয়েছি বারাসাতের একটি বাড়িতে, রান্নাঘরে বলা যায়, বৌদি রান্না করছেন এবং একটু কথা বলার চেষ্টা করব। এই যে আজকে বাজেট, আপনাদের প্রত্যাশা কি? নমস্কার, প্রথমেই সবাইকে নমস্কার জানিয়ে আমার হেসেলে সকলকে স্বাগত জানাচ্ছি। বাজেটের প্রত্যাশা এক কথায় যেটা বলা যায় যে এখন বাজেট বা দ্রব্যমূল্য গগনচুম্বী, যেটা মধ্যবিত্তের নাগালের প্রায় বাইরে চলে যাচ্ছে, সাধ্যের বাইরে চলে যাচ্ছে। কারণ বিগত বেশ কয়েক বছর ধরে মানুষের রোজগার তো আর বাড়ছে না। মানুষের যেই রোজগারটা 10 বছর আগে ছিল আজও সেই রোজগারটাই রয়েছে। রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসের দাম প্রচুর সাধারণত রেগুলার ইউজের জন্য যেই ধরনের জিনিসপত্র আমরা ব্যবহার করি, ডাল, তেল, মশলাপাতি, চিনি, চাল, সমস্ত কিছুর দাম হু হু করে বাড়ছে। মানে পারদ চড়ছে ছাড়া নাপছে নয়। আপনারা কি চান আজকে? আমরা চাই যে মধ্যবিত্তের নাগালের মধ্যে আসুক, প্রত্যেকটি মানুষ যেন, সাধারণ মানুষ যেন বাজার থেকে হাসি মুখে বাজারের ব্যাগটা হাতে নিয়ে বাড়ি ফিরতে পারে তার পরিবারের জন্য। কারণ সবজি থেকে শুরু করে সমস্ত জিনিসের দাম যেভাবে বাড়ছে, এমনকি আপনারা হয়তো আমার সাথে অনেকেই সহমত হবেন, যেমন দ্রব্য দাম বাড়ছে মানে আনাজপাতি, তেল, মশলা, তেমন হু হু করে সোনার দামও বাড়ছে। মধ্যবিত্ত কোনো এক বাবা যদি তার কন্যা সন্তানের বিবাহ দিতে চান এই মুহূর্তে বর্তমান বাজারে দাঁড়িয়ে, তার পক্ষে সত্যি যথেষ্ট কষ্টজনক সামান্য হাতে কানে গলার দিয়েও তার মেয়েকে বিদায় দেওয়া বা মেয়েকে সম্প্রদান করা অন্য গোত্রে ভীষণই কষ্টদায়ক। এইভাবে যদি দাম বাড়তে থাকে সত্যি মধ্যবিত্ত বাঙালির খুবই কষ্ট। বুঝতে পারছো মধ্যবিত্ত বাঙালির সমস্যা, যেমন রান্নাঘরে হেসেলে রয়েছে, একই সঙ্গে কন্যাদায়গ্রস্ত পিতার সমস্যা, সে কথাও কিন্তু তিনি তুলে ধরছেন। দেখো দীপঙ্কর, সকালে তোমার সঙ্গে কথা হচ্ছিল, তুমিও বলছিলে যে বাজারে যখন আমজনতা যাচ্ছে তখন কত টাকা নিয়ে যাচ্ছে। তারা যে টাকায় আগে ব্যাগ ভর্তি বাজার আনতো, এখন ব্যাগের 4 ভাগের 1 ভাগও ভরছে না। টাকাটা কোথা থেকে আসবে? আয়ের পথটা কি? ছোট ছোট ব্যবসা করা নাকি কর্মসংস্থান, চাকরি? সেদিকে কি দিশা দেখা অবশ্যই নজর থাকবে। কিন্তু যারা এই মুহূর্তে যুব সমাজ, যারা চাকরি প্রার্থী, যারা কেরিয়ার গড়তে চাইছেন, তারা কি চাইছেন, তাদের কি প্রত্যাশা? হিরক, দেখো প্রতি বছর বাজেট আসে এবং যারা চাকরি প্রার্থী, যারা তরুণ প্রজন্ম, তারা স্বাভাবিকভাবেই কর্মসংস্থানের দাবি রাখেন, তারা কর্মসংস্থানের প্রত্যাশা করেন। এই মুহূর্তে আমার সঙ্গে কয়েকজন তরুণ চাকরি প্রার্থী রয়েছেন যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি তেমনই চাকরির এক প্রস্তুতির সেন্টারে বলা চলে, এবং সেখানে তরুণ চাকরি প্রার্থীরা যারা রয়েছেন, যারা কর্মসংস্থানের দিশা খুঁজছেন, এই বাজেটেও তারা সেই দিশা খুঁজছেন। আমি তাদের সঙ্গে একটু কথা বলবো। বলছি যে আপনারা তো চাকরির পরীক্ষা দিচ্ছেন, বিভিন্ন প্রস্তুতিও নিচ্ছেন, আজকে বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার, কি প্রত্যাশা রয়েছে? দেখুন, প্রত্যাশা বলতে এখন ভারতে প্রচুর বেকারত্ব বেড়ে গেছে, তো আমরা চাইবো এটা নিয়ে যেন একটু ভাবা হয়, আমাদের যেন একটু কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। একেবারে আপনার কি প্রত্যাশা? আমি ওটাই বলবো যে বেকারত্ব তো অনেক বেড়ে গেছে, তো মানে একটু চাকরির ইয়ে করা হলে ভালো হতো। কি প্রত্যাশা, কি মতামত? কি আমাদের সবার কর্মসংস্থান যেন ওই দিকটা একটু ভেবে দেখা হয়। একেবারেই জানতে চাইবো যে আজকে বাজেট পেশ করা হচ্ছে, কি ধরনের কর্মসংস্থান চাইছেন? আমরা চাকরির আশা নিয়ে পড়াশোনা করছি, যোগ্যতা অনুযায়ী আমাদের যেন চাকরির ব্যবস্থা করা হয়, ওইটাই আর কি। চাকরি নাকি ব্যবসা? চাকরি, ডেফিনেটলি চাকরি। চাকরি যাতে বেশি করে চান্স পাওয়া যায়, মেয়েদের, ছেলেদের, সবার। দিন দিন কর্মসংস্থান অনেক বেশি কমে যাচ্ছে, অনেক বেশি বেকারত্বের হার বেড়ে যাচ্ছে। চাইছি যাতে অ্যাটলিস্ট আমরা চান্সটা পাই পরীক্ষায় বসতে, তারপর আমরা যদি যোগ্য হয় অবভিয়াসলি আমরা সিলেক্টেড হব। আজকে তো কেন্দ্রীয় সরকার বাজেট পেশ করছেন, কি প্রত্যাশা থাকবে, কি আমরা চাইবো যেন কর্মসংস্থানের উপর একটু বেশি জোর দেওয়া হয়, কর্মসংস্থানের জন্য আলাদা একটু মানে বেশি বাজেট তৈরি করা হয়। তার উপরে যেন মানে এই যে এত বেকার আছে তারা চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এত কম সংখ্যক সিট সংখ্যাও যেন একটু বেশি থাকে।
এটাই আমরা প্রত্যাশা করবো আর কি, আশা করবো। চাকরির তো প্রস্তুতি নিচ্ছেন, চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, কি প্রত্যাশা? প্রত্যাশা আছে যেন কর্মসংস্থান বাড়ানো হয়, কারণ সমস্ত সেক্টরই তোমার হচ্ছে কি যে শূন্য ইয়ে আছে, অনেক ইয়ে রয়েছে, ফাঁকা রয়েছে কর্মর ইয়ের, তো সেটা চাইবো আর কি যাতে করে বেশি পরিমাণে ইয়ে করা। সঙ্গে থাকো হীরক, যারা চাকরির প্রার্থী তুমি তাদের সঙ্গে ছিলে, এই প্রজন্মে যারা, তারা প্রত্যেকেই বলছিলেন যে আমরা চাই কর্মসংস্থান, যেন সিট বাড়ে, নতুন নতুন চাকরির ক্ষেত্র তৈরি হয়। কিন্তু এআই এসে পড়ায় অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে চাকরির যে ক্ষেত্রটা সেটা সংকুচিত হয়েছে। সেটা রেল হতে পারে, সেটা পরিবহন হতে পারে, সেটা বিমান হতে পারে, প্রায় সব ক্ষেত্রেই আগে যত সংখ্যক বিজ্ঞাপন বেরোতো চাকরি প্রার্থীর, এখন তত সংখ্যক বেরোয় না। সেখানে দাঁড়িয়ে এটাও মাথায় রাখতে হবে এআই মানে আধুনিকীকরণ এবং সাবেকি এই দুটোর মেলবন্ধন কোথায় থাকে। দেখুন, একটা সময় দুদিন বাজেট পেশ হতো, একদিন পেশ হতো সাধারণ বাজেট, আরেকদিন পেশ হতো রেল বাজেট, কিন্তু এখন একই দিনে সংযুক্ত বাজেট পেশ করা হয়। স্টেশন চত্বরে সুশোভন রয়েছে লাইভে। সুশোভন, দেখো, যারা রেলযাত্রী একেবারে সরাসরি তার কাছেই যায়, আপনি তো এই রেলযাত্রা রোজই করেন, সেক্ষেত্রে আপনার প্রত্যাশা কি? প্রত্যাশা বলতে আমাদের মানে রেলের এটাই বলবো যে মান্থলিটা যাতে না বাড়ে, মানে মান্থলি এটা না বাড়ে, এবং আমাদের যে রেলের মানে অনেক স্টেশন আছে যেখানে ভাঙাচোরা ব্যাপার আছে, সেই পরিকাঠামো ব্যাপারটার ওপরে যাতে জোর দেওয়া হয়। এবং আমাদের এই শিয়ালদা ডিভিশনে মোটামুটি 12 বগি হয়ে গেছে, এতে আমরা খুব প্লিজ। কিন্তু এই যাত্রীদের মধ্যে যে যাত্রী সুরক্ষা, সেইটা কিন্তু আমাদের মধ্যে নেই। এই যাত্রী সুরক্ষাটার ওপরে নজর দিতে হবে, যাতে আমরা এদিক ওদিক বেড়াতে যাচ্ছি বা এতে যাচ্ছি, এক্সপ্রেস গাড়িতে যাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যাত্রী সুরক্ষা পাচ্ছি না। তাই এটার উপরে যাতে নজর দেওয়া হয় এবং আমাদের নিত্য মান্থলি যাতে না বাড়ে, কেননা আমরা তাহলে পারবো না। দেখো, আরও দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যারা এখানে রয়েছেন। দাদা, একটু জিজ্ঞাসা করবো, আজকে তো বাজেট, সেক্ষেত্রে আপনার প্রত্যাশা কি? আজকে তো বাজেট, সেক্ষেত্রে আপনার প্রত্যাশা কি? আজকে বাজেট, সেক্ষেত্রে আপনার প্রত্যাশা? আমাদের কোনো প্রত্যাশা নেই, আমাদের কোনো লাভও হয় না, কোনো প্রত্যাশাও নেই, গরিব মানুষের কোনো লাভ নেই। দেখো, আরও একজন রয়েছেন যার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দিদি, আপনাকে একটু জিজ্ঞাসা করব যে আজকে আপনার প্রত্যাশা কি? আজকে তো বাজেট। হ্যাঁ, আমাদের যা দিনকাল পড়েছে, আমাদের গ্যাসের দামটা এত হুড় করে বাড়ছে, বিশেষ করে সাধারণ মানুষ আমাদের বা আরও যারা গরিব, তারা তো কী করে ওরা এটা করবে, ওটা যদি একটু কমে, প্লাস এই পেট্রোলের দামও তো প্রচুর বেড়েছে, সেটারও যদি একটু কমে তাহলে আশা রাখছি তাহলে একটু ভালো হবে সাধারণ। যেহেতু আপনি রেলযাত্রা করেন, সেদিক দিয়ে কোনো কিছু? রেলযাত্রার, হ্যাঁ, ট্রেনের তো একটু ইরেগুলার এগুলো সব প্রবলেম হচ্ছে, সাধারণ মানুষের মাঝে মধ্যে অবরোধ হচ্ছে, প্লাস রেলেও তো অনেক প্রবলেম দেখা দিচ্ছে এখন, অনেক অ্যাক্সিডেন্ট, সেগুলো যদি ঠিকঠাক করে পরিষেবাগুলো পাওয়া যায় আমাদের সাধারণ যাত্রীদের তো খুবই সুবিধা হয়। বুঝতেই পারছো যে আসলে মানুষের যাতে কিছুটা সুরক্ষা পায় এবং কিছুটা সাশ্রয় হয়, দুটোর মেলবন্ধনই সাধারণ মানুষ চাইছে। সঙ্গে থাকো। দেখুন, সকাল থেকে আমরা নজর রাখছি যে আমজনতা তারা কি চাইছেন সরকারের কাছে, মানে তারা যে ভোট দিয়ে সরকার নির্বাচিত করেছেন, সেই সরকারের কাছে তাদের প্রত্যাশাটা কি। যারা ট্রেন যাত্রী তারা বললেন যে আমরা চাইছি নিরাপত্তায়, সুরক্ষায় যেন জোর দেওয়া হয়। যারা চাকরি প্রার্থী তারা বলছেন যেন নতুন নতুন পদ তৈরি হয়, এবং যারা হেসেল সামলান সেই মা কাকিমারা তারা বলছেন যেন জিনিসপত্রের দাম কমে, একটু সুরা যেন পাই আমরা। আর রাজনীতিবিদরা তারা কি বলছেন, শোনাই তাদের বক্তব্য। আমাদের কোনো এক্সপেকটেশন নেই, এক্সপেকটেশনের কিছু নেই, আমরা দেখব কি আছে, কালকে কি করবেন কি না করবেন সে দেখবো আমরা। তবে অনেক সময় দেখেছি যে বাজেট হয়, অ্যালটমেন্ট হয়, কিন্তু রিলিজ হয় না টাকা, সেরকম যেন না হয় এটাই বলছি। ভোটের জন্য অ্যালটমেন্ট হতে পারে কিন্তু রিলিজ হবে না, কারণ ভোটে তো আর ভোট হবে না, ওদের পক্ষে ভোট হবে না, তাহলে রিলিজ হবে না, সেটা যেন না হয় এটা যেন মনে রাখেন, এটাই বারবার বলছি। পশ্চিমবঙ্গ তো অলরেডি 12টা ট্রেন পেয়ে গেছে, নিশ্চয়ই পশ্চিমবাংলার লোক পাবে, কারণ পশ্চিমবাংলায় প্রায় 10.5-11 কোটি মানুষ থাকেন, তারা তো ভারতের বাইরে নয়। এখানকার সরকার করুক না করুক, কেন্দ্র সরকার তাদের জন্য করবেই, আর সারা দেশের মানুষই পাবেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলছে, আর গরিব কল্যাণকারী যোজনার লাভ, তার 81 কোটি মানুষ রেশন পাচ্ছেন, অন্যান্য সুবিধা পাচ্ছেন,
তো সেটা ঠিকঠাক পৌঁছচ্ছে কিনা, যেগুলো পৌঁছয়নি সেটাকে শুধরানোর চেষ্টা হবে। বিভিন্ন ক্ষেত্রেতে নতুন নতুন যোজনার মাধ্যমে পুরো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কোনো একটা রাজ্য বা কোনো একটা বিশেষ কমিউনিটির জন্য তো এই সরকার কাজ করে না। দেখুন, আমরা সহজ সরল ভাষায় বাজেটটা বোঝার চেষ্টা করছি। এরপরে অবশ্য বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে থাকবেন। দীপঙ্করের কাছে আরো একবার যাব। TV9 বাংলা পৌঁছে গেছে আমজনতার হেসেলে। দীপঙ্কর, দেখো, আমাকে ছোটবেলা স্যার বলেছিলেন বাজেটটা সহজভাবে, যে বাজেটটার কিছুই না, বাজেট হচ্ছে আয়, ব্যয় এবং সঞ্চয়, এই তিনটের একটা মেলবন্ধন, একটা সিস্টেম। এবং সঞ্চয় বলতে যারা আমরা ছোটবেলা থেকে যেটা দেখেছি মা কাকিমাদেরকে, ওই লক্ষ্মীর ঘটে 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা ফেলে রাখা, বিপদে আপদে সেই ঘরটা ভেঙে সেটা দিয়ে কাজ করা, বা কোনো কিছুর জন্য অল্প 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 করে সঞ্চয় করা। যারা সঞ্চয় করেন, তুমি একেবারে তাদের কাছে পৌঁছে গেছো, তারা কি বলছেন? দেখো, একদমই এই কথাগুলো আমরা একটু জানার চেষ্টা করব। এখানে বৌদি রান্না করছেন, প্রথমত আমরা দেখছি অনেকক্ষণ ধরে তিনি রান্না করছেন, তার রান্নাঘরে আমরা রয়েছি। একটা জিনিস আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে সঞ্চয় করার একটা জায়গা বাড়ির মা কাকিমারা করেন। আপনি কি সঞ্চয় করার সুযোগ পান? একদমই পাই না। দিন শেষে মানে মাসের শেষে সঞ্চয়ে যে যতটুকুনি গিয়ে দাঁড়ায় সংসারের ঘাটতি পূরণ করতে, সেই সঞ্চয় থেকে ওই লক্ষ্মীর ঝাঁপি থেকে তখন টেনে টেনে বার করে কর্তার হাতে দিতে হয় যে ঠিক আছে মাসের শেষ 2 দিন চালিয়ে নাও। কারণ রোজগার যে জায়গায় আর দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পাচ্ছে, শেষে গিয়ে দেখা যায় যে আমাদের ইনকামের সাথে সাথে ইনকামিং আউটগোয়িং গিয়ে একেবারে টায় দাঁড়াচ্ছে। রান্নাঘর যেমন একটা সমস্যার আপনি বলছেন এখনকার দিনে, একই সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া বা এই ধরনের জায়গা ভীষণ 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 বাজেট ম্যাটার করে। কারণ অনেক সংসারেই আছে যে একজন আর্নিং মেম্বার, তার উপর বেস করে আরো হয়তো 4-5টা পেট চলছে। দীপঙ্কর, আরেকটা প্রশ্ন একটু জিজ্ঞাসা করো না। বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে এই যে ডোল পলিটিক্স করে রাজনৈতিক দলগুলো, মানে 500 টাকা দেওয়া, কোথাও 5000 টাকা দেওয়া, কোথাও 10,000 টাকা দেওয়া, এ রাজ্যেও আছে, গোটা দেশের বিভিন্ন রাজ্যে আছে, বিভিন্ন রাজনৈতিক দল শাসিত রাজ্যে আছে। মহিলারা কি চাইছেন যে এই ধরনের খাতে সরকারের তরফ থেকে পরবর্তী সময়ে বরাদ্দ বৃদ্ধি হোক, কারণ রাজ্য বাজেট আছে আগামী দিন আমরা দেখব, নাকি চাইছেন কর্মসংস্থান হোক, আমার ছেলে বা আমার মেয়ে সে চাকরি পাক, আয় করুক, সেখান থেকে আমাকে 500 টাকা বা 5000 টাকা দিই? দেখো, একদমই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এটাও ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আপনারা কি চান, এই যে বিভিন্ন খাতে স্টুডেন্টদের টাকা দেওয়া হয়, লক্ষ্মীর ভাণ্ডার বা আদার্স বিভিন্ন রকম, আপনারা কি এরকম দ্রব্যমূল্যের ক্ষেত্রে চান, নাকি আপনার পরিবারের কেউ আর্নিং করুক, টাকা রোজগার করুক, সেখান থেকে আপনাকে দিচ্ছেন চান? না না, আমরা যেই শুধু দ্রব্যমূল্য কমালেই হবে না, দ্রব্যমূল্য কমাটা তো অবশ্যই দরকার, তার সাথে সাথে মানুষের আর্নিংটাও বাড়া দরকার। কারণ অনেক দিন ধরে অনেক সরকারি কর্মজীবী আছে, অনেক সরকারি সংস্থা আছে যেগুলো দীর্ঘ বছর ধরে কোনো ডিএ বাড়ছে না, কিন্তু অনেক ডিএ পেন্ডিং হয়ে রয়েছে। এই ডিএগুলোও যদি সরকার সেগুলো যদি স্যাংশন করেন এবং দ্রব্যমূল্যও একটা যথাযথ স্টুডেন্ট খাতে বা মহিলাদেরকে বিভিন্নভাবে টাকা দেওয়া, আমি একদমই সাপোর্ট করি না এই জিনিসটাকে। কারণ এক্ষেত্রে দেখা যায় সত্যি যার প্রয়োজন সে বঞ্চিত হচ্ছে, যার প্রয়োজন নেই তার। আমরা একটু হিরকের কাছে চলে যাই। হিরক, তুমি যাদের সঙ্গে রয়েছো, যুব সমাজের সঙ্গে রয়েছো, দেখো আয়ের তো 2-3টে পথ থাকে, মানে আমি যদি সোজা বলি তাহলে একটা থাকে চাকরি, একটা থাকে ব্যবসা। সরকার কোন ক্ষেত্রে উৎসাহিত করবে জনতাকে সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয়, আর হয়তো 40-45 মিনিট পর থেকে আস্তে আস্তে বুঝতে পারবো। কিন্তু যুব সমাজ তারা কি চাইছে আগামী দিনে, ব্যবসা করতে নাকি চাকরি করতে? একেবারেই দেখো, কিছুক্ষণ আগে যখন কথা বলছিলাম এই তরুণ প্রজন্মের সঙ্গে, তারা যেটা বলছেন যে তারা কিন্তু ব্যবসার দিকে না ঝুঁকে তারা কর্মসংস্থানের যে সুযোগ সেই সুযোগটাকে বাড়াতে চাইছেন, এবং তারা যেটা চাইছেন যে এই বাজেটে সেই প্রত্যাশা তাদের পূরণ হবে। আমি একটু কথা বলছি দাদা, এই আয় উপার্জনের তো 2টো রাস্তা, একটা হচ্ছে চাকরি, অন্যটা হচ্ছে ব্যবসা। কোনটা বাঁচবেন, কোনটা চাইবেন এই বাজেট? আমরা যোগ্য হিসাবে চাকরিটাকে বেছে নেবো। আমরা চাইবো সবসময় যেন বাজেটে ওই চাকরিটার জন্য মানে বিশেষ করে একটু জায়গা দেওয়া হয়। অনেক তো যে পদ রয়েছে সেই পদ দীর্ঘদিন ধরে খালি পড়ে রয়েছে, সেই পদগুলো পূরণ হওয়ার কোথাও প্রত্যাশা? হ্যাঁ, ওইটাই প্রত্যাশা রয়েছে, যাতে করে ওই শূন্য পদগুলো যাতে পূর্ণ করা হয়। হিরক, এআই তো অনেক জায়গাতেই চাকরির ক্ষেত্রটাকে সংকুচিত করে দিচ্ছে। এআই চালু হওয়ার পরে তো চাকরির ক্ষেত্রটা ক্রমশ সংকুচিত হয়ে আসছে, সেখানে এই প্রত্যাশা কিভাবে পূরণ?
আমরা চাইবো যাতে এই আমাদের যে যোগ্য আমরা সেই হিসাবে যেন চাকরিটা আমরা পাই, যাতে সেই মানে চাকরির জন্য বাজেটে একটু বিশেষভাবে জায়গা রাখা হয়। নজর থাকবে, আমাদের নজর থাকবে। আমজনতার হেসেলেও পৌঁছে গেছে TV9 বাংলার ক্যামেরা, যুব সমাজের কাছে পৌঁছে গেছে, যারা সিনিয়র সিটিজেন তাদের কাছে পৌঁছে গেছে, যারা রেল যাত্রী প্রত্যেকের কাছে পৌঁছে গেছে। প্রত্যেকের বক্তব্য শোনালাম, প্রত্যেকের বক্তব্য শোনাবো। বাজেটের পরে তারা কি বললেন, কি পেলেন, কিন্তু তার আগে আরো একবার শোনাই রাজনীতিবিদরা তারা কি বলেছেন, শুনুন। Our problem very much for the young people of this country is whether that growth is going to be accompanied by jobs. A jobless growth doesn't help anyone. So we are anxious to see what kind of schemes they have in mind to generate more jobs in this country for the young people of India. And apart from that, there will be many things. We in Kerala, with an election coming up, are looking to see what benefits the central government might give our state. A lot of needs in our state. So we'll see. At the moment, frankly, until the budget is presented, it's difficult to talk. So why don't we talk after the budget? उस सरकार के बजट से क्या उम्मीद होगी? और हर बार का बजट 1/20 लोगों के लिए बनता है, 5% लोगों के लिए बनता है। जो सरकार गरीबों की प्रति व्यक्ति आय ना बता पा रही हो, कह रहे हमने इतने लोगों को, गरीब लोगों को जोड़ दिया है खाने से, पीडीएस सिस्टम से, तो क्या है पर कैपिटा इनकम? ডিজিটাল ভারতে ফেক নিউজের সাথে লড়ে TV9 বাংলা। ফ্রড থেকে বাঁচায় কুইক হিল। ডিজিটাল ভারতের ভরসা, ফ্রড থেকে সুরক্ষা। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হল রে। কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। माई भाई, do you know any cool bank जो डिजिटल फर्स्ट हो? SBI कूलेस्ट है। What? डिजिटल लोन्स 30 मिनट में, AI मॉडल्स 140+, योनो यूजर्स 9 करोड़, डेली UPI ट्रांजैक्शंस 33 करोड़। Cool तो है। चलो, SBI, the banker to every Indian, truly। तू आके अपनी सांसें मुझ में घोल दे, इश्क के बीच कभी आए ना कुछ, इसीलिए मैनफोर्स अल्ट्रा फील थिन condoms, India's #1 brand। नाइस यार। Hey Mahi, suggest a cool bank जो environmentally conscious हो। SBI कूलेस्ट है। Really? SBI ने लाखों पेड़ लगाए, वेस्ट मैनेजमेंट प्रोजेक्ट्स को फंड किया, EV लोन्स पे कंसेशंस दी और रेन्यूएबल एनर्जी को मैक्स सपोर्ट किया। How? That's cool। SBI, the banker to every Indian, truly। সরকারের দুয়ারে 365 দিন, নজর 24/7। আমি দীক্ষা, নবান্ন থেকে প্রতিদিন। TV9 বাংলা, না দেখলেই নয়। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর। দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। কে ধেড়ে ইঁদুর, কে পাকা মাথা, নোটের পাহাড়ে কত নোট। আমি সুজয়, ইটিসিবিআইয়ের গোয়েন্দাগিরির খবর দেখুন আমার সঙ্গে। TV9 বাংলা, না দেখলেই নয়। নতুন তৃণমূল মানে কি? শেষ কথা অভিষেক, নাকি এখনো ভরসার মুখ মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূল কংগ্রেসের সব খবর দেব আমি, সৌরভ গুহ। TV9 বাংলা, না দেখলেই নয়। বাঙালিকে হাইকোর্ট চেনাই আমি শ্রাবন্তী। ড্রয়িং রুমে পৌঁছে দেব কোর্ট রুমের মেজাজ। TV9 বাংলা, না দেখলেই নয়। মেয়রের ঘর থেকে বিরোধী কক্ষ চেনে আমাকে সব পক্ষ। কর্পোরেশনের খবর মানে আমি সায়ন্ত। TV9 বাংলা, না দেখলেই নয়। বাঙালির মগজাস্ত্রে মরচে পড়েনি, লালবাজার হোক বা ভবানী ভবন। আমি সুপ্রিয়। পুলিশের সব খবর দেখুন আমার সঙ্গে। TV9 বাংলা, না দেখলেই নয়। কে বলেছে সিপিআইএম শেষ, ফিকে হয়েছে লাল?
আমি প্রদীপ্ত, দেব বামেদের সব খবর। টিভি 9 বাংলা, না দেখলেই নয়। জালে জঙ্গি নাকি চারপাশে জঙ্গিটা, খবর দেব আমি টিজার। সব খবর সবার আগে TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। সরকারের দুয়ারে 365 দিন, নজর 24x7। TV9 জ্যাক অলিবল স্টুডিওতে আপনাদের স্বাগত। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে হেডলাইন্স। আজ কেন্দ্রের বাজেট, টানা 9 বার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। কর পরিকাঠামোয় কি ফেরবদল? কর্মসংস্থানে নতুন কি দিশা? শিল্পক্ষেত্রকে চাঙ্গা করতে কি দাওয়াই? পরিকাঠামো প্রতিরক্ষা খাতে কি বরাদ্দ বাড়বে? বাজেটের আগে মন্ত্রিসভার বৈঠক। ভোটমুখী বাংলা কি পাবে বাজেটে? গত বছর বিহারের জন্য কল্পতরু, এবার কি বাংলার জন্য বড় অঙ্কের প্রকল্প ঘোষণা? বাজেটে কি থাকবে ভোট ভাবনা ছাপ? নির্মলার বাজেটে নজর গোটা বাংলার। মূল্যবৃদ্ধির চাপ, আমজনতাকে স্বস্তি দিতে বাজেটে কি দাওয়াই? গৃহঋণে কমবে কি সুদের হার? স্বল্প সঞ্চয় বাড়বে ইন্টারেস্ট? মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে দাম কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের? নির্মলার বাজেট ঘিরে চলছে প্রত্যাশা। কৃষক, মধ্যবিত্ত, যুব সমাজ, নির্মলার বাজেটে কার পকেটে স্বস্তি, কার কাঁধে চাপ? ভোটের আগে কার হাতের অস্ত্র হবে বাজেট? সব খুঁটিনাটি তথ্য বিশ্লেষণ, আমজনতার আশা প্রত্যাশা। চোখ রাখুন TV9 বাংলায়। বাজেটের দিনই বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি 49 টাকা 50 পয়সা বৃদ্ধি। কলকাতা দাম বেড়ে 1844 টাকা। বাড়তে পারে রেস্তোরাঁয় খাবারের দাম। রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই। দুষ্কৃতীর দৌরাত্ম্য ত্রস্ত বলিউড। এবার জুহুতে পরিচালক রোহিত শেট্টির বাড়ির বাইরে চলল গুলি। টার্গেটে ছিলেন কি তারকা ডিরেক্টরি? ঘটনায় কি বিষ্ণয় গ্যাংয়ের হাত? সূত্রের খোঁজে তদন্তকারী আধিকারিকরা। নমস্কার, দেখছেন TV9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। একটু পরেই টানা নবমবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট পেশের আগে রাষ্ট্রপতি ভবনে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পৌঁছে গেছিলেন। আর এবার আপনাদেরকে আমরা দেখাচ্ছি সেই মুহূর্তের ছবি। সংসদ ভবনে যখন প্রবেশ করছেন প্রধানমন্ত্রী, সেই মুহূর্তের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ইতিমধ্যেই যা খবর পাচ্ছি আমরা, মন্ত্রিসভার বৈঠক শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী যখন সংসদ ভবনে প্রবেশ করছিলেন, সেই মুহূর্তের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এর আগে বাজেটের কপি নিয়ে রাষ্ট্রপতির কাছে পৌঁছে গেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রথম এনে বাজেট পেশের আগে অর্থমন্ত্রীকে দই চিনি খাওয়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবন থেকে সংসদ ভবনে পৌঁছন নির্মলা সীতারামন। হাতে ট্যাব রয়েছে। এই ট্যাবে কি আছে? গোটা দেশ তাকিয়ে আছে। একটু পরেই বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। সামনেই 5 রাজ্যে ভোট। এই বাজেট কি ভোটের কথা মাথায় রেখে হবে, নাকি ভবিষ্যতের কথা মাথায় রেখে? ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গেছে। আপনাদেরকে ছবি দেখাচ্ছি আমরা। তার দপ্তরের সচিব যারা আছেন তাদের সঙ্গে বসে ইতিমধ্যেই বাজেট তৈরি হয়ে গেছে। আর্থিক সমীক্ষা পেশ হয়ে গেছে। আজ বাজেট পেশ। रोजगार के तमाम दावे किए गए। क्या रोजगार मिल रहा है? 12वां पास बच्चे को क्या रोजगार मिल रहा है? क्या नौकरी मिल जा रही है? और फिर सामाजिक न्याय के नाम पर जो आप झूठ बोल रहे हैं, लगातार झूठ बोल रहे हैं आप, उसका जवाब क्या है सरकार के पास? ये बजट 1/20 लोगों के लिए है। 1/20 का मतलब क्या है? 1/20 का क्या मतलब? 5% लोगों के लिए बजट सरकार बनाती है। भारतीय जनता पार्टी अपने लोगों को सेट करने के लिए बजट बनाती है। जहां तक यूपी का सवाल है, हमारे मुख्यमंत्री दूसरी दुनिया में हैं। मान लीजिए जो नई योजना आई है, जो नए प्रस्ताव आ रहे हैं, जिसमें आपका पैसा ही कट जाएगा। मनरेगा का नाम बदल दिया, लेकिन यूपी का पैसा काट दिया। और पैसा कितना कम होगा जब आपने तमाम ग्राम सभाओं को अर्बन बना दिया है। लगभग 1000 ग्राम सभाएं अर्बन हो गई हैं। उसका बजट नहीं मिलेगा आपको। फिर दिल्ली ने अपना शेयर कम कर लिया, उसका बजट कहाँ गया? और फिर आप कहते 1000
किलोमीटर की मेट्रो बन गई है, दुनिया में हम सबसे आगे चल रहे हैं। लेकिन उत्तर प्रदेश के मुख्यमंत्री जी ने प्रधानमंत्री जी के क्षेत्र में मेट्रो नहीं बनने दी। अपने लोकसभा में तो, अपने गृह जनपद में तो बनाई नहीं मेट्रो, जिसका उन्होंने सबसे पहले घोषणा की थी। পলিটিশিয়ানরা কি বলছেন তা তো আপনাদেরকে শোনাচ্ছি, আমরা পাশাপাশি শোনাচ্ছি আম জনতা, তারাই বা কি বলছেন। অবশ্যই কমা উচিত, এরকম করে থাকলে তো আমাদের চলাফেরা খুবই অসুবিধা। কোন কোন জায়গাগুলো? এই যে সংসারের সব যাবতীয় কিছুতে একজনের উপরে ডিপেন্ডেন্ট করে তো চলা খুবই মুশকিল। দেখুন, মধ্যবিত্তদের কাছে একটাই মানে দাবি থাকে, সেটা হচ্ছে সবসময় আমরা যে নিত্য নৈমিত্তিক জিনিসপত্রগুলো আমরা কেনাকাটা করি সেগুলো যেন সবার আয়ত্তে থাকে। তো এটাই চাওয়ার সাধারণ মানুষের তরফ থেকে। কর্মসংস্থান তো অবশ্যই, কর্মসংস্থান তো একটা মানে প্রত্যেকটা রাজ্যেই জরুরি, এবং যে ধরনের ভিত্তিতে রয়েছে আমাদের রাজ্যের সমস্ত কলকারখানা, শিল্প প্রত্যেক কটা চালু করা উচিত, এবং সেই সাথে সাথে বেকার যারা রয়েছেন তাদেরকে কর্মসংস্থানের দিকে জোর দেওয়া উচিত। মধ্যবিত্তদের কিন্তু সংসার চালাতে গৃহিণীদের খুবই সমস্যায় পড়তে হচ্ছে, সব কিছুরই দাম বেড়ে যাচ্ছে। তো বাজেটটা হোক মধ্যবিত্তদের কথা ভেবে একটু, সেটুকুই আশা করছি। দেখুন, সকাল থেকে আমরা দেখাচ্ছি যে সরকারের কাছে আমজনতার প্রত্যাশা কি, সরকারের কাছে যারা বিজনেসম্যান তাদের প্রত্যাশা কি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দুজন সহকর্মী, সৌভিক রয়েছেন এবং রয়েছেন সুশোভন। আর সৌভিকের সঙ্গে রয়েছেন আইসিসির ডিরেক্টর জেনারেল ডক্টর রাজীব সিং। সৌভিক, শিল্পপতিরা কি চাইছেন আজকে সরকারের কাছ থেকে? একদমই, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রাজীব সিং, আইসিসির ডিরেক্টর জেনারেল। আমি সরাসরি তার সঙ্গে কথা বলে নেব। স্যার, आज की बजट में आप लोगों का क्या डिमांड रहेगा गवर्नमेंट के पास, क्योंकि जितना भी बिजनेसमैन है उन लोगों का क्या क्या डिमांड होना चाहिए? देखिए, आज के कॉन्टेक्स्ट में ये बजट स्पेशल है बिकॉज पूरे वर्ल्ड में अमेरिका का जो टैरिफ है उसका एक बहुत नेगेटिव इम्पैक्ट हुआ है। अनसर्टेनिटीज, वॉर्स, डिसरप्शंस, ये जो सब हुआ है उसका कंज्यूमर्स पे, मार्केट्स पे, डिमांड पे, और सर्टेनिटी जो एक रहता है कि आपको निश्चिंतता है कि यही होगा। तो इसमें हम लोग चाहेंगे कि ये बजट एक स्ट्रैटेजी के साथ आए, जिसमें एक शॉर्ट टर्म प्लान हो कि जो इमीडिएट प्रॉब्लम है, इमीडिएट जो आपको ट्रबल्स हैं टैरिफ का, इसका, उनको हम लोग एड्रेस करें। तो उसमें लिक्विडिटी आता है, जो छोटी इंडस्ट्रीज़ हैं उनको कैपिटल का एक्सेस है, उनका जो कैपिटल का कॉस्ट है, जैसे वो लोन सब लेते हैं तो उसका कॉस्ट थोड़ा कम हो, जिससे कि उत्पादन बढ़े, नौकरियां बढ़ें और देश का रेवेन्यू बढ़े। दूसरा जो एक इंफ्रास्ट्रक्चर का पुश है कनेक्टिविटी को लेके, चाहे वो रेलवेज हो, हाईवेज हो, पोर्ट्स हो, एयरपोर्ट्स हो, तो वो हमारा एक कंटिन्यू रहे, जिससे कि इंडस्ट्री का जो लॉजिस्टिक्स का कॉस्ट है वो जो ग्लोबल एवरेज है उससे अभी काफ़ी हाई है। तो हम चाहेंगे कि वो एक कनेक्टिविटी, इंफ्रास्ट्रक्चर का पुश कंटिन्यू रहे और लॉजिस्टिक्स का कॉस्ट कम हो। तीसरा जो इंडस्ट्री चाहती है सर्टेनिटी, जिसको बहुत बार बात होता है कि ईज़ ऑफ डूइंग बिजनेस, कि जैसे इंडस्ट्री के लिए इतने सारे कंप्लायंसेस हैं, जब आप कंपनी बनाते हैं तो आपको इतने कुछ 100 तरह की अप्रूवल्स आपको लेनी पड़ती हैं। कंपनी बनाने के बाद आप साल में 20-30 तरह के रिटर्न्स हर साल देते हैं। तो उस प्रोसेस को जितना हम लोग पेपरलेस करें, डिजिटल करें, स्मूथ हो। अब जैसे जो छोटी कंपनी हैं, स्टार्टअप्स हैं, उनके लिए तो ये अपने आप में एक प्रोजेक्ट है कि अप्रूवल्स लेना, फॉर्म्स भरना, ये सब करना। तो इसको जितना हम सिंप्लीफाई कर देंगे और जितना इंडस्ट्रीज़ का टाइम इसमें कम जाएगा, उतना समय वो देंगे अपनी कंपनीज़ को, बिजनेस को और देश को आगे बढ़ाने के लिए। तो आज हम लोग यही सब एक्सपेक्ट करते हैं। অর্থাৎ তুমি শুনে নিলে যে ওনাদের কি এক্সপেকটেশন আজকের এই বাজেটে, এবং বাজেট হওয়ার পরেই ওনারা বুঝতে পারবেন যে তাদের যে ডিমান্ডগুলো সেগুলো আদৌ পূরণ হয় কিনা।
সঙ্গে থাকো। শিয়ালদা স্টেশন থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর সহকর্মী সুশোভন। একটু আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল, যেটা বলছিলাম যে আগে একটা সময় ছিল যখন বাজেট দুটো দিনে পেশ হতো, একটা দিন সাধারণ বাজেট আর একটা দিন রেল বাজেট, কিন্তু পরবর্তী সময় আমরা দেখলাম এই সরকার আসার পর একই দিনে বাজেট পেশ হয়, সংযুক্ত বাজেট। যারা ওখানে রয়েছেন তুমি তাদের সঙ্গে কথা বলছিলে, অনেকেই বলছিলেন যে নিরাপত্তার বিষয়টা, অনেকেই বলছিলেন যে টিকিটের মূল্য বৃদ্ধি যেন না হয়। সুশোভন, দেখো একেবারে যারা যাত্রীরা তাদের কাছে সরাসরি যাব, আপনি তো রেলে যাতায়াত করেন মাঝে মধ্যে, সেক্ষেত্রে বিশেষ করে মহিলাদের যে সুরক্ষার কথা আমরা বারবার প্রশ্ন তুলি, সেখানে আপনার কি চাহিদা আজকে যেহেতু বাজেট? মহিলাদের সুরক্ষার কথা ভাবতে গেলে বলতে হবে প্রথমেই ভাড়াটা যথেষ্ট বেশি, সেই তুলনায় সুযোগ সুবিধা তুলনামূলকভাবে কম, সেদিকটায় লক্ষ্য রাখা যাতে সাধারণ যাত্রীদের সুরাহা হয়। শৌচালয়, স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন, আর কিছু ট্রেন যদি বাড়তি হয়, যারা দূর থেকে আসি আমরা তাদের একটু সুবিধা। আর বিশেষ করে মহিলা নিরাপত্তা ঠিক আছে না, আরো জোরদার করা? মহিলার নিরাপত্তা আরও একটু জোরদার হলে ভালো, কিন্তু এখন আমরা যে পরিষেবা পাই ভালো, সেটাতেও সন্দেহ নেই, তবে আরও বেটার হলে তো অবশ্যই ভালো। সুশোভন, আরেকটা প্রশ্ন করে ওনাকে, বিভিন্ন রাজনৈতিক দল, সেটা বিজেপি হতে পারে বা অন্য কোনো রাজনৈতিক দল হতে পারে, তারা ওই ডোল পলিটিক্স করে। এটা নিয়েও অনেক সময় অনেক সমীক্ষায় দেখা গেছে যে এটা ভবিষ্যতের জন্য বিপদ হতে পারে। টাকাটা কি ওই ক্ষেত্রে ইনভেস্ট করা দরকার নাকি কোনো ব্যবসার ক্ষেত্রে ইনভেস্ট করা দরকার? আরও সহজ প্রশ্ন করছি, 500 টাকা বা 5000 টাকা কোনো সরকার ওনাদের হাতে দিচ্ছেন, এটা চাইছেন, নাকি আমার ছেলে বা মেয়ে চাকরি করে মাস মাইনে পেয়ে আমার হাতে 500 টাকা বা 5000 টাকা দেবে, এটা চাইছেন? একেবারে সেই প্রশ্নই করব। আচ্ছা, কোনটা চান? কোনো চাকরি বা কর্মসংস্থান, না কোনো রকম অনুদান, যেটা মহিলা, যেটা বিভিন্ন রাজনৈতিক দল বলে যে মহিলাদের হাত শক্তিশালী করার জন্য, সেই অনুদান চান, না কোনো কর্মসংস্থানে নিজে রোজগার করতে? অবশ্যই সার্বিকভাবে উন্নয়ন চাই, সেটা কর্মসংস্থানের মাধ্যমেই। অনুদানে কোনো সময় কোনো ভালো কিছু রূপ নেয় না। সাময়িকভাবে হয়তো মনে হচ্ছে যে এটাতে আমার চলে যাচ্ছে, কিন্তু সার্বিকভাবে সেটা কখনোই সফল হবে না। আর সেই জন্য কর্মসংস্থানটা খুব জরুরি, অবশ্যই জরুরি। আমি এই মুহূর্তে লালগোলা ট্রেন থেকে নামলাম, আমার বইমেলাতে বই প্রকাশের অনুষ্ঠান রয়েছে, ওই দিকের ট্রেন যাতে বাড়ে, এই দিকটা একটুখানি। হ্যাঁ, আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করব, আপনি কি ট্রেনে যাতায়াত করেন? প্রায় করি। সেক্ষেত্রে আপনি তো যাতায়াত করেন, সেক্ষেত্রে যেহেতু মহিলাদের নিরাপত্তা নিয়ে বারবার রেলে প্রশ্ন ওঠে, তো সেক্ষেত্রে সেটা কি বাড়ানো উচিত? যেহেতু আজকে রেল বাজেট, মহিলাদের নিরাপত্তা নিয়ে আপনি কি ভাবছেন? না, নিরাপত্তা নেওয়া উচিত। মহিলাদের নিরাপত্তা নিয়ে কি ভাবছেন? নিয়ে নেওয়া উচিত, সেটাই আমি বলছি। আমার ভাবাবিতে তো কোনো কিছু হবে না। দেখো, আপনাকে একটু জিজ্ঞাসা করবো, আজকে রেল বাজেট, সেক্ষেত্রে আপনি তো নিত্যযাত্রী, তো মহিলাদের নিরাপত্তা নিয়ে? আমি ডেইলি ট্রাভেল করি না স্যার। আপনারা? আমরা ডেইলি ট্রাভেল করি না। তাহলেও আপনারা তো ট্রাভেল করেন। আসবো সুশোভন, তোমার কাছে আসবো। দেখুন, আমজনতার প্রত্যাশা, আমজনতার আশা, সেগুলো দেখাচ্ছি, কিন্তু আবারও বলছি যে আজকের বাজেটে কর্মসংস্থান, কৃষি, এমএসএমই কোন ক্ষেত্রে সব থেকে জোর দেওয়া হতে পারে এখনো পর্যন্ত সেটা নিয়ে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি, যদিও আর্থিক সমীক্ষা থেকে যে ধারণা পাওয়া যায় সেই ধারণাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আপনাদেরকে জানিয়ে রাখি, একটু আগে বলছিলাম যে মন্ত্রিসভার বৈঠক বসেছে, সেখানে বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। এটা খুব সাধারণ একটা বিষয়, দেওয়া হয়েই থাকে। তথ্যের খাতিরে আপনাদেরকে পুরো বিষয়টাই জানিয়ে রাখলাম। পাশাপাশি এই মুহূর্তে আরো একবার দেখাবো যে সাধারণ মানুষ তারা কি চাইছেন। যারা সিনিয়র সিটিজেন তাদের নির্ভর করে এই সমস্ত ইনকামের উপরই সংসার চালানো, সুতরাং প্রভিডেন্ট ফান্ডের টাকা বা ফিক্সড ডিপোজিটের যে টাকা, সেইগুলোর ইন্টারেস্টটা বাড়ানো উচিত। বোনাস, আমি কোনো বোনাস পাই না, কিন্তু আমার কাছে যারা কাজ করে তাদের কিন্তু আমার বোনাস দিতে হচ্ছে। সেই জন্য সরকারের উচিত আমাদের মতো বিজনেসম্যানদের জন্য কিছু একটা চিন্তাভাবনা করা। আর ট্যাক্স স্ট্রাকচার যা গত বছর যেটা ছিল মোটামুটি ঠিকই আছে, আরও আশা করি আরও ইমপ্রুভ করা দরকার। সেটা আমাদের মিনিস্টার সেটা চিন্তাভাবনা করবেন। তারপরে জিনিসপত্রের দাম যেটা বাড়ছে, ঠিক আছে, সাধারণ লোকের জন্য চিন্তাভাবনা করা উচিত। আমি যদি 500 টাকা নিয়ে 5 বছর আগে যদি বাজারে যেতাম, ঠিক আছে, তখনও বাজার ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসতে হতাম, কিন্তু এখন যদি একটা বাজারের থেকে আমি আসি, একটা প্লাস্টিকের প্যাকেটও বাজার নিয়ে আসা যায় না, মানে এতটাই দাম
বেড়ে গেছে, সব কিছুর দাম বেড়ে গেছে। সব কিছু চিন্তা ভাবনা করা উচিত। মেডিকেল ইন্স্যুরেন্স, এটা একটা ইন্স্যুরেন্সের জন্য, মেডিকেল ইন্স্যুরেন্স সবার জন্য করা উচিত। মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য যেটা প্রিমিয়াম আছে সেটা মানুষের নাগালের মধ্যে আনা উচিত। দেখুন, ওয়ার্ল্ড অর্ডার দ্রুতই চেঞ্জ হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা স্থিতিশীলতা বজায় ছিল একটা দীর্ঘদিন, কিন্তু কয়েক বছর ধরেই দেখছি সেটা চেঞ্জ হচ্ছে। পাশাপাশি আমরা দেখলাম অপারেশন সিঁদুর হলো, গোটা বিশ্বে একটা সামগ্রিক যুদ্ধ আবহ। এই কথাগুলো মাথায় রেখে প্রতিরক্ষা খাতে ব্যাপক বরাদ্দ বৃদ্ধি হতে পারে। মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে রেখে অর্থনীতিকে চাঙ্গা করতে কি দাওয়াই থাকবে বাজেটে, নজর থাকবে সেদিকে। But our problem very much for the young people of this country is whether that growth is going to be accompanied by jobs. The jobless growth doesn't help anyone. So we are anxious to see what kind of schemes they have in mind to generate more jobs in this country for the young people of India. And apart from that, there will be many things. We in Kerala, with an election coming up, are looking to see what benefits the central government might give our state. A lot of needs in our state. So we'll see. At the moment, frankly, until the budget is presented, it's difficult to talk. So why don't we talk after the budget? আর এবার আপনাদেরকে পরপর ছবি দেখাবো। বাজেট পেশের আগেই রাষ্ট্রপতি ভবনে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সকাল সকাল পৌঁছে গেছিলেন। বাজেটের কপি নিয়ে রাষ্ট্রপতির কাছে পৌঁছে যান অর্থমন্ত্রী। প্রথমে নেই বাজেট পেশের আগে অর্থমন্ত্রীকে দই চিনি খাওয়ান রাষ্ট্রপতি। আপনাদেরকে ছবি দেখাচ্ছি আমরা, পরপর ছবি। রাষ্ট্রপতি ভবন থেকে সংসদ ভবনে সকাল সকাল পৌঁছে যান নির্মলা সীতারামন। লাল ফাইলে মোড়া এই যে ট্যাব দেখছেন আপনারা, এই ট্যাবের মধ্যেই কিন্তু রয়েছে যাবতীয় কিছু। একটু পরেই গোটা দেশের মানুষ জানতে পারবেন যে এই ট্যাবে কি রয়েছে। যে আজকে একটা বাজেটের দিন, আপনারা কি চান? আপনাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশায় দৈনন্দিন জীবনের যে খরচা, এই যে খরচা বাজার করতে এসছি 1000 টাকা তো ব্যাগ ভরছে না, এটাই আমাদের প্রত্যাশা। সরকার দাম কমাক। সাধারণ মানুষ খেয়ে পড়ে বাঁচে এমন বাজেট হবে যাতে কর্মসংস্থান হয়, তার বাজেট করুক। আমার ওই সব বাজেটে হবে না। কর্মসংস্থানের বাজেট যদি করে তাহলে তার ধন্যবাদ জানাবো। বাজেটের প্রত্যাশা যে যাতে মধ্যবিত্তের জন্য অন্তত কিছু সুযোগ সুবিধা হয়, কিছু ট্যাক্স ফ্যাক্স যাতে কম করে। কারণ এখন যা বাজারের অবস্থা, আগেকার দিনের লোকে পকেট ভর্তি টাকা আনতেও ব্যাগ ভর্তি বাজার নিতে, এখন ঠিক তার উল্টোটা হয়ে গেছে। জিনিসপত্রের দাম বাড়ছে, এটা হচ্ছে মানে কি বলবো, হয়তো মার্কেটে সবজি যদি ক্রাইসিস হয় তখন একটু দাম বাড়ে। এখন তো সবজি অ্যাভেলেবেল আছে, এখন মোটামুটি দাম আছে, খুব একটা বেশি বলবো না। যেমন গরমের সবজি যেগুলো, ওগুলো তো এখন দাম বেশি হবে, আর যেগুলো শীতের সবজি সেগুলোর দাম একটু কমই আছে এখন। এদিকে বাজেটের দিনই দাম বাড়লো বাণিজ্যিক গ্যাসের। সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লো 49 টাকা 50 পয়সা। আজ থেকেই বর্ধিত নতুন দামে কিনতে হবে বাণিজ্যিক গ্যাস। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে হলো 1844 টাকা। এই দাম বৃদ্ধির জেরে রেস্তোরাঁয় খাবারের দাম বাড়তে পারে, যদিও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই থাকলো। আমজনতা চাইছে যে জিনিসপত্রের দাম যেন কমে, কিন্তু বাজেটের দিন সকাল সকাল দাম বাড়লো বাণিজ্যিক গ্যাসের। সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে বাড়লো 49 টাকা 50 পয়সা। আজ থেকেই এই বর্ধিত নতুন দামে কিনতে হবে বাণিজ্যিক গ্যাস। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে হলো 1844 টাকা। এই দাম বৃদ্ধির জেরে রেস্তোরাঁয় খাবারের দাম বাড়তে পারে, যদিও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই থাকছে। আমরা সাধারণ মানুষের প্রত্যাশার কথা আপনাদের কাছে তুলে ধরেছিলাম যে তারা কি চাইছেন। কেউ চাইছেন কর্মসংস্থান, কেউ চাইছে যেন একটু সুরা হয়, বাজারে গিয়ে যেন ওই এক গাদা টাকা নিয়ে গিয়ে 4 ভাগের 1 ভাগের বাজার কিনে আনলাম, এমন নয়। কিন্তু পলিটিশিয়ানরা কি বলছেন শুনুন। तो 24 करोड़ नौकरियों का हिसाब चाहिए। 12 साल सरकार के पूरे होने जा रहे हैं। रोजगार देने के वादे का क्या हुआ? किसान के फसल का दाम दोगुना करने के वादे का क्या हुआ? ये सवाल सरकार से पूछना चाहते हैं कि जो काला धन लाने का आपने वादा किया था उसका क्या हुआ? जो आज विदेशों में भारत का पैसा लूट के, बैंकों का पैसा लूट के जो लोग बैठे हैं, उनका क्या हुआ? इन सारे सवालों का जवाब आपको देना चाहिए। महंगाई का जो इस वक्त सवाल है उसके बारे में आपको बताना चाहिए कि कैसे आप इस बजट के जरिए महंगाई को कम करने का काम करेंगे। जिस प्रकार से नरेंद्र मोदी जी की सरकार 2014 से
गरीबों के लिए, महिलाओं के लिए, युवाओं के लिए, किसानों के लिए। तो ये जो कार्य कर रही है उससे वो दिल मांगे मोर की स्थिति बनी रहती है। और निश्चित रूप से आज भी हमारी आशा है कि देश को आज बजट मिलने के बाद बहुत खुशी होने वाली है। हम उसका इंतजार कर रहे हैं। ডিজিটাল ভারতে ফেক নিউজের সাথে লড়ে টিভি9 বাংলা। ফ্রড থেকে বাঁচায় কুইক হিল। ডিজিটাল ভারতের ভরসা, ফ্রড থেকে সুরক্ষা। কামিং আপ, ডিজিটাল ভারতে ফেক নিউজের সাথে লড়ে টিভি9 বাংলা। ফ্রড থেকে বাঁচায় কুইক হিল। ডিজিটাল ভারতের ভরসা, ফ্রড থেকে সুরক্ষা। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচবো মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। विमल बोलो भाषा केसरी। तू आके अपनी सांसें मुझ में घोल दे। इश्क के बीच कभी आए ना कुछ, इसीलिए मैनफोर्स अल्ट्रा फील थिन condoms, India's #1 brand। কে বলেছে সিপিআইএম শেষ, ফিকে হয়েছে লাল? আমি প্রদীপ্ত দেব বামেদের সব খবর। TV9 বাংলা, না দেখলেই নয়। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর। দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। মেয়রের ঘর থেকে বিরোধী কক্ষ চেনে আমাকে সব পক্ষ। কর্পোরেশনের খবর মানে আমি সায়ন্ত। TV9 বাংলা, না দেখলেই নয়। বাঙালির মগজাস্ত্রে মরচে পড়েনি, লালবাজার হোক বা ভবানী ভবন। আমি সুপ্রিয়। পুলিশের সব খবর দেখুন আমার সঙ্গে। TV9 বাংলা, না দেখলেই নয়। চালে জঙ্গি নাকি চারপাশে জঙ্গিটা, খবর দেব আমি টিজার। সব খবর সবার আগে TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। সরকারের দুয়ারে 365 দিন, নজর 24/7। আমি দীক্ষা, নবান্ন থেকে প্রতিদিন। TV9 বাংলা, না দেখলেই নয়। কে ধেড়ে ইঁদুর, কে পাকা মাথা, নোটের পাহাড়ে কত নোট। আমি সুজয়, ইডি সিবিআইয়ের গোয়েন্দাগিরির খবর দেখুন আমার সঙ্গে। TV9 বাংলা, না দেখলেই নয়। বাঙালিকে হাইকোর্ট চেনাই আমি শ্রাবন্তী। ড্রয়িং রুমে পৌঁছে দেব কোর্ট রুমের মেজাজ। TV9 বাংলা, না দেখলেই নয়। নতুন তৃণমূল মানে কি? শেষ কথা অভিষেক, নাকি এখনো ভরসার মুখ মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূল কংগ্রেস ফিরে এলাম ব্রেকের পর। আজকে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 5 রাজ্যে ভোট রয়েছে, যার মধ্যে রয়েছে বাংলাও। এই ভোটমুখী বাংলার জন্য আলাদা কিছু থাকছে কি বাজেটে? নজর রয়েছে রাজ্য রাজনীতির। গত বছর ভোটমুখী বিহারের জন্য কল্পতরু হয়েছিলেন নির্মলা সীতারামন। কেন্দ্রীয় বাজেটে প্রায় 60,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্প ঘোষণা করা হয়েছিল। এবার ভোটমুখী বাংলার জন্য বড় অঙ্কের প্রকল্প ঘোষণা হবে কি? প্রত্যাশা যেটা আমাদের সিনিয়র সিটিজেন হিসাবে আমাদের রেলে এবং ট্রেনে একটা কনসেশন ছিল, করোনার পিরিয়ডের পর সেটা বন্ধ হয়ে গেছে এবং আমরা আশা করছি, আমাদের ডিমান্ডও রয়েছে, আন্দোলনও করছি যাতে এই বাজেটে হয়তো এটি পুনরায় চালু করার জন্য আমরা আবেদন জানিয়েছিলাম। আশা করছি এটা বাজেটে থাকার কথা। আমার জিনিসের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো,
এই নিত্য প্রয়োজনের যে হারে দাম বাড়ছে, মানুষের মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে, এটা নিয়ন্ত্রণ করা। আমার প্রত্যাশা হচ্ছে যে গৃহস্থলী জিনিসপত্র যেগুলো আমাদের রেশন, সেগুলো যেন দাম একটু কমে, গ্যাসের দামটা যেন একটু কমে, কারণ আমাদের চলতে খুব অসুবিধা হচ্ছে, সংসার চালাতে সব জিনিসের দাম হু করে বাড়ছে, আমাদের মতো মধ্যবিত্তদের খুব অসুবিধা হচ্ছে। নির্বাচনের আগে আমাদের পশ্চিমবাংলায় কয়েকটা বাজেটেই দেখলাম যে ঘোষণার ক্ষেত্রে, প্রতিশ্রুতির ক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকেনি। টাকাটার দরকার, তার কোনো এটা দেখছি না। সিনিয়র সিটিজেনদের যে সুযোগ সুবিধা ছিল, সেই সুযোগ সুবিধাগুলো তো এখন নেই, সেগুলো যদি হয় তাহলে খুব ভালো হয়। আর আমরা অতীতেও দেখেছিলাম যে বিভিন্ন নির্বাচনমুখী রাজ্যের জন্য কেন্দ্রীয় বাজেটে ঢালাও ঘোষণার প্রবণতা দেখা গেছিল। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি তেমন কিছু হতে পারে? গত বছর আমরা দেখেছিলাম বিহারের জন্য, গত বছর আমরা দেখেছিলাম আয়কর চার্জ আর পলিটিক্যাল ডিভিডেন্ড দিল্লির ক্ষেত্রে পেয়েছিল বিজেপি। বাংলার জন্য কি কিছু থাকতে পারে? ইতিমধ্যেই কিন্তু সেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। আমাদের প্রত্যাশা যে শিক্ষা, স্বাস্থ্য এবং এই গৃহ, এই যে আমাদের দেশের যে সমস্ত গরিব মানুষগুলো রয়েছে তাদের দিকে কতটুকু বাজেটে প্রতিফলন তার পড়ছে সেটা আমরা আজও বুঝতে পারি না। কারণ দেখি যে একটা পুঁজিপতি, বড় প্রতিষ্ঠান, তাদের দিকেই বাজেটটার মানে ব্যাপারটা যায়, তাদের কি করে সুবিধা হবে এটাই বাজেটে প্রতিফলিত হয় বেশি। যারা সাধারণ মানুষ চাষবাস করে তারা যাতে করে একটা সুরা কিছু পায় আর কি, তাদের কিছু জিনিসপত্র যাতে করে তারা যা ফসলটা ফলায় তার দামটা যেমন তারা পায়। আর বিদ্যুতের দামটা, বিদ্যুতের বেসরকারিকরণ এটা বন্ধ করা, বা স্মার্ট মিটার লাগানোর যে একটা ব্যবস্থা চলছে সেটাকেও বন্ধ করা। আমরা তো প্রত্যাশা রাখবো, বিশেষ করে যারা নতুন প্রজন্ম, যে সরকার ব্যাপারটাতে একটুখানি বেশি নজর দেবেন এবং সবার উপরেই নজরটা এখানে থাকবে। দেখুন, 5 রাজ্যে ভোট আছে, যার মধ্যে রয়েছে বাংলা। বারবার বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এ রাজ্যে এসে বুঝিয়ে দিয়ে যাচ্ছেন যে বাংলা তাদের টার্গেট। অমিত শাহ স্পষ্ট করে দিয়েছেন বাংলা তাদের টার্গেট গতকালই। এই বাংলার জন্য কি আলাদা কোনো বরাদ্দ থাকবে? ইতিমধ্যে জল্পনা চলছে, কিন্তু বাংলার নেতারা, মানে বাংলা শাসক দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কি বলেছেন শুনুন। আশা রয়েছে যেটা প্রাপ্য, সে প্রাপ্য টাকাটা আমাদেরকে দিক। এত বড় বঞ্চনার শিকার ভারতবর্ষের পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যের প্রতি হয়নি। বিহারে কি পরিমাণ টাকা দেওয়া হয়েছে, হোক, আপত্তি নেই, কিন্তু বাংলার ক্ষেত্রে একেবারে শ্বেতপ্রকাশ পত্র প্রকাশ করার দাবিও আমরা করেছি। কাল অমিত শাহ বললেন 10 লক্ষ কোটি টাকার উপরে আমরা বাংলাকে দিয়েছি। আশা করব বাজেটে স্পেসিফিক পশ্চিমবাংলার আবাস যোজনা, 100 দিনের কাজের প্রসঙ্গ এবং নানাবিধ উন্নয়ন প্রকল্পে অন্তত কেন্দ্রীয় সরকার এবার কিছুটা টাকার দিক। ভোটের একটা লোভ ওদের আছে, সেই দিকে তাকিয়ে কিছু করতে ভালো। ডিজিটাল ভারতে ফেক নিউজের সাথে লড়ে TV9 বাংলা। ফ্রড থেকে বাঁচায় কুইক হিল। ডিজিটাল ভারতের ভরসা, ফ্রড থেকে সুরক্ষা। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচব মাতোয়ারা হল রে। কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। রেমাল, বলো ভাষা কেসরি। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর। দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে, সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। নতুন তৃণমূল মানে কি? শেষ কথা অভিষেক, নাকি এখনো ভরসার মুখ মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূল কংগ্রেসের সব খবর দেব আমি, সৌরভ গুহ। TV9 বাংলা, না দেখলেই নয়। চালে জঙ্গি নাকি চারপাশে জঙ্গিটা, খবর দেব আমি টিজার।
সব খবর সবার আগে TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। বাঙালিকে হাইকোর্ট চেনাই আমি শ্রাবন্তী। ড্রয়িং রুমে পৌঁছে দেব কোর্ট রুমের মেজাজ। TV9 বাংলা, না দেখলেই নয়। মেয়রের ঘর থেকে বিরোধী কক্ষ চেনে আমাকে সব পক্ষ। কর্পোরেশনের খবর মানে আমি সায়ন্ত। TV9 বাংলা, না দেখলেই নয়। কে বলেছে সিপিআইএম শেষ, ফিকে হয়েছে লাল? আমি প্রদীপ্ত, দেব বামেদের সব খবর। TV9 বাংলা, না দেখলেই নয়। বাঙালির মগজাস্ত্রে মরচে পড়েনি, লালবাজার হোক বা ভবানী ভবন। আমি সুপ্রিয়, পুলিশের সব খবর দেখুন আমার সঙ্গে। TV9 বাংলা, না দেখলেই নয়। কে ধেড়ে ইঁদুর, কে পাকা মাথা, নোটের পাহাড়ে কত নোট। আমি সুজয়। TV9 জ্যাক অলিবল স্টুডিওতে আপনাদের স্বাগত। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে হেডলাইন্স। ডিজিটাল ভারতে ফেক নিউজের সাথে লড়ে TV9 বাংলা। ফ্রড থেকে বাঁচায় কুইক হিল। ডিজিটাল ভারতের ভরসা, ফ্রড থেকে সুরক্ষা। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হল রে। কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন। একটু পরেই কেন্দ্রের বাজেট, টানা 9 বার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। কর পরিকাঠামোয় কি ফের বদল? কর্মসংস্থানে নতুন কি দিশা? শিল্পক্ষেত্রকে চাঙ্গা করতে কি দাওয়াই? পরিকাঠামো প্রতিরক্ষা খাতে কি বাড়বে বরাদ্দ? বাজেটে চোখ আমজনতার। ভোটমুখী বাংলা কি পাবে বাজেটে? গত বছর বিহারের জন্য কল্পতরু, এবার কি বাংলার জন্য বড় অঙ্কের প্রকল্প ঘোষণা? বাজেটে কি থাকবে ভোট ভাবনার ছাপ? নির্মলার বাজেটে নজর গোটা দেশের। মূল্যবৃদ্ধির চাপ, আমজনতাকে স্বস্তি দিতে বাজেটে কি দাওয়াই? গৃহঋণে কমবে কি সুদের হার? স্বল্প সঞ্চয়ে বাড়বে ইন্টারেস্ট? মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে দাম কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের? নির্মলার বাজেট ঘিরে চলছে প্রত্যাশা। কৃষক, মধ্যবিত্ত থেকে যুব সমাজ, নির্মলার বাজেটে কার পকেটে স্বস্তি, কার কাঁধে চাপ? ভোটের আগে কার হাতে অস্ত্র হবে বাজেট? আমজনতার আশা প্রত্যাশা, সব খুঁটিনাটি তথ্য বিশ্লেষণ। চোখ রাখুন TV9 বাংলায়। বাজেটের দিনই দাম বাড়লো বাণিজ্যিক গ্যাসের। সিলিন্ডার প্রতি 49 টাকা 50 পয়সা বৃদ্ধি। কলকাতার দাম বেড়ে 1844 টাকা। বাড়তে পারে রেস্তোরাঁয় খাবারের দাম। রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই। দুষ্কৃতির দৌরাত্ম, ত্রস্ত বলিউড। এবার জুহুতে পরিচালক রোহিত শেট্টির বাড়ির বাইরে চলল গুলি। টার্গেটে ছিলেন কি তারকা ডিরেক্টর? ঘটনায় কি বিষ্ণই গ্যাংয়ের হাত? সূত্রের খোঁজে তদন্তকারী আধিকারিকরা। খবরে বাঙালিকে হাইকোর্ট চেনাই আমি শ্রাবন্তী। ড্রয়িং রুমে পৌঁছে দেব কোর্ট রুমের মেজাজ। TV9 বাংলা, না দেখলেই নয়। নমস্কার, দেখছেন TV9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। আজ কেন্দ্রের বাজেট, আর মাত্র কয়েকটা মিনিটের অপেক্ষা। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নভেম্বর বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। অর্থমন্ত্রকে পৌঁছে গেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আপনাদেরকে ছবি দেখিয়েছি। মন্ত্রিসভার বৈঠক হয়েছে, মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। একেবারে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর মাত্র কয়েকটা সেকেন্ড। 2047কে লক্ষ্য করে 26-এর বাজেট। মন্ত্রিসভার বৈঠকে বললেন প্রধানমন্ত্রী, এই মুহূর্তের যে বড় খবর দিকে নজর রাখছি। আমরা সকাল থেকে আপনাদেরকে বলছিলাম যে এই বাজেট কি ভোটমুখী হবে না ভবিষ্যৎমুখী হবে। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, যখন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর মতো বিরোধী শাসিত রাজ্যের ভোট রয়েছে, স্বাভাবিকভাবেই একটা প্রত্যাশা রয়েছে যে এই রাজ্যগুলিকে এবারের বাজেটে আলাদা গুরুত্ব দেওয়া হবে, বিশেষত যখন গতবার বিহারকে কার্যত ঢেলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তরফ থেকে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যাবিনেট বৈঠকে তিনি গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন যে এবারের বাজেট উন্নয়নমুখী বাজেট এবং এবারের বাজেট বিকশিত ভারতের লক্ষ্যে বাজেট, অর্থাৎ 2047-এর লক্ষ্যে 2026-এর বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর মাত্র 1 মিনিট বাকি, তারপরেই লোকসভার অধিবেশন বসবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি পৌঁছবেন হাউসে। কিন্তু যেদিকে আমাদের নজর থাকছে যে মূল ফোকাস কোন দিকে, তার কারণ আমরা বারবার একটি কথাই বলছি যে অপরে
অপারেশন সিঁদুরের পরে প্রথম বাজেট এবং সারা পৃথিবীতে যুদ্ধ সংঘাতের যে আবহ তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কোনো পরিস্থিতিতে প্রতিরক্ষা খাতকে তিনি অবজ্ঞা করতে পারবেন না। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় যে কোভিড পরবর্তী যে গত 4-5টি বছর কেটে গিয়েছে সেই সময়তে আবার নতুন করে শিল্পক্ষেত্রে কাজ শুরু হয়েছে, সেই ধারাকে বজায় রাখতে আবার নতুন করে কিন্তু বরাদ্দ বাড়াতে হবে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কোন দিকে নজর দেন আমাদের নজর থাকবে, নজর রাখো। माननीय वित्त मंत्री श्रीमती निर्मला सीतारमन जी, आइटम नंबर 1। Sir, with your permission, I rise to lay on the table a copy each of the following papers, Hindi and English versions, under Article 281 of the Constitution, Report for 2026 to 2031, Volume 1, Main Report of the 16th Finance Commission. 2. Report for 2026-2031, Volume 2, Annexures of the 16th Finance Commission. Number 3, explanatory memorandum as to the action taken on the recommendations contained in the above report. आइटम नंबर 2, माननीय वित्त मंत्री निर्मला सीतारमन जी। Honorable Speaker, sir, on the sacred occasion of Magh Purnima and the birth anniversary of Guru Ravidas, I present the budget for the year 2026-2027. Since we assumed office 12 years ago, India's economic trajectory has been marked by stability, fiscal discipline, sustained growth, and moderate inflation. This is the result of conscious choices we have made, even in times heightened uncertainty and disruption. Our government, led by Honorable Prime Minister Modi, has decisively and consistently chosen action over ambivalence, reform over rhetoric, and people over populism. We have pursued far-reaching structural reforms, fiscal prudence and monetary stability, whilst maintaining a strong thrust on public investment. Keeping Atmanirbharta as a lodestar, we have built domestic manufacturing capacity, energy security, and reduced critical import dependencies. Simultaneously, we have ensured that citizens benefit from every action of the government, undertaking reforms to support employment generation, agricultural productivity, household purchasing power, and universal services to people. These measures have delivered a high growth rate of around 7% and helped us make substantial strides in poverty reduction and improvement in the lives of our people. Today, we face an external environment in which trade and multilateralism are imperiled and access to resources and supply chains are disrupted. New technologies are transforming production systems while sharply increasing demands on water, energy, and critical minerals. India will continue to take confident steps towards Viksit Bharat, balancing ambition with inclusion. As a growing economy with expanding trade and capital needs, India must also remain deeply integrated with global markets, exporting more and attracting stable long-term investment. As I begin Part A, I want to express my gratitude to the people for standing firmly with us as we forge our way together towards becoming one of the largest economies of the world.
Our aim is to transform aspiration into achievement and potential into performance as we ensure that the dividends of growth reach every farmer, the scheduled caste, the scheduled tribes, the nomads, the youth, the poor and the women. In Vikasit Bharat Young Leaders Dialogue 2026, several innovative ideas were shared with our Prime Minister, which have inspired many of the proposals, making this a unique Yuva Shakti driven budget. Our government's sankalp is to focus on our poor, underprivileged and the disadvantaged. To deliver on this sankalp, and given that this is the first budget prepared in Kartavya Bhavan, we are inspired by three Kartavya. Our first Kartavya is to accelerate and sustain economic growth by enhancing productivity and competitiveness and building resilience to volatile global dynamics. Our second Kartavya is to fulfill aspirations of our people and build their capacity, making them strong partners in India's path to prosperity. Our third Kartavya, aligned with our vision of Sabka Saath, Sabka Vikas, is to ensure that every family, community, region and sector has access to resources, amenities and opportunities for meaningful participation. This threefold approach requires a supportive ecosystem. The first requirement is to sustain the momentum of structural reforms, continuous, adaptive and forward-looking. Second, a robust and resilient financial sector is central to mobilizing savings, allocating capital efficiently and managing risks. Third, cutting-edge technologies, including AI applications, can serve us as force multipliers for better governance. Reform Express. Our government has undertaken comprehensive reforms towards creating employment, boosting productivity, and accelerating growth. After the Prime Minister's announcement on Independence Day in 2025, over 350 reforms have been rolled out. This includes GST simplification, notification of labor codes, and rationalization of mandatory quality control orders. High-level committees have been formed, and in parallel, the central government is working with the state governments on deregulation and reducing compliance requirements. The Reform Express is well on its way and will maintain its momentum to help us fulfill our Kartavya. I now move to specific proposals. Under our first Kartavya, to accelerate and sustain economic growth, I propose interventions in 6 areas. 1. Scaling up manufacturing in 7 strategic and frontier sectors. 2. Rejuvenating legacy industrial sectors. 3. Creating champion MSMEs. 4. Delivering a powerful push for infrastructure. 5. Ensuring long-term security and stability. And 6. Developing city economic regions. Scaling up of manufacturing in 7 strategic and frontier sectors. Biopharma Shakti, meaning biopharma strategy for health advancement through knowledge, technology and innovation. India's disease burden is observed to be shifting towards non-communicable diseases like diabetes, cancer and autoimmune disorders. Biologic medicines are key to longevity and quality of life at affordable costs. To
to develop India as a global biopharma manufacturing hub. I propose the Biopharma Shakti with an outlay of 10,000 crores over the next 5 years. This will build the ecosystem for domestic production of biologics and biosimilars. The strategy will include a biopharma focused network with 3 new national institutes of pharmaceutical education and research, popularly known as NIPERs, and upgrading 7 existing ones. It will also create a network of 1,000 accredited India clinical trials sites. We propose to strengthen the Central Drug Standard Control Organization to meet global standards and approve timeframes through and approval timeframes through a dedicated scientific review cadre and specialists. India's Semiconductor Mission 1.0 expanded India's semiconductor sector capabilities. Building on this, we will launch ISM 2.0 to produce equipment and materials, design full-stack Indian IP, and fortify supply chains. We will also focus on industry-led research and training centers to develop technology and skilled workforce. The Electronics Components Manufacturing Scheme, launched in April 2025 with an outlay of 22,919 crores, already has investment commitments at double the targets. We propose to increase the outlay to 40,000 crores to capitalize on this momentum. A scheme for rare earth permanent magnets was launched in 2025 November. We now propose to support the mineral-rich states of Odisha, Kerala, Andhra Pradesh and Tamil Nadu to establish dedicated rare earth corridors to promote mining, processing, research and manufacturing. To enhance domestic chemical production and reduce import dependency, we will launch a scheme to support states in establishing 3 dedicated chemical parks through challenge route on a cluster-based plug-and-play model. Strong capital goods. Strong capital goods capability is a determinant of productivity and quality across different sectors. Towards building this capacity, I propose the following. High-tech tool rooms will be established by central public sector enterprises at 2 locations as digitally enabled automated service bureaus that locally design, test and manufacture high-precision components at scale and at lower cost. 2. A scheme for enhancement of construction and infrastructure equipments will be introduced to strengthen domestic manufacturing of high value and technologically advanced CIE. This can range from lifts in a multi-storied apartment or firefighting equipment in multiplexes, large or small, and to tunnel boring equipments for building metros and high-altitude roads. I also propose a scheme for container manufacturing to create a globally competitive container manufacturing ecosystem with a budgetary allocation of 10,000 crores over a 5-year period. For the labor-intensive textile sector, I propose an integrated program with 5 subparts. 1. The National Fiber Scheme for self-reliance in natural fibers such as silk, wool and jute, man-made fibers and new age fibers. Textile expansion and employment scheme to modernize traditional clusters with capital support for machinery, technology upgradation and common testing and certification centers. 3.
the National Handloom and Handicraft Program to integrate and strengthen existing schemes and ensure targeted support for weavers and artisans. Tex Eco initiative to promote globally competitive and sustainable textiles and apparels. Samarth 2.0 to modernize the upgrade the textile skilling ecosystem through collaboration with industry and academic institutions. Further, I propose to set up mega textile parks in challenge mode. They can also focus on bringing value addition to technical textiles. I propose to launch the Mahatma Gandhi Gram Swaraj initiative to strengthen khadi, handloom and handicrafts. This will help in global market linkage and branding. It will streamline and support training, skilling, quality of process and production. This will benefit our weavers, village industries, One District, One Product ODOP initiative and also our rural youth. India has the potential to emerge as a global hub for high quality, affordable sports goods. I propose a dedicated initiative for sports goods that will promote manufacturing, research and innovation in equipment design as well as material sciences. Rejuvenation of legacy industrial clusters. I propose to introduce a scheme to revive 200 legacy industrial clusters to improve their cost competitiveness and efficiency through infrastructure and technology upgradation. Creating champion SMEs and supporting micro enterprises. Recognizing MSMEs as a vital engine of growth, I propose a three-pronged approach to help them grow as champions. Equity support. I propose to introduce a dedicated 10,000 crores SME growth fund to create future champions, incentivizing enterprises based on select criteria. I also propose to top up the Self-Reliant India Fund set up in 2021 with 2,000 crores to continue support to micro enterprises and maintain their access to risk capital. Liquidity support. With TREDS, more than 7 lakh crore has been made available to MSMEs. To leverage its full potential, I propose 4 measures. 1. Mandate TREDS as the transaction settlement platform for all purchases from MSMEs by CPSEs, serving as a benchmark for other corporates. 2. Introduce a credit guarantee support mechanism through CGTMSE for invoice discounting on TREDS platform. 3. Link GEM with TREDS for sharing information with financiers about government purchases from MSMEs, encouraging cheaper and quicker financing. 4. Introduce TREDS receivables as asset-backed securities, helping develop a secondary market, enhancing liquidity and settlement of transactions. Professional support. Government will facilitate professional institutions such as the ICAI, ICSI, ICMAI to design short-term modular courses and practical tools to develop a cadre of corporate mitras, especially in Tier 2 and Tier 3 towns. These accredited para-professionals will help MSMEs meet compliance requirements at affordable costs. Infrastructure. During this past decade, our government has undertaken several initiatives
for large-scale enhancement of public infrastructure, including through new financing instruments such as Infrastructure Investment Trust (InvITs) and Real Estate Investment Trust (REITs), and institutions like NIIF and NABFID. We shall continue to focus on developing infrastructure in cities with over 5 lakh population, that is tier 2, tier 3 cities, which have expanded to become growth centers. Public capital expenditure has increased manifold from 2 lakh crore in 2014-15 to an allocation of 11.2 lakh crore in BE 25-26. In this coming year, that is financial year 2026-27, I propose to increase it to 12.2 lakh crores to continue the momentum. To strengthen the confidence of private developers regarding risks during infrastructure development and construction phase, I propose to set up an infrastructure risk guarantee fund to provide prudentially calibrated partial credit guarantee to lenders. Over the years, REITs have emerged as a successful instrument for asset monetization. I propose to accelerate recycling of significant real estate assets of the CPSEs through the setting up of dedicated REITs. To promote environmentally sustainable movement of cargo, I propose to 1. Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. Operationalize 20 new national waterways over the next 5 years. Starting with National Waterways 5 in Orissa to connect mineral-rich areas of Talcher and Angul and industrial centers like Kalinga Nagar to the ports of Paradeep and Dhamra. Training institutes will be set up as regional centers of excellence for development of required manpower for these waterways. This will benefit youth in the entire stretch of the waterways to train and acquire skills. Further, a ship repair ecosystem catering to inland waterways will also be set up at Varanasi and Patna. And C. Launch a coastal cargo promotion scheme for incentivizing a modal shift from rail to road to increase the share of inland waterways and coastal shipping from 6% to 12% by 2047. To enhance last mile and remote connectivity and promote tourism, I propose to give incentives to indigenize manufacturing of seaplanes. A seaplane VGF scheme will be also introduced to provide support for operations. Carbon capture, utilization and storage. Aligning with the roadmap launched in December 2025, the carbon capture, utilization and storage technologies at scale will achieve higher readiness and in end-use application across 5 industrial sectors, including power, steel, cement, refineries, and chemicals. An outlay of 20,000 crore is proposed over the next 5 years for this purpose. City economic regions. Cities are India's engines of growth, innovation, and opportunities. We shall now focus on Tier 2, Tier 3 cities and even temple towns, which need modern infrastructure and basic amenities. This budget aims to further amplify the potential of cities to deliver the economic power of agglomerations by mapping city economic regions based on their specific growth drivers. An allocation of 5,000 crore per CER over 5 years is proposed
for implementing their plans through a challenge mode with a reform cum result based financing mechanism. In order to promote environmentally sustainable passenger systems, we will develop 7 high-speed rail corridors between cities as growth connectors, namely Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri. Financial sector. The Indian banking sector today is characterized by strong balance sheet, historic highs in profitability, improved asset quality, and coverage exceeding 98% of villages in the country. At this juncture, we are well placed to futuristically evaluate the measures needed to continue on the path of reform-led growth of this sector. I propose setting up a high-level committee on banking for Vikasit Bharat. High-level committee on banking for Vikasit Bharat to comprehensively review the sector and align it with India's next phase of growth while safeguarding financial stability, inclusion, and consumer protection. The vision for NBFCs for Vikasit Bharat has been outlined with clear targets for credit disbursement and technology adoption in order to achieve scale and improve efficiency in the public sector NBFCs. As a first step, it is proposed to restructure the Power Finance Corporation and Rural Electrification Corporation. I propose a comprehensive review of the foreign exchange management non-debt instruments rules to create a more contemporary, user-friendly framework for foreign investments consistent with India's evolving economic priorities. Corporate bond market. I propose to introduce a market-making framework with suitable access to funds and derivatives on corporate bond indices. I also propose to introduce total return swaps on corporate bonds. Municipal bonds. To encourage the issuance of municipal bonds of higher value by larger cities, I propose an incentive of 100 crore rupees for a single bond issuance. 100 crore rupees for a single bond issuance of more than 1,000 crore. The current scheme under Amrit which incentivizes issuances up to 200 crores only, will also continue to support smaller and medium towns. That will also continue to support the smaller and medium towns. Ease of doing business. Individual persons resident outside India, PROI, will be permitted to invest in equity instruments of listed Indian companies through the portfolio investment scheme. It is also proposed to increase the investment limit for an individual PROI under the scheme from 5% to 10% with an overall investment limit for all individual PROIs to 24% from the current 10%. Emerging technologies including AI. 21st century is technology driven. Adoption of technology is for the benefit of all people. Farmers in the field, women in STEM, youth keen to upskill, and Divyangjan to access newer opportunities. The government has taken several steps to support new technologies through AI Mission, National Quantum Mission, Anusandhan National Research Fund,
and Research and Development and Innovation Fund. Our second kartavya is to fulfill aspirations and build capacities. Close to 25 crore individuals have come out of multi-dimensional poverty through a decade of our government's sustained and reform-oriented efforts. Our government has therefore decided to place a renewed emphasis on the service sector to provide a pathway to fulfilling aspirations of a youthful India with the following measures. I propose to set up a high-powered Education to Employment and Enterprises Standing Committee to recommend measures that focus on services sector as a core driver of Vikasit Bharat. This will make us a global leader in services with a 10% global share by 2047. The committee will prioritize areas to optimize the potential for growth, employment, and exports. They will also assess the impact of emerging technologies, including AI, on jobs and skill requirements and propose measures thereof. To create a range of skilled career pathways, a new range of skilled career pathways for our youth, I propose interventions in the following sectors. Health. Existing institutions for allied health professionals will be upgraded and new AHP institutions established in private and government sectors. This will cover 10 selected disciplines, including optometry, radiology, anesthesia, OT technology, applied psychology and behavioral health, and add 1 lakh AHPs over the next 5 years. A strong care system covering geriatric and allied care services will be built. A variety of NSQF aligned programs will be developed to train multi-skilled caregivers, combining core care and allied skills such as wellness, yoga, and operation of medical assistive devices. In the coming year, 1.5 lakh caregivers will be trained. Hubs for medical value tourism. To promote India as a hub for medical tourism services, I propose to launch a scheme to support states in establishing 5 regional medical hubs in partnership with the private sector. These hubs will serve as integrated healthcare complexes that combine medical, educational and research facilities. They will have Ayush centers, medical value tourism facilitation centers, and infrastructure for diagnostics, post-care and rehabilitation. These hubs will provide diverse opportunities, job opportunities for health professionals, including doctors and AHPs. Ancient Indian yoga, already respected in several parts of the world, was given a mass global recognition when Honorable Prime Minister took it to the UN. Post-COVID, Ayurveda gained a similar global acceptance and recognition. Exporting quality Ayurveda products helps farmers who grow the herbs and youth who process the products. To meet growing global demand, a few more steps are being taken. I propose to 1. Set up 3 new All India Institutes of Ayurveda. 2. Upgrade Ayush pharmacies and drug testing labs for higher standards of certification ecosystem and make available more skilled personnel. 3. Upgrade the WHO Global Traditional Medicine Center in Jamnagar to bolster evidence-based research,
training and awareness for traditional medicine. Animal husbandry. Livestock contributes to close to 16% of farm income, including of poor and marginal households. To scale up availability of veterinary professionals by more than 20,000, I propose to roll out a loan-linked capital subsidy support scheme for establishment of veterinary and para-veterinary colleges, veterinary hospitals, diagnostic laboratories, and breeding facilities in private sector. Collaboration between Indian and foreign institutions will also be facilitated. Orange economy. India's animation, visual effects, gaming and comics sector, ABGC sector, is a growing industry projected to require 2 million professionals by 2030. I propose to support the Indian Institute of Creative Technologies, Mumbai, in setting up ABGC content creator labs in 15,000 secondary schools all over the country and 500 colleges. The Indian design industry is expanding rapidly, and yet there is a shortage of Indian designers. I propose to establish, through Challenge Route, a new National Institute of Design to boost design education and development in the eastern region of India. Education. Our government will support states through Challenge Route in creating 5 university townships in the vicinity of major industrial and logistics corridors. These planned academic zones will host multiple universities, colleges and research institutions, skill centers and residential complexes. In higher education, STEM institutions, prolonged hours of study and laboratory work pose some challenges for girl students. Through VGF, Viability Gap Funding and capital support, one girls' hostel will be established in every district. To promote astrophysics and astronomy via immersive experiences. 4 telescope infrastructure facilities will be set up or upgraded. The National Large Solar Telescope, the National Large Optical Infrared Telescope, the Himalayan Chandra Telescope, and the Cosmos 2 Planetarium. Tourism. The tourism sector has the potential to play a large role in the employment generation, forex earnings, and expanding the local economy. I propose to set up a National Institute of Hospitality by upgrading the existing National Council for Hotel Management and Catering Technology. It will function as a bridge between academia, industry, and government. I also propose a pilot scheme for upskilling 10,000 guides in 20 iconic tourist sites through a standardized, high-quality, 12-week training course in hybrid mode in collaboration with the Indian Institute of Management. A national destination digital knowledge grid will be established to digitally document all places of significance, cultural, spiritual, and heritage. This initiative will create a new ecosystem of jobs for local researchers, historians, content creators, and technology partners. India has the potential and opportunity to offer world-class trekking and hiking experience.
We will develop ecologically sustainable mountain trails in Himachal Pradesh, Uttarakhand and Jammu Kashmir. Also in Araku Valley in the Eastern Ghats and Podigai Malai in the Western Ghats. Turtle trails along key nesting sites in the coastal areas of Odisha, Karnataka and Kerala. And 3 bird watching trails along the Pulikat Lake in Andhra Pradesh, Tamil Nadu. It's on the border. Under the visionary leadership of Honorable Prime Minister, we established the International Big Cat Alliance in 2024. This year, India is hosting the first ever Global Big Cat Summit, where heads of governments and ministers from 95 range countries will deliberate on collective strategies for conservation. Heritage and culture tourism. I propose to develop 15 archaeological sites, including Lothal, Dolavira, Rakigadi, Adichanallur, Saranath, Hastinapur, and Leh Palace into vibrant experiential cultural destinations. Excavated landscapes will be open to the public through curated walkways. Immersive storytelling skills and technologies will be introduced to help conservation labs, interpretation centers, and guides. The sports sector provides multiple means of employment, skilling, and job opportunities. Taking forward the systematic nurturing of sports talent which is set in motion through the Khelo India program earlier, I propose to launch a Khelo India mission to transform the sports sector over the next decade. The mission will facilitate an integrated talent development pathway supported by training centers which are foundational, intermediate and elite levels. B, systematic development of coaches and support staff. C, integration of sports science and technology. D, competitions and leagues to promote sports culture and provide platforms. And E, development of sports infrastructure for training and competition. Our third Kartavya aligns with our vision of Sabka Saath Sabka Vikas towards Vikasit Bharat. This requires targeted efforts for 1. Increasing farmer incomes through productivity enhancement and entrepreneurship, with special attention to small and marginal farmers. B. Empowering Divyangjan through access to livelihood opportunities, training and high quality assistive devices. C. Empowering the vulnerable to access mental health and trauma care. D. Focus on the Purvodaya states and the Northeast region to accelerate development and employment opportunities. Fisheries. We will undertake initiatives for integrated development of 500 reservoirs and Amrit Sarovars. 2. Strengthen the fisheries value chain in coastal areas and enable market linkages involving startups and women-led groups together with fish farmer producer organizations. Animal husbandry. To provide quality employment opportunities in rural and peri-urban areas, we will support the animal husbandry sector in entrepreneurship development through A. credit-linked subsidy program, B. Scaling up and modernization of livestock enterprises, C. Enhanced creation of livestock, dairy and poultry, enhanced creation of livestock, dairy and poultry focused integrated value chains, and D. Encourage creation of livestock farmer producer organizations. High value agriculture. To diversify farm outputs, increase productivity
enhance farmers' incomes, and create new employment opportunities, we will support high-value crops such as coconut, sandalwood, cocoa, cashew in the coastal areas, agar trees in northeast, and nuts such as almonds, walnuts, and pine nuts in our hilly regions. These, all of them, will be supported. India is the world's largest producer of coconuts. About 30 million people, including nearly 10 million farmers, depend on coconuts for their livelihood. To further enhance competitiveness in coconut production, I propose a coconut promotion scheme to increase production and enhance productivity through various interventions, including replacing and non-productive trees with new saplings or plants or varieties in major coconut growing states. A dedicated program is proposed for Indian cashew and cocoa to make India self-reliant in raw cashew and coconut production and processing, enhance export competitiveness, and transform Indian cashew and Indian cocoa into premium global brands by 2030. Sandalwood is closely linked to India's social and cultural heritage. Our government will partner with state governments to promote focused cultivation and post-harvest processing to restore the glory of the Indian sandalwood ecosystem, to rejuvenate old, low-yielding orchards, and expand high-density cultivation of walnuts, almonds, and pine nuts. We will support a dedicated program to enhance farmer incomes and in bringing value addition by engaging youth. Bharat Vistar, that is virtually integrated system to access agricultural resources. I propose to launch Bharat Vistar, a multilingual AI tool that shall integrate the AgriStack portals and the ICAR package on agricultural practices with AI systems. This will enhance farm productivity, enable better decisions for farmers, and reduce risk by providing customized advisory support. She Marts for rural women-led enterprises. Building on the success of Lakpati Didi program, I propose to help women take the next step from credit-linked livelihoods to being owners of enterprises. Self-help entrepreneur, She Marts will be set up as community-owned retail outlets within the cluster-level federations through enhanced and innovative financing instruments. Empowering Divyangjan. Divyangjan Kaushal Yojana. Information technology, AVGC sectors, hospitality and food and beverages sectors often offer task-oriented and process-driven roles which are suitable for Divyangjan. We will ensure dignified livelihood opportunities through industry-relevant and customized training specific to each Divyangjan group. Divyang Sahara Yojana. Timely access to high-quality assistive devices for all eligible Divyangjan is a fundamental need. I propose to 1. Support the Artificial Limbs Manufacturing Corporation of India, Alimco, to set up and to scale up production of assistive devices, invest in R&D and AI integration, strengthen PM Divyasha Kendras, and support setting up of assistive technology marts as modern retail style centers where Divyangjan and senior citizens can see, try and purchase assistive products. Reaffirming our commitment to mental health and trauma care. There are no national institutes for mental health care in North India.
We will therefore set up a NIMHANS 2 and also upgrade national mental health institutes in Ranchi and in Tezpur as regional apex institutions. Emergencies expose families, particularly the poor and vulnerable, to unexpected expenditure. We will strengthen and increase these capacities by 50% in district hospitals by establishing emergency and trauma care centers. Focus on Purvodaya states and northeastern regions. Purvodaya, I propose the development of an integrated East Coast industrial corridor with a well-connected node at Durgapur, creation of 5 tourism destinations in 5 Purvodaya states, and the provision of 4,000 e-buses. Buddhist sites in northeastern region. The northeastern region is a civilizational confluence of Theravada and Mahayana or Vajrayana traditions. I propose to launch a scheme for development of Buddhist circuits in Arunachal Pradesh, Sikkim, Assam, Manipur, Mizoram and Tripura. The scheme will cover preservation of temples and monasteries, pilgrimage interpretation centers, connectivity and pilgrim amenities. 16th Finance Commission. On 17th November 2025, the 16th Finance Commission submitted its report to the President. As mandated under Article 281 of the Constitution, the government is to lay the report along with the explanatory memorandum on the action taken report on the recommendations of the Commission in Parliament, which, Sir, Honourable Speaker, you've allowed me to do at the commencement of this session. The government has accepted the recommendation of the Commission to retain the vertical share of devolution at 41%. As recommended by the Commission, I have provided 1.4 lakh crores of rupees to the states for the year 2026-2027 as Finance Commission grants. These include rural and urban local body and disaster management grants. Fiscal consolidation. Government has been delivering on our fiscal commitments consistently without compromising on social needs. To strive towards accepted standards of fiscal management in Budget 25-26, I had indicated that the central government would target reaching a debt to GDP ratio of 50 plus or minus 1% by 2030-31. In line with this, the debt to GDP ratio is estimated to be 55.6% of GDP in BE 26-27, compared to 56.1% of GDP in RE 25-26. A declining debt to GDP ratio will gradually free up resources for priority sector lending and expenditure by reducing the outgo on interest payments. One of the main operational instruments for debt targeting is the fiscal deficit. I am happy to inform this august House that I fulfilled my commitment made in 2021-2022 to reduce fiscal deficit below 4.5% of GDP by 25-26. In RE 25-26, the fiscal deficit has been estimated at par with BE of 2025-26 at 4.4% of GDP. In line with the new fiscal prudence path of debt consolidation, the fiscal deficit in BE 26-27 is estimated to be 4.3% of the GDP. The revised estimates
Of the non-debt receipts are 34 lakh crore rupees, of which the centre's net tax receipts are 26.7 lakh crore. The revised estimate of the total expenditure is 49.6 lakh crore rupees, of which the capital expenditure is about 11 lakh crores. Budget estimates 2026 to 2027. Coming to 26-27, the non-debt receipts and the total expenditure are estimated as 36.5 lakh crore and 53.5 lakh crore respectively. The centre's net tax receipts are estimated at 28.7 lakh crore rupees. To finance the fiscal deficit, the net market borrowings from dated securities are estimated at 11.7 lakh crore rupees. The balance financing is expected to come from small savings and other sources. The gross market borrowings are estimated at 17.2 lakh crore rupees. I'll now move to Part B. Part B, direct taxes. Honorable Speaker, sir, I now present my proposals on direct taxes. New Income Tax Act. In July 2024, I announced a comprehensive review of the Income Tax Act 1961. This was completed in a record time, and the Income Tax Act 2025 will come into effect from 1st April 2026. The simplified income tax rules and forms will be notified shortly, giving adequate time to taxpayers to acquaint themselves with its requirements. The forms have been redesigned such that ordinary citizens can comply without difficulty. Ease of living. I propose that any interest awarded by the Motor Accident Claims Tribunal to a natural person will be exempt from income tax, and any TDS on this account will be done away with. I propose to reduce TCS rate on the sale of overseas tour program package from the current 5% and 20% to 2% without any stipulation of amount. I propose to reduce TCS rate for pursuing education and for medical purposes under the Liberalized Remittance Scheme, popularly known as LRS, from 5% to 2%. Supply of manpower services is proposed to be specifically brought within the ambit of payment to contractors for the purpose of TDS to avoid ambiguity. Thus, TDS on these services will be at the rate of either 1% or 2% only. I propose a scheme for small taxpayers wherein a rule-based automated process will enable obtaining a lower or nil deduction certificate instead of filing an application with the assessing officer. For the ease of taxpayer holding securities in multiple companies, I propose to enable depositories to accept Form 15G or Form 15H from the investor and provide it directly to various relevant companies. I propose to extend time available for revising returns from 31st December to up to 31st March with the payment of a nominal fee. I also propose to stagger the timeline for filing of tax returns. Individuals with ITR 1 and ITR 2 returns will continue to file till 31st July, and non-audit business cases or trusts are proposed to be allowed time till 31st August. TDS on sale of immovable property by a non-resident is proposed to be deducted and deposited through resident buyers and his or her PAN-based challan instead of requiring a TAN, which is a temporary accounting number.
to address practical issues of small taxpayers like students, young professionals, tech employees, relocated NRIs, and such others, I propose to introduce a one-time 6-month foreign asset disclosure scheme for these taxpayers to disclose income or assets below a certain size. This scheme would be applicable for two categories of taxpayers, namely A, who did not disclose their overseas income or assets, and B, who disclosed their overseas income and or paid due tax but could not declare the asset acquired. For category A, the limit of undisclosed income or asset is proposed to be up to 1 crore rupees. They need to pay 30% of fair market value of asset or 30% of undisclosed income as tax and 30% as additional income tax in lieu of penalty and would thereby get immunity from prosecution. For category B, asset value is proposed to be up to 5 crore rupees. Here, immunity from both penalty and prosecution will be available with a payment of fee of 1 lakh rupees. Rationalizing penalty and prosecution. Multiplicity of proceedings are hindrance to the ease of doing business. I propose to integrate assessment and penalty proceedings by way of a common order for both. There will be no interest liability on the taxpayer on the penalty amount for the period of appeal before the first appellate authority, irrespective of the outcome of appeal process. Further, quantum of prepayment is being reduced from 20% to 10% and will continue to be calculated only on core tax demand. As an additional measure for reducing litigation, I propose to allow taxpayers to update their returns even after reassessment proceedings have been initiated, and an additional 10% tax rate over and above the rate applicable for the relevant year. The assessing officer will then use only this updated return in his proceedings. There is already a framework for immunity from penalty and prosecution in the cases of underreporting. I propose to apply this framework for immunity to misreporting too. However, in such a case, the taxpayer will need to pay 100% of the tax amount as an additional income tax over and above the tax and interest due. Penalties for certain technical defaults, such as failure to get accounts audited, non-furnishing of transfer pricing audit report, and default in furnishing statement for financial transactions are proposed to be converted into fee. I propose to rationalize prosecution framework under Income Tax Act while maintaining a careful balance for deterrence in some serious offence. Non-production of books of account and documents and requirement of TDS payment where payment is made in kind are being decriminalized. Further, minor offences will attract fine only. The remaining prosecutions will be graded commensurate with the quantum of offence. They will entail only simple imprisonment with maximum imprisonment reduced to 2 years and power to courts to convert even those into fines. There is no penalty. There is no penalty presently for non-disclosure of non-immovable foreign assets with aggregate value less than 20 lakh rupees. I propose to also provide them with immunity from prosecution with retrospective effect from 1/10/2024. Cooperatives. Deduction is already allowed to a primary cooperative society engaged in supplying milk, oil seeds, fruits or vegetables raised or grown by its members. I propose to extend this deduction
to also include supply of cattle feed and cotton seed produced by its members. I propose to allow inter-cooperative society dividend income as deduction under the new tax regime to the extent it is further distributed to its members. I further propose to allow exemption for a period of 3 years to dividend income received by a notified national cooperative federation on their investments made in companies up to 31/1/2026. This exemption would be allowed only for dividends further distributed to its member cooperatives. Supporting IT sector as India's growth engine. India is a global leader in software development services, IT-enabled services, knowledge process outsourcing services, and contract R&D services relating to software development. These businesses and their segments are quite interconnected with each other. All these services are proposed to be clubbed under a single category of information technology services with a common safe harbor margin of 15.5% applicable to all. The threshold for availing safe harbor for IT services is being enhanced substantially from 300 crore rupees to 2,000 crore rupees. Safe harbor for IT services shall be approved by an automated rule-driven process without any need for tax officer to examine and accept the application. Once applied by an IT services company, the same safe harbor can be continued for a period of 5 years at a stretch at its choice. For IT services companies who want to conclude advanced pricing agreement, APA, I propose to fast-track unilateral APA process for IT services and endeavor to conclude it within a period of 2 years. The period of 2 years can be extended by a further period of 6 months on taxpayers' request. I propose to extend the facility of modified returns available to the entity entering APA to its associated entities also. Attracting global business and investment. Recognizing the need to enable critical infrastructure and boost investment in data centers, I propose to provide tax holiday till 2047 to any foreign company that provides cloud services to customers globally by using data center services from India. It will, however, need to provide services to Indian customers through an Indian reseller entity. I also propose to provide a safe harbor of 15% on cost in case the company providing data center services from India is a related entity. To harness the efficiency of just-in-time logistics for electronic manufacturing, I propose to provide safe harbor to non-residents for component warehousing in a bonded warehouse at a profit margin of 2% of the invoice value. The resultant tax of about 0.7% will be much lower than in competing jurisdictions. To provide fillip to toll manufacturing in India, I propose to provide exemption from income tax for 5 years to any non-resident who provides capital goods, equipment, or tooling to any toll manufacturer in a bonded zone. To encourage vast pool of global talent to work in India for a longer period of time, I propose to provide exemption to global, non-India sourced income of a non-resident expert for a stay period of 5 years under notified schemes. I propose to provide exemption from minimum alternate tax, the MAT, to all non-residents who pay tax on presumptive basis. Tax administration. I propose to constitute a joint committee of Ministry of Corporate Affairs and Central Board of Direct Taxes for incorporating the requirements of income computation,
and Disclosure Standards, the ICDS, in the Indian Accounting Standards, Ind AS itself. Separate accounting requirement based on ICDS will be done away with from the tax year 27-28. To support Prime Minister Modi's vision of homegrown accounting and advisory firms to become global leaders, I propose to rationalize the definition of accountant for the purposes of safe harbor rules. Other tax proposals. Change in taxation of buyback was brought in to address the improper use of buyback route by promoters. In the interest of minority shareholders, I propose to tax buyback for all types of shareholders as capital gains. However, to disincentivize misuse of tax arbitrage, promoters will pay an additional buyback tax. This will make effective tax 22% for corporate promoters. For non-corporate promoters, the effective tax will be 30%. TCS rate for sellers of specific goods, namely alcoholic liquor, scrap, and minerals, will be rationalized to 2%, and that on tendu leaves will be reduced from 5% to 2%. I propose to raise the STT on futures to 0.05% from the present 0.02%. STT on options premium and exercise of options are both proposed to be raised to 0.15% from the present rate of 0.1% and 0.125% respectively. We reformed the taxation landscape for corporates in 2019 by providing them a simplified regime with lower tax rate so that they could productively focus on business rather than on claim of deductions and exemptions. To encourage companies to shift to the new regime, set off of brought forward MAT credit, minimum alternate tax credit, is proposed to be allowed to companies only in the new regime. Set off using available MAT credit is proposed to be allowed to an extent of 1/4 of the tax liability in the new regime. MAT is proposed to be made final tax, so there will be no further credit accumulation from 1st April 2026. In line with this change, the rate of final tax is being reduced to 14% from the current MAT rate of 15%. The brought forward MAT credit of taxpayers accumulated till 30th March 2026 will continue to be available to them for set off as above. Indirect taxes. I shall now take up proposals related to indirect taxes. My proposals for customs and central excise aim to further simplify the tariff structure, support domestic manufacturing, promote export competitiveness, and correct inversion in duty. To continue weeding out long continuing customs duty exemptions, I propose to remove certain exemptions on items which are being manufactured in India or where the imports are negligible. Similarly, to further simplify the process of ascertaining the rate of duty applicable on a particular item, I propose to incorporate certain effective rates in various customs notifications to the tariff schedule itself. I shall now take up sector-specific proposals. Promotion of exports of marine, leather, and textile products. I propose to increase the limit for duty-free imports of specified inputs used for processing seafoods for export from the current 1% to 3% of FOB value
of the previous year's export turnover. I also propose to allow duty-free imports of specified inputs, which is currently available for exports of leather or synthetic footwear, to exports of shoe uppers as well. I propose to extend the time period for export of final product from the existing 6 months to 1 year for exporters of leather or textile garments, leather or synthetic footwear and other leather products. Energy transition and security. I propose to extend the basic customs duty exemption given to capital goods used for manufacturing lithium-ion cells for batteries to those used for manufacturing lithium-ion cells for battery energy storage systems also. I propose to exempt basic customs duty on import of sodium antimonate for use in manufacture of solar glass. Nuclear power. I propose to extend the existing basic customs duty exemption on imports of goods required for nuclear power projects till the year 2035 and expand it for all nuclear plants irrespective of their capacity. Critical minerals. It is proposed to provide basic customs duty exemption to the import of capital goods required for the processing of critical minerals in India. Biogas blended CNG. I propose to exclude the entire value of biogas while calculating the central excise duty payable on biogas blended CNG. Civil and defense aviation. I propose to exempt basic customs duty on components and parts required for the manufacture of civilian training and other aircrafts. It is proposed to exempt basic customs duty on raw materials imported for the manufacture of parts of aircraft to be used in maintenance, repair, or overall requirements by units in the defense sector. Electronics. To deepen value addition in the consumer electronics sector, I propose to exempt basic customs duty on specified parts used in the manufacture of microwave ovens. Special economic zone. To address the concerns arising about utilization of capacity by manufacturing units in the special economic zones due to global trade disruptions, I propose as a special one-time measure to facilitate sales by eligible manufacturing units in SEZs to the domestic tariff area at concessional rates of duty. The quantity of such sales will be limited to a prescribed proportion of their exports. Necessary regulatory changes will be undertaken to operationalize the measures while ensuring level playing field for the units working in the DTA. Ease of living. To rationalize the customs duty structure for goods imported for personal use, I propose to reduce the tariff rate on all dutiable goods imported for personal use from 20% to 10%. To provide relief to patients, particularly those suffering from cancer, I propose to exempt basic customs duty on 17 drugs or medicines. I propose also to add 7 more rare diseases for the purposes of exempting import duties on personal imports of drugs, medicines, and food for special medical purposes used in their treatment. Customs process. India's role and share in the global trade is poised for a major leap in line with our ambition and journey towards Vikasit Bharat. In this regard,
I propose many measures for custom processes to have minimal intervention for smoother and faster movement of goods and greater certainty to the trade. Trust-based systems. I propose to enhance duty deferral period for Tier 2 and Tier 3 authorized economic operators, known as AEOs, from 15 days to 30 days. I propose to provide eligible manufacturer importers the same duty deferral facility. This should encourage them to get themselves accredited as a full-fledged Tier 3 AEO in due course. To provide greater certainty and for better business planning, I propose to extend validity period of advance ruling binding on customs from the present 3 years to 5 years. In the spirit of the whole of government approach, government agencies will be encouraged to leverage AEO accreditation for preferential treatment in clearing their cargo. Regular importers with trusted long-standing supply chains will be recognized in the risk system so that the need for verification of their cargo every time can be minimized. Export cargo using electronic sealing. Export cargo using electronic sealing will be provided through clearance from the factory premises to the ship. For import of goods not needing any compliance, filing of bill of entry by a trusted importer and arrival of goods will automatically notify customs for completing their clearance formalities. This will enable goods to be released immediately on arrival. The customs warehouse framework will be transformed into a warehouse operator-centric system with a self-declarations, electronic tracking, and risk-based audit. These reforms will move away from the current system of officer-dependent approvals and reduce transaction delays and compliance costs. Ease of doing business. Approvals required for cargo clearance from various government agencies will be seamlessly processed through a single and interconnected digital window by the end of the financial year. Processes involved in clearance of food, drugs, plant and animal and wildlife products, accounting for about 70% of interdicted cargo, will be operationalized on this system by April 2026 itself. For goods not having any compliance requirement, clearance will be done by customs immediately after online registration is completed by the importer, subject to the payment of duty. Customs integrated system will be rolled out in 2 years as a single integrated and scalable platform for all customs processes. Utilization of non-intrusive scanning with advanced imaging and AI technology for risk assessment will be expanded in a phased manner with the objective to scan every container across all the major ports. New export opportunities to support Indian fishermen to fully harness the economic value of marine resources beyond our territorial waters. The following measures will be taken. A. Fish catch by an Indian fishing vessel in exclusive economic zone or on the high seas will be made free of duty. Landing of such fish on foreign port will be treated as export of goods. Safeguards will be put in place to prevent misuse during fish catch, transit or transshipment. To support aspirations of India's small businesses, artisans and startups to access global markets through e-commerce, I am pleased to announce complete removal of the current value cap of 10 lakh rupees per consignment on courier exports. In addition,
handling of rejected and returned consignments will be improved with effective use of technology for identifying such consignments. I propose to revise provisions governing baggage clearance during international travel to address genuine concerns of passengers. The revised rules will enhance duty-free allowances in line with the present-day travel realities and provide clarity in temporary carriage of goods brought in or taken out. There are honest taxpayers who are willing to settle disputes by paying all their dues, but they get deterred due to negative connotation associated with penalty. They will now be able to close cases by paying an additional amount in lieu of penalty. Honorable Speaker, sir, with this, I commend the budget to this august House. Jai Hind. One and a half hours. নমস্কার, আপনাদের স্বাগত TV9 বাংলা। এবং এই মুহূর্তে আমাদের কেন্দ্রীয় সরকারের যে বাজেট, সেই বাজেট প্রস্তাব পেশ করলেন পার্লামেন্টে, পেশ করা শেষ করলেন নির্মলা সীতারামন আমাদের অর্থমন্ত্রী, এবং তারপর আমাদের সঙ্গে যে উপস্থিত অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আমরা একে একে আপনাদের পরিচয় করাবো। এই মুহূর্তে বোধহয় আরো দু একটি কথা পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন, সংসদে দাঁড়িয়ে বলছেন অর্থমন্ত্রী, শুনবো কি বলছেন। 2003 medium-term fiscal policy strategy statement and macroeconomic framework statement. आइटम नंबर 4, माननीय वित्त मंत्री जी। Sir, with your permission, I move for leave to introduce the Finance Bill 2026. प्रश्न ये कि विधेयक को पुनर्स्थापित करने की अनुमति प्रदान की जाए। जो सदस्य इस पक्ष में हाँ गए। ফিনান্স বিল অর্থাৎ অর্থ বিল, সেটাও তিনি সংসদের অনুমোদনের জন্য পেশ করলেন এবং স্পিকার তাতে অনুমতি দিলেন। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের কাছ থেকে খুব সংক্ষেপে শুরুতে একবার প্রতিক্রিয়া নিয়ে নেব এই বাজেটকে, তারা কিভাবে দেখছেন। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ সুপর্ণ পাঠক, আমার সঙ্গে রয়েছেন তৃণমূলপন্থী অধ্যাপক বিশ্বজিৎ দাস, রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক, আমার সঙ্গে রয়েছেন রাজর্ষি লাহিড়ী বিজেপির পক্ষ থেকে, এবং যাদের কথা শুনবার জন্য আজকের দিনটাতে বিশেষ করে বাঙালি মধ্যবিত্ত ভীষণভাবে অপেক্ষায় থাকেন, ট্যাক্স এক্সপার্ট, কর বিশেষজ্ঞ এবং বাজার বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত। আমি প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বাজেট পরবর্তী আলোচনাতে। আমি সরাসরি প্রথম অনির্বাণবাবু আপনার কাছেই আসবো। এই বাজেট মধ্যবিত্তের জন্য কেমন হলো বলে আপনার মনে হয়, কমা বাড়া সবকিছু মিলিয়ে? দেখুন, বাজেটের যে প্রাসঙ্গিকতা সেটা কিন্তু গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছিলাম না, কমে গেছে। তার একটাই কারণ, আগে মা কাকিমারা টিভির পর্দায় বসে থাকতেন যে বাজেটে কোন জিনিসের দাম কমবে, কোন জিনিসের দাম বাড়বে, কিন্তু আজকের দিনে জিএসটি যখন থেকে চালু হয়ে গেছে তখন থেকে জিনিসপত্রের দাম এখন ওই জিএসটি কাউন্সিলের মাধ্যমে ঠিক হয়। তো সাধারণভাবে আরেকটা জিনিসের মানুষের আগ্রহ থাকে, সেটা হচ্ছে আয় করে কি সুযোগ হবে, আয় করে কি কম হবে, ইনকাম ট্যাক্স কম দিতে হবে কিনা। সেটাও গত বছরের যে বাজেট ছিল সেই বাজেটে একটা আমরা দেখেছিলাম আনএক্সপেক্টেড লেভেলে একটা রিলিফ দেওয়া হয়েছিল, এবং তারপর থেকে আমার মনে হয় না খুব মানুষ আশা করে বসেছিলেন যে বাজেট থেকে খুব একটা নতুন কিছু পাওয়া যাবে। কিন্তু যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বসে আলোচনা করছি, পশ্চিমবঙ্গের মানুষের একটা আগ্রহ ছিল, উদ্দীপনা ছিল যে যেহেতু পাখির চোখ 2026-এর বিধানসভা নির্বাচন এই রাজ্যের জন্য হয়তো আলাদা করে কিছু প্যাকেজ থাকতে পারে। তার কারণ হচ্ছে আমরা গত যখন বাজেটটা হয়েছিল দেখেছিলাম বিহারের নির্বাচন ছিল, এবং সেক্ষেত্রে বিহারের প্রতি একটা সহমর্মিতা দেখানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলার হয়তো আলাদা একটা এক্সপেকটেশন ছিল, কিন্তু ওভারঅল যদি আপনি দেখেন সারা ভারতবর্ষের যে স্লোগান তুলে 2014 সালে এই সরকার ক্ষমতায় এসেছিল, সবকা সাথ সবকা বিকাশ, এবং আজকের দিনে দাঁড়িয়ে 140 কোটি মানুষের যে স্বার্থ আছে সেই স্বার্থের দিকে তাকিয়ে আমি বলবো আজকে একটা ব্যালেন্সড বাজেট পেশ করা হয়েছে। দেখুন, জনমোহিনী বাজেট পেশ করা কিন্তু অর্থনীতির উন্নয়নের পক্ষে সমীচীন নয়, এবং ভারতবর্ষ আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে এই বাজেটটা পেশ করলেন। দেখবেন আজকে বাজেটের সময়টাও কিন্তু দেখবেন 1 ঘন্টা 25 মিনিট। আপনি 9 বারের জন্য উনি বাজেট পড়লেন, কিন্তু এটাও একটা ঘটনা, উল্লেখযোগ্য ঘটনা যে আজকের বাজেটটা কিন্তু অন্যান্য বারের থেকে অনেকটাই দীর্ঘায়িত হয়েছে। এবং তার মধ্যে আরেকটা বিশেষ কারণ হচ্ছে আজকে আপনি যদি ক্রনোলজিটা দেখেন, 1 ফেব্রুয়ারি 2025 যখন বাজেট হয়েছিল তার ঠিক কয়েকদিন আগে 20 জানুয়ারি 2025 সালে ট্রাম্প সরকার ক্ষমতায় এসেছিল, এবং তারপরে 13 ফেব্রুয়ারি
25 মানে ঠিক বাজেট হওয়ার 13 দিন পরেই দেখেছিলাম আমাদের প্রধানমন্ত্রী এবং ট্রাম্প তাদের মধ্যে একটা মিলন হয়েছিল। সেখানে উনি বলেছিলেন মেক আমেরিকা গ্রেট এগেন, এবং এখানে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাথা তুলে বলেছিলেন মেক ইন্ডিয়া গ্রেট এগেন। কিন্তু তারপরেই কয়েক মাসের মধ্যেই আমরা দেখেছিলাম এপ্রিল মাসে পুলওয়ামা অ্যাটাক, এবং তারপরে 6 তারিখ 7 তারিখ মে মাসে অপারেশন সিন্দুর, এবং তারপরেই এই সিজ ফায়ার, এবং এই তারপর থেকে ক্রমাগত আমেরিকার যে এই চড়া শুল্কের হুঁশিয়ারি এবং তাতে ভারতবর্ষকে যে পর্যদস্তু করবার বিভিন্ন রকম পরিকল্পনা আমেরিকার সরকার নিয়েছে, সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষ আমেরিকার বাণিজ্য চুক্তিটাকে বিষ বা জলে ফেলে দিয়ে ভারতবর্ষের মানুষকে কিভাবে কষ্টের মধ্যে ফেলে দেওয়া যায় তার জন্য আমেরিকার একটা সচেষ্ট প্রচেষ্টা ছিল। সেই জায়গাতে বাবু আমি একটু সংক্ষেপে একটু থামাচ্ছি, একবার জাস্ট প্রতিক্রিয়াটা নেওয়ার জন্য। যে বাজেটে বারবার নির্মলা সীতারামন এত রিফর্মের জয়গান গাইলেন, সংস্কারের জয়গান গাইলেন, আপনিও বলছিলেন যে জনমুখী বাজেট করাটা সবসময় রাজনৈতিক জায়গা থেকে ঠিক হলেও অর্থনীতির জায়গা থেকে ঠিক হয় না, পশ্চিমবঙ্গের কথা প্রসঙ্গে আপনি বললেন। তাহলে সেখানে একটা বাজেটের পর আমি এই মুহূর্তে বাজারের প্রতিক্রিয়া তো ইমিডিয়েট আমরা ইন্ডেক্সগুলো দেখে বুঝতে পারি। নিফটি আমি দেখছি প্রায় 550 পয়েন্টের কাছাকাছি, 533, 38 এরকম গড়াগড়ি করছে, পড়ে গেছে গতকালের তুলনায়। কেন বাজারে এভাবে রিঅ্যাক্ট করছে? এটার একটা আপনি দেখবেন উনি ওই সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স যেটা এসটিটিটাকে বাড়িয়ে দিয়েছেন। ফিউচার অপশনে যারা ট্রেড করেন তাদের জন্য তারা আগ্রহটা কমিয়ে ফেলবেন, এবং তাদের জন্য একটু মার্কেট ক্র্যাশ করেছে। এবং তার সঙ্গে আরেকটা ফান্ডামেন্টাল জিনিস আছে, যখন দেখবেন সোনা এবং রূপোর দাম বাড়ে তখন শেয়ার মার্কেটে একটা নিম্নগতি দেখি, আবার ভাইসা ভার্সা যখন যখন গোল্ড এবং সিলভার মার্কেট ক্র্যাশ করে তখন শেয়ার মার্কেটে একটা উত্থান থাকে। সকালের দিকে একটা উত্থান ছিল, কিন্তু তারপরের দিকে আমরা দেখলাম যে এসটিটির যে একটা অ্যানাউন্সমেন্ট উনি করলেন তাতে শেয়ার মার্কেট সেরকমভাবে রিঅ্যাক্ট করেনি। কিন্তু আমি তারপরেও বলছি ফিউচার অপশন এগুলোতে খুব সামান্য লোক ট্রেড করেন, তাদের একটা রিপারকেশন আছে। কিন্তু আবার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে খরচাটা বাড়ানোর জন্য ইনফ্রাস্ট্রাকচারাল যে শেয়ারসগুলো আছে সেইগুলোর কিন্তু দাম বাড়ছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই কয়েক মিনিটের যে শেয়ার মার্কেটের রিয়াকশান, সেটা আজকে নর্মালি জানেন রবিবার দিন শেয়ার মার্কেট বন্ধ থাকে, কিন্তু বাজারের জন্য একটা তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া। আগামী দিনে শেয়ার মার্কেটের একটা আমরা দেখব স্টেবিলিটি আসবে, কারণ ভারতবর্ষের শেয়ার মার্কেটের যে উত্থান আমরা গত কয়েক বছর ধরে দেখছিলাম, সেখানে গিয়ে কিন্তু হঠাৎ করে মানুষজন শেয়ার মার্কেট থেকে সরে গিয়ে গোল্ড অ্যান্ড সিলভার মার্কেটে ইনভেস্টমেন্ট করছিলেন। আচ্ছা অনির্বাণ, আমরা কোনোদিনও ভেবেছিলাম ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের মানুষ তুমি আমি, আমরা রূপোর দাম কত সেটা খেয়াল রাখবো, আমরা সোনার দাম কত খেয়াল রাখবো? আজকের দিনে দাঁড়িয়ে মানুষ গিয়ে আলু পটলের দাম জিজ্ঞেস করছে, তার সঙ্গে সঙ্গে রূপোর দাম কত সেটা চিন্তা করছে। মানুষ এখন রূপোতে ইনভেস্টমেন্ট করছিলেন, সোনাতে ইনভেস্টমেন্ট করছিলেন। তারা কারা? তারা কিন্তু ওই রকম লোক যারা কিন্তু ধনীরা ধনী হচ্ছিলেন এবং যারা গরিব হচ্ছিলেন। আমরা দেখেছিলাম অক্সফামের রিপোর্ট, অসাম্যের ভারতবর্ষ, সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতবর্ষের আজকের বাজেটটা কিন্তু আগামী গতিপথকে আমি বলবো দিক নির্দেশ করবে। এবং গত কয়েকটা বাজেটকে যদি আমরা দেখি তার সঙ্গে আজকের বাজেট, এটা অনেক ব্যালেন্সড বাজেট হয়েছে। এবং দেখুন রিফর্মস কিন্তু একদিনে আসে না, এবং এই সরকার বারবার রিফর্মসের কথা বলেছে, কিন্তু রিফর্মস টেক্স টাইম। যখন আমাদের দেশের অর্থনীতির পুরো চাকাটাই যদি আমরা চালাতে পারতাম তাহলে রিফর্মস করা অনেক তাড়াতাড়ি হতো। কিন্তু যখন আজকে ভারতবর্ষের অর্থনীতি বিশ্বের অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত, এবং আজকে যখন আমরা এতদিন পরেও আমরা আত্মনির্ভর ভারতের কথা বলছি, আমরা ভোকাল ফর লোকালের কথা বলছি, আমরা মেক ইন ইন্ডিয়ার কথা বলছি, তারপরেও কিন্তু আমরা আমদানি করে যাচ্ছি, এবং আমদানি রপ্তানির তুলনায় বেশি হওয়ার জন্য আমাদের ট্রেড ডেফিসিটটা বাড়ছে। এবং রপ্তানিকারক সংস্থা যারা, তারা আমাদের দেখবেন বেস্ট ট্রেড পার্টনার ছিল আমেরিকা। এই আমেরিকার সঙ্গে আমাদের বাণিজ্যটা বন্ধ হয়ে যাওয়ার পরেও সরকার একটা অল্টারনেট মার্কেট এক্সপ্লোর করেছে। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, সেইখানে একটা আমাদের অপরচুনিটিস আসবে, কিন্তু সেটা সময় বলবে। আগামী দিনে রিফর্মস করতে সময় লাগে, কিন্তু সরকারের যে পদক্ষেপ, আমি বলবো এটাকে আজকের দিনে দাঁড়িয়ে ব্যালেন্স বাজেট। আমি সুপর্ণবাবুর কাছে আসবো। সুপর্ণবাবু, বাজারের প্রতিক্রিয়া, সেন্সেক্সের এই হিউজ পতন, নিফটির পতন, কিন্তু অনির্বাণ বাবু বলছেন এখনো পর্যন্ত এটা ব্যালেন্স বাজেট, সবকিছু চালিয়ে দিল। কিন্তু যদি ঠান্ডা মাথায় ভেবে দেখি বাজেটটাকে নিয়ে, এটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া অনির্বাণ, এবং এটা সময় লাগবে। বাজেট নিয়ে সাধারণভাবে আমিও দীর্ঘ আমার খবরের কাগজের জীবনে আমি দেখেছি আমাদের কমলো বাড়লো, যেটা অনির্বাণ বললো, সেটা নিয়ে আলোচনা করি। কিন্তু বাজেটের যে বৃহত্তর অন্তর্লীন যে তাত্ত্বিক জায়গাটা আছে, সেটা সাধারণভাবে আমাদের আড়ালে চলে যায়। ঠিক, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো এই বাজেটটা কি, তাহলে আমি বলবো কেজো। তুমি যদি জিজ্ঞেস করো আমাকে যে বাজেটের মূল তত্ত্ব কি, তাহলে আমি আবারও বলবো কেজো।
কারণ কি, এই গত 4 মাস ধরে এই আমেরিকান দাপাদাপির জন্য একটা শব্দ কিন্তু গ্লোবাল মার্কেটে চলছে, ইকোনমিস্টরা ব্যবহার করছে, সেটা হচ্ছে রিহেমিসফেয়ারিং। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন, এরা দুজনে ছিল গোটা পৃথিবীর বিশ্ববাজারে নির্ণায়ককারী দেশ। ঠিক আজকে আমি পরপর একটু যদি সময় দাও আমি বলি এটা কেন আমি কেজো বাজেট বললাম, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা আজকে ইউ এর সঙ্গে আমাদের যে প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টটা হলো সেটা নিয়ে কথা বলছি। আমরা ভুলে যাচ্ছি যে ল্যাটিন আমেরিকার সঙ্গে কিন্তু একের পর এক চুক্তি হচ্ছে। অর্থমন্ত্রী একটা কথা বললেন যে রেয়ার আর্থ এর ক্ষেত্রে ভারতবর্ষ একটা নতুন ফোকাস এরিয়া তৈরি করছে। যে কথাটা আমাদের সাম্প্রতিক আলোচনায় কখনোই হয় না, সেটা হচ্ছে যে ভারতবর্ষের একটি সংস্থা, যেটা একটা কালেকশন অফ পাবলিক সেক্টর ইউনিটস, তার নাম হচ্ছে খাবিজ, খনিজ ভারত, তারা অলরেডি আর্জেন্টিনায় লিথিয়াম এক্সপ্লোরেশন শুরু করে দিয়েছে এবং রেয়ার আর্থ মাইনিং রাইট নিয়ে নিয়েছে। এটা কেন হয়েছে? কারণ চায়না যেহেতু এটার উপরে একটা একাধিপত্য রেখেছিল, ইনফ্যাক্ট মনোপলি, যে ফলে চায়না ডিসাইড করতো যে তোমার দেশে ইভি তৈরি হবে কিনা। মাথায় রাখবে যে পার্মানেন্ট ম্যাগনেট যাকে বলি আমরা, সেটা আজকের দিনের ম্যানুফ্যাকচারিং সেক্টরের সবচেয়ে বড় জায়গা। টু কাট দ্য লং স্টোরি শর্ট, তুমি যদি পরপর বাজেটটাকে স্ট্র্যাটেজিক্যালি দেখো তাহলে আমরা কি দেখছি? টেক্সটাইল, ড্রাগ মলিকিউলস এবং মেডিকেল ট্যুরিজম, এর প্রত্যেকটা জায়গাতেই গত 4 বছর ধরে তুমি যদি তথ্য দেখো আমাদের গ্রোথ ট্রেন্ড হিউজ। ইনফ্যাক্ট আমাদের ড্রাগ মলিকিউলস এক্সপোর্টের ক্ষেত্রে পৃথিবীর প্রথম 3টে দেশের মধ্যে আমরা একটা। ভ্যাকসিনের ক্ষেত্রে সম্ভবত সাম্প্রতিক অঙ্কে আমরা টপ করছি লিস্ট। তার ফলে এবং ট্যাক্সেশনের ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে আমরা দেখব যে যে ক্ষেত্রগুলিতে ভারতবর্ষের মানে এই বাজেট ফোকাস করছে সেগুলো কিন্তু সবকটাই ইমার্জিং সেক্টর, এবং যেগুলোতে ভারতবর্ষ ভালো করছে সেই জায়গাতেই একটা সরল রৈখিক একখানা যোগাযোগের জায়গা তৈরি করার চেষ্টা করেছেন অর্থমন্ত্রী। সমস্যার জায়গাটা অন্য। আমরা বাজেটের প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করছি, এক্সপেন্ডিচার নয়। ভারতবর্ষের অন্যতম জায়গাটা হচ্ছে এখানে যেটা বলেছেন 5খানা ইউনিভার্সিটি সিটি করবেন, খুব ভালো কথা। জেলায় জেলায় মেয়েদের জন্য হস্টেল, খুব ভালো কথা, কিন্তু হিউম্যান ক্যাপিটাল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আজকে নেহেরুকে আমরা অনেকেই গালাগাল করি, কিন্তু প্রথম এবং সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে যদি ইন্ডিয়ান ISI, IITs, IIMs, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সেস না হতো তাহলে তোমার এই গোটা পৃথিবী জুড়ে ফরচুন 500 কোম্পানিজগুলোর টপ CEOs তুমি পেতে না। কিন্তু আজকে দাঁড়িয়ে আমরা কি দেখছি? আজকে দাঁড়িয়ে আমরা দেখছি যে ইউজিসির স্কলাররা নিয়মিত টাকা পাচ্ছে না। তুমি যদি হিউম্যান ক্যাপিটাল আমরা যদি তৈরি করতে চাই তাহলে কিন্তু আমাদের রিসার্চে ফোকাস করতে হবে বলছেন, কিন্তু উনি করছেন কি? এই জিজ্ঞাসা চিহ্নটা রেখে আমি আপাতত আমার জায়গাটা থামাবো। বেশ, আমি আসবো এক এক করে প্রত্যেকের কাছে। শিলিগুড়ি থেকে আমরা প্রতিক্রিয়া পাচ্ছি, সাধারণ মানুষের প্রতিক্রিয়া বাজেট এই প্রস্তাব পেশ হওয়ার পরে, এবং অবশ্যই শিলিগুড়ির নামও এই বাজেট প্রস্তাবে এসছে না, কারণ শিলিগুড়ি থেকে বারাণসীর নতুন রুট ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গে ভাগ্য যে একেবারে খারাপ তা নয়, ডানকুনি থেকে সুরাটের জন্য আর একটা নতুন ডেডিকেটেড ফ্রেট করিডোর, সেটারও অ্যানাউন্সমেন্ট এসছে। কিন্তু আপাতত শিলিগুড়ির প্রতিক্রিয়া। এর আগেও আমাদের বন্দে ভারত স্লিপার একটা গুয়াহাটি থেকে আমাদের আসাম থেকে কলকাতা অবধি দিয়েছে, যদি এটাও দেয় আমি মনে করি আমাদের জন্য ভীষণ ভালো খবর। बहुत खुश हैं क्योंकि हम उसी एरिया से बिलोंग करते हैं, अयोध्या से। अगर वहाँ के लिए कॉरिडोर के लिए हुआ है तो बहुत अच्छी बात है, पैसेंजरों को और सुविधा मिले, बहुत अच्छी बात है, सरकार की बहुत अच्छी पहल है। দুর্গাপুরের শিল্প করিডোর গড়ে তোলার প্রস্তাব, তার সঙ্গে ডানকুনি থেকে সুরাট ফ্রেট করিডোর, যেটা বলছিলাম আপনাদেরকে, এই বাজেটে বাংলার প্রাপ্তি একেবারে নেই তা নয়। বারাণসী থেকে শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর, বন্দে ভারতের কথা বলছিলেন, শিলিগুড়ি থেকে যারা প্রতিক্রিয়া দিচ্ছিলেন তারা সাধারণ মানুষ, তাদের মুখে উঠে আসছিল। এই সব কিছু মিলিয়ে একবার রাজর্ষির কাছে আসবো, তার কারণ কিছুক্ষণ আগে অনির্বাণবাবু যখন কথা শুরু করেছিলেন তখন রাজনীতির কথা বলেছিলেন, বাংলার প্রাপ্তি কি হতে পারে না হতে পারে তার আশা আকাঙ্ক্ষার কথা বলেছিলেন, বিশেষ করে যখন নির্বাচনের বছরের জন্য বাংলার প্রাপ্তি যা এখনো পর্যন্ত, সেটা নিয়ে কতটা লড়া যাবে মাঠে ময়দানে, মানে বলা যাবে লোকের কাছে? দেখুন, প্রথম কথা হচ্ছে
ভোটের জন্য বাজেট, যেটা চিরকাল ভারতবর্ষ দেখে এসেছে, একটা জায়গায় ভোট হচ্ছে তার আগে আমরা তো এটাতে বিশ্বাস করি না আইডিওলজিক্যালি। পশ্চিমবঙ্গের প্রাপ্য, যেটা উনি একটা বিহারের কথা বললেন, বিহারের দীর্ঘদিনের একটা বঞ্চনা ডক্টর মনমোহন সিং এর সময় থেকে আরম্ভ করে একটা প্রাপ্য ছিল, যেটা বহুদিন ধরে ডিনাই করা হয়েছিল, সেটা বিহারকে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন 7টা, তার মধ্যে পানিহাটি, সেটা আমাদের এখানে কাজ করছে। গোল্ডেন ফাইবার, জুট সংক্রান্ত কথা বলা হয়েছে। নদিয়া জুটের প্রাণকেন্দ্র, আজকে প্লাস্টিক অল্টারনেটিভ জুট, একের পর এক জুট মিলস যেখানে বন্ধ হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী গোটা ভারত পৃথিবী ঘুরে গোল্ডেন ফাইবারের কথা বলছেন, এবং ভিগান কমিউনিটির কাছে যেখানে পশমের তৈরি জিনিসপত্রের অল্টারনেটিভ হচ্ছে জুট ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্টস। একসময় বাঙালি বড়লোক হয়েছিল পাটের জন্য, আজকে সেটা আছে। 200 লেগেসি ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার রিভাইভাল করার কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গ এটা সব থেকে বড় বেনিফিশিয়ারি তো পশ্চিমবঙ্গ হবে। পশ্চিমবঙ্গের কতগুলো এরকম ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার্স আছে, বিধানচন্দ্র রায়ের আমল থেকে পরপর যা তৈরি হয়েছে, সেগুলো যদি রিভাইভালের জায়গায় যায় তাহলে সব থেকে বেশি লাভ তো হবে। শেফিল্ড অফ বেঙ্গল বলা হতো একসময় হাওড়াকে, আজকে সেটা কি? সেটা আজকে প্রমোটারি রাজ। আর আরো আমি বলে দিচ্ছি, আপনি বারাণসী, দিল্লি, মাফ করবেন, শিলিগুড়ি, দিল্লি বা বারাণসী, এটার কথা বললেন। সুরাট ফ্রেট করিডোর, সুরাট ডানকুনি ফ্রেট করিডোরস, এগুলোর কথা বললেন। মেডিকেল ট্যুরিজম হাবের কথা বলা হয়েছে, যেখানে কলকাতা শহরের যে হসপিটালস আছে, প্রাইভেট হসপিটালস, যদি এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর তো কিছুদিন আছেন, যাই হোক, এই সরকার যদি সবগুলো চায় তাহলে এটা একটা বিরাট বড় স্থান হতে পারে। কারণ আমরা দেখেছি বাইরের থেকে একটা বিরাট অংশের মানুষ আসেন বিভিন্ন স্টেট থেকে, বাংলাদেশ থেকেও আসতেন, অন্যান্য জায়গা থেকেও আসতেন চিকিৎসার জন্য। এই প্রত্যেকটা ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর, তার ডেভেলপমেন্ট দুর্গাপুরের, এবং 5টা যে ট্যুরিজম ডেস্টিনেশন, তার সঙ্গে সঙ্গে যে বাস থেকে আরম্ভ করে এগুলো ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গের ভাগ্যে প্রাপ্ত আছে। বেশ, ক্যাশু নাটসের কথা বলা হয়েছে। কোস্টাল রিজিয়নের যে কোস্টাল রিজিয়ন উড়িষ্যার, মানে এখানে আমাদের সাথে তো মেদিনীপুরের একটা হিউজ কোস্টাল লাইনস আছে, সেখানে কোকোনাটস, ক্যাশু নাটস, বাঙালি ক্যাশুর তো ব্যবসা করছে ভালো মতন। বেশ, বিশ্বজিৎ বাবুর কাছে আসি। বিশ্বজিৎ বাবু, অধ্যাপক হিসেবে এবং অবশ্যই তৃণমূলপন্থী হিসেবে এই বাজেটে বাংলার ভাড়ার কতটা ভরলো বলে আপনার মনে হয় রাজনৈতিকভাবে? কারণ ভোটের বছর রাজনৈতিকভাবে একেবারেই ভরেনি, কারণ এটা অত্যন্ত বাংলার দিক থেকে হতাশাজনক। বেশ, আমরা শুরু থেকে ভাবছিলাম বাজেট জনমুখী হবে না সংস্কারমুখী হবে। একটু আগে অনির্বাণদা বলেছেন যে বাজেট হয়েছে মিশ্র। সুতরাং এখানে একটা জিনিস, যে দুটো বিষয় এখনো অবধি পাওয়া গেছে, হাই স্পিড রেল করিডর শিলিগুড়ি, বারাণসী এবং দিল্লি, এবং এর সঙ্গে ডানকুনি থেকে সুরাট ফ্রেট করিডর, এই দুটো ছাড়া তেমন ভাবে কিছু প্রাপ্তি নেই। একটা প্রত্যাশা ছিল কোথায়, আমি বিহারের প্রসঙ্গে এখন আসছি না, মেট্রো রেলের সম্প্রসারণের ক্ষেত্রে কলকাতা শহরে সবার প্রথম মেট্রো রেল চালু হলেও 73 কিলোমিটার মেট্রো রেল চলে। আপনি অন্য যে শহরগুলোতে মেট্রো রয়েছে, সবাই বলছে 700 মিটারের এই যে ত্রুটির কথা চিংড়িঘাটার, সেটা তো হাইকোর্ট একটা সমাধান করে দিয়েছে। সুতরাং সেটা তো কারণ হতে পারে না। আপনি দেখবেন এর আগের বাজেটগুলোতে মেট্রোর বরাদ্দ এখানে কত আছে। সুতরাং সেদিক থেকে বাংলা কিন্তু বঞ্চনার একটা জায়গায় থেকে গেল। আর এই যে 77 থেকে এখনো পর্যন্ত 50 বছর ধরে বলছেন একই ট্র্যাডিশন, না 50 বছর ধরে কিন্তু আমি বলিনি, আমি আগের 3-4টা বাজেটের কথা বলেছি। আগে আপনাদের আগে যারা ছিলেন তারা বল সারা জীবন বঞ্চনার গান গেয়ে গেছেন। আমি বামেদের কথা, না আমি বঞ্চনার কথা বলিনি, প্রাপ্তি যে যা প্রত্যাশা ছিল আমি তার কথা বলছি, যে বাজেট কি করে হতাশা নিয়ে এসছে বাংলার ক্ষেত্রে। তার কারণ এই যে একটু আগে রাজশ্রী বলছিলেন না, যে বিহারের ক্ষেত্রে অনেকটা জমে ছিল, তারপরে তা সেটা নির্বাচনের আগেই করতে হলো। সুতরাং এবছর যে 5টা রাজ্যে নির্বাচন, সেই নির্বাচনের আগে বাংলার প্রতি কোনো অতিরিক্ত, বা আমরা জানি যে দেশের বাজেট একটা তাদের একটা দিশা থাকবে। কারণ আমি একটা জিনিস খালি এখানে বলবো, এখানে আমি আসছি আপনার কাছে, আমি নিশ্চিতভাবে ফিরবো, রাজশ্রী আপনার কাছে ফিরবো, কিন্তু তার আগে শিয়ালদা স্টেশন থেকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন, কথা বলবো সুশোভনের সঙ্গে সাধারণ মানুষ রয়েছেন বাজেটের পরে তাদের প্রতিক্রিয়া। সুশোভন, কি বলছেন সাধারণ মানুষ, কিভাবে দেখছেন তারা এই বাজেটকে আজকে?
একেবারে দেখো, সাধারণ মানুষ যারা রয়েছেন তারা ইতিমধ্যেই বাজেটটা শুনেছেন। একটু জিজ্ঞাসা করবো, আচ্ছা আপনাকে জিজ্ঞাসা করবো যে বাজেটের বিষয়টা আপনি শুনলেন, মোটামুটি আপনার কি ধারণা আছে? আমার তো মনে হচ্ছে অ্যাজ বিকজ রেলের যা বাজেট আছে ঠিকই আছে, কোনো অসুবিধা কিছু নেই। আর আফটারঅল রেলের যে বাজেট নিয়ে কথা বলছেন সাধারণ মানুষ হিসাবে বর্তমানে আমাদের আপনার প্রত্যাশা পূরণ হলো? একদম একদম একদম। দুটো ফ্রেট করিডোর এবং রেলের বাজেটে দেখুন, রেলের যে বাজেট ওয়াইজ আমার যেটা মনে হচ্ছে অ্যাজ এ হিউম্যান বিং একদম পারফেক্ট। দেখুন, মানুষের প্রত্যাশা কোনোদিনই পূরণ হবে না। আপনি যতই দিন ততই মানুষের চাহিদা বাড়বে। আর জীবনদায়ী ওষুধের দাম কমেছে, এটা আরও কমার দরকার, কারণ সাধারণ মানুষের আওতার ভিতরে আসলে এটা আমাদের অনেক বেটার। সাধারণ মানুষ যেভাবে, সাধারণ মানুষের হাতে পয়সা থাকলে সেটা আরও বাজারে তার চাহিদা বাড়বে, জিনিসের দাম কমবে, আমরা এগুলোই চাই, আর কিছু। আপনারা যে স্পেসিফিক্যালি রেলের বিষয়টায় আসি, সেটাতে আপনার কি বক্তব্য? রেলের বিষয়টা, রেলের এখনও আমাদের যেমন ট্রেনটাকে আরও বাড়ানো দরকার, ঠিক আছে, ট্রেনকে বাড়ানো দরকার। ট্রেনের টিকিটের দামের হার যেহেতু বাড়ছে, সেটাকে একটু কমানোর দরকার, এইটা, আর কিছুই নেই। আরেকটা জিজ্ঞেস করি, আমাদের আয়কর রিটার্ন নিয়ে একটা বিষয় থাকেই, সেই বিষয়টা যেভাবে এসছে সেটা আপনার পক্ষে কতটা কি মনে হয়? দেখুন, প্রথম কথা বলছি, আয়কর রিটার্নের ব্যাপার নিয়ে আমি একটু পরে বলছি। আমার মেন বক্তব্য হচ্ছে যেটা কিছু কিছু পরিষেবা, যেমন দেখুন কিছু মানুষ রয়েছে যারা ভালো পরিষেবা পছন্দ করে। আজকে সরকার যেটা নিয়ে এসছে, আমাদের এসি ট্রেন নিয়ে এসছে লোকালে, কারণ কিছু মানুষ সঠিক পরিষেবা পছন্দ করে, যারা মনে করে যে ভালোভাবে একটু জার্নি পছন্দ করব এবং ভালোভাবে কিছু জায়গায় গন্তব্যস্থলে পৌঁছাবো, সেইখানে দাঁড়িয়ে এই পরিষেবাটা খুব ভালো লেগেছে। আমি নিজেও ইউজ করি, আমার খুব ভালো লাগে। ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছেন, আচ্ছা এই যে ইনকাম ট্যাক্সের যে স্ল্যাবগুলো যেগুলো আজকে বলা হচ্ছে, এবং সেই জায়গাটা আপনার রকম কি মনে হলো? কতটা ট্যাক্সের স্ল্যাবটাকে 1 মাস বাড়িয়েছে, ওটাকে 1 মাস পোস্টপোন করেছে, মানে অনেক ব্যাপার। এটাকে মানুষ একটু সময় পাবে, সময় অনুযায়ী করতে পারবে, ঠিক আছে, এইগুলো। বেশ, বুঝতেই পারছো সুশোভন, আমি তোমার সঙ্গে যারা ছিলেন তাদের প্রতিক্রিয়া বুঝতে পারলাম। নিশ্চয়ই বলবো, তবে মোটের উপরে বাজেটকে স্বাগতই জানাচ্ছেন বেশিরভাগ। এবং একটা অদ্ভুত কথা শুনতে পেলাম সাধারণ মানুষের মুখ থেকে, তারা বলছেন দেওয়ার শেষ নেই, মানুষের চাওয়ারও শেষ নেই। শুনে তাদের এখনো পর্যন্ত তারা শুনেছেন এই বাজেট, তাদের ভালো লেগেছে এই বাজেট। এই মুহূর্তে বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি হীরক, আমাদের অপর প্রতিনিধি। আমি হীরকের কাছে যাব। হীরক, তোমার সঙ্গে যারা রয়েছেন, আমি সম্ভবত তুমি একটি সাধারণ মধ্যবিত্ত গৃহস্থ বাড়িতেই দাঁড়িয়ে আছো, সেখানকার মানুষ কি বলছেন? তাদের প্রতিদিনকার দিন গুজরান, সংসার চালানো একটু সচ্ছল হবে, ভালো হবে? একেবারে দেখো, এই মধ্যবিত্ত পরিবারে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ বাঁকুড়ার জুনবেদিয়া এলাকার বসু পরিবারে, সেই বাড়িতে একেবারে বলা চলে হেঁসেলের মধ্যে আমি রয়েছি। এবং সেই হেঁসেলে এই বাজেটের ঠিক কতটা প্রভাব পড়বে তা জেনে নেব এই বাড়ির যিনি কর্ত্রী রয়েছেন তার কাছেই। বৌদি, বলছি একটু ঘুরে যাবেন। বলছি যে বাজেট তো আপনি সকাল থেকে দেখছিলেন, বলছি এই বাজেট দেখে পরে কি মনে হলো, মানে কোনটা কতটা সুবিধা হবে? বাজেট দেখে তো সেরকম কিছু মনে হলো না। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের ওপর তো বিশেষ কিছু ছাড় লক্ষ্য করলাম না, কারণ বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে শুনলাম, কিন্তু আমাদের এই গৃহস্থ পরিবারে, মধ্যবিত্ত পরিবারে যে গ্যাসের দাম, সেটা তো দিন দিন বেড়েই চলেছে। মাসের শেষে আমাদের সেই মধ্যবিত্ত পরিবারে বাজেটে কিন্তু টান পড়েই যাচ্ছে। এই চাল, ডাল, তেল, নুন, এগুলোর দাম তো না কমলে মধ্যবিত্ত ফ্যামিলির লাভ কোথায়, তাই না? ওয়াশিং মেশিন, তারপরে মাইক্রোওয়েভ, এগুলোর দাম কমে তো আমাদের কোনো লাভ নেই। আমাদের যেগুলো দরকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে, সেখানে তো কোনো কিছু বুঝতে পারলাম না। আর ওষুধপত্র, বেশ কিছু ওষুধপত্রের দাম কমেছে। হ্যাঁ, বেশ কিছু ওষুধপত্র বলতে ক্যান্সারের কিছু ওষুধপত্রের দাম কমেছে দেখলাম খবরে, কিন্তু তাও তো অনেক ওষুধ যেগুলো আমাদের মানে মাসের শেষে প্রায় প্রত্যেকটা মধ্যবিত্ত ফ্যামিলিতেই কিছু ওষুধের জন্য আমাদের রেখে দিতে হয়, সেখানে তো কোনো কিছু বিশাল কিছু প্রভাব পড়বে বলে আমার মনে হলো না। যে অনেক ওষুধের দাম কমেছে যেগুলো আমাদের মানে প্রায়ই লাগে, সেই সব ওষুধের দাম কিন্তু একই রয়ে গেছে। আর তাছাড়া
কিছু দেখলাম গার্লস হোস্টেল হবে, গার্লস স্কুল টুল খোলা হবে, ভালো, সেটা ঠিক আছে, হোক, সেগুলো খুবই ভালো খবর। কিন্তু মানে উঁচু স্তরে পড়ার জন্য ভালো ভালো এনআইটি বা আইআইটির কোনো তো কিছু নতুন কিছু দেখলাম না, যে সেখানে আবার কিছু হচ্ছে মানে হায়ার লেভেলে পড়ার জন্য। তাহলে আমার তো মনে হয় না মধ্যবিত্ত ফ্যামিলির খুব একটা এফেক্ট কিছু পড়লো। আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রইলাম। অর্থাৎ বুঝতে পারছো, এই পরিবারের যিনি গৃহকর্ত্রী তিনি যেটা বলছেন যে বাজেটে, সেই বাজেটটা হয়তো তার সংসার চালানোর ক্ষেত্রে তেমন কোনো প্রভাব বা তেমন কোনো দিশা তিনি দেখতে পাচ্ছেন না। এই পরিবারের যিনি কর্তা তিনি রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলি। বলছি দাদা, বাজেট তো আপনি দেখছেন সকাল থেকে এখনো পর্যন্ত, আপনাদের চোখের সামনে TV9 বাংলা খোলা রয়েছে, বাজেটটি দেখছেন। বলছি বাজেটে কি দেখলেন, কতটা সুবিধা হবে, কোন জিনিসের দাম কমলো বাড়লো, তাতে কতটা সুবিধা হবে? দেখুন, জুতোর দাম কমে কিংবা মাইক্রোওয়েভ কিংবা ওয়াশিং মেশিনের দাম কমে গিয়ে মধ্যবিত্তের কি সুবিধা? সুবিধা সেখানেই হতো যেখানে আমরা টোটাল দেখতাম সুগারের ওষুধের দাম কমেছে আর 13টা ক্যান্সারের ওষুধের দাম কমেছে, কিন্তু ডেলি কাজ যে প্রেশার আর জেনেরিক মেডিসিনের দাম কমেছে, কিন্তু জেনেরিক মেডিসিন তো কোনো ডাক্তারই সেরকমভাবে প্রেসক্রাইব করে না। বাকি ওষুধ আমাদের যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রইলাম। আর বেসিক্যালি যেটা হচ্ছে এডুকেশনের, মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা এডুকেশনে যে চাকরির তো কোনো দিশা দেখতে পেলাম না। বেশ, যে নতুন করে হীরক, আপাতত তোমাকে ধন্যবাদ। চাকরির দিশা দেখতে পাচ্ছেন না মধ্যবিত্ত পরিবারগুলি, এবং বিশেষ কিছু সুবিধা হলে এই বাজেটে এমনটা মনে করছে না। বাঁকুড়ার একটি মধ্যবিত্ত পরিবারের ভিতর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি হীরক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে যাব আমাদের আরেক প্রতিনিধি সোমার কাছে। সোমার এই মুহূর্তে রয়েছেন ভারত চেম্বার অফ কমার্সে। বিশেষ করে বাণিজ্য ক্ষেত্রে, আমি বলবো ইন্ডাস্ট্রি, ব্যবসা ইত্যাদির থেকেও আলাদা করে নির্দিষ্টভাবে বাণিজ্য ক্ষেত্রে এই বাজেটের প্রভাব কি, অন্তত প্রতিক্রিয়া কি, সেটা বোঝার চেষ্টা করবো। সোমা, তোমার সঙ্গে যারা রয়েছেন ভারত চেম্বার অফ কমার্সের, যারা এই মুহূর্তে অফিসিয়ালস রয়েছেন বা নেতৃস্থানীয় যারা রয়েছেন, তাদের কাছ থেকে জানতে চাইবো তারা এই বাজেটকে কিভাবে দেখছেন। ভারত চেম্বার অফ কমার্স থেকে সিনিয়র প্রেসিডেন্ট তিনি রয়েছেন রমেশ আগরওয়াল, তার সাথেই কথা বলে নেব যে বাণিজ্য নিয়ে তারা কি ভাবছেন বা বাজেট কেমন হলো, বাণিজ্য ক্ষেত্রে বাজেট এবারের কেমন হলো। বাজেট খুব ভালো হয়েছে, কারণ এখানে এবার গভর্নমেন্ট কোনো ডাইরেক্ট বেনিফিট দেয়নি, যেমনি আমরা এক্সপেক্ট করি যে ইনকাম ট্যাক্স রেটে কিছু কম বেশি করবে, বাট গভর্নমেন্ট হ্যাজ গিভেন টেকেন আ ডিফারেন্ট অ্যাপ্রোচ, যে ইনडाইরেক্টলি যে সুবিধা বাড়িয়ে দেওয়া, যেমনি कस्टम्स में जो सबको इंटीग्रेट कर दिया कि सब एक तरह से, मतलब जो इम्पोर्टर अगर उनका अगर ट्रैक रिकॉर्ड अच्छा है तो सिंगल पॉइंट में उनका क्लियरेंस हो जाएगा, या इंफ्रास्ट्रक्चर में काफ़ी डेवलपमेंट करेंगे, जो कैपेक्स एक्सपेंडिचर गवर्नमेंट ने बढ़ाया उससे देश का ग्रोथ होगा, तो कॉमन आदमी या बिजनेसमैन सबको बहुत फ़ायदा होगा। और जो टैक्स पेमेंट करने की जो टैक्स न्यू इनकम टैक्स एक्ट आएगा, उससे भी कॉमन आदमी और सबको काफ़ी सुविधा होगी। तो ये इनडायरेक्ट गवर्नमेंट ने काफ़ी बेनिफिट्स बजट में बढ़ाई है। আপনি তো টেক্সটাইলের সঙ্গে যুক্ত রয়েছেন, এই ক্ষেত্রে কি সুবিধা পেলেন বা পেলেন না? टेक्सटाइल्स में जो एक मेजर चैलेंज है अमेरिका के संग, जो अभी टैरिफ बढ़ गया है, इम्पोर्ट टैरिफ इन अमेरिका, उससे काफ़ी जनों को यहाँ पे बहुत तकलीफ है, तो उसके लिए अभी तक बजट का मैटर में नहीं है। बट अदरवाइज वित्त मंत्री ने जो अनाउंस किया है कि टेक्सटाइल को सपोर्ट करने के लिए, टेक्सटाइल अपग्रेडेशन के लिए कुछ फैसिलिटीज़ देंगी, उसकी डिटेल आनी बाकी है। तो हमको लगता है टेक्सटाइल में जितना ग्रोथ होगा देश का उतना ही विकास होगा, बिकॉज टेक्सटाइल एक ऐसा क्षेत्र है जिसमें कि एक्सपोर्ट की बहुत बड़ी संभावना है, अभी भी अपने बहुत पीछे हैं। तो इसमें अगर इंडिया वर्ल्ड में नंबर 1 होता है तो देश की बहुत ग्रोथ होगी। বাজেট হলেই সাধারণ মধ্যবিত্ত তারা কিন্তু ভাবেন যে তারা কিছু পেলেন, এই যে বাজেট সাধারণ মধ্যবিত্তের জন্য কি কিছু পাওয়া গেল? যেরকম আমি বললাম, ইট ইজ ইনডাইরেক্টলি দে হ্যাভ বেনিফিটেড, দ্য গভর্নমেন্ট হ্যাজ নট গিভেন এনি ডাইরেক্ট বেনিফিটস, বাট ইনডাইরেক্টলি ওরা অনেক কিছু পাবে, কারণ যে দেশ যদি গ্রোথ করবে তো সবার ভালো হবে। সো আই থিঙ্ক ইটস আ ব্যালেন্সড বাজেট উইথ নো ডাইরেক্ট শপস টু এনিবডি, বাট গভর্নমেন্ট ইজ focus more on infrastructure and ease of doing business. আমরা দেখলাম ওষুধের ক্ষেত্রে, ক্যান্সারের ওষুধ সেক্ষেত্রে কিছুটা দাম কমার সম্ভাবনা রয়েছে, কিন্তু আরো একটু যদি বেশি অন্য ক্ষেত্রে যেমন সুগার থেকে শুরু করে। সোমা, আপাতত তোমাকে ধন্যবাদ। ভারত চেম্বার অফ কমার্স থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সোমা।
জানাচ্ছিলেন বাণিজ্য মহলের প্রতিক্রিয়া, তারা এই বাজেটকে কিভাবে দেখছেন। তারা কিন্তু এই বাজেটকে ভালো বাজেট হিসেবে বলছেন। তাদের চোখে সরাসরি বেনিফিট বা সরাসরি কোনো সুযোগ সরকার না দিলেও, কোনো মুনাফার সুযোগ না দিলেও ঘুরিয়ে অর্থাৎ পরিকাঠামোতে বিনিয়োগ করে ব্যবসা করার সুবিধা আরও বেশি করে দিয়ে সরকার এই বাজেট তাদের জন্য ভালো বাজেট করেছেন বলেই মনে করছেন। ডিজিটাল ভারতে ফেক নিউজের সাথে লড়ে TV9 বাংলা। ফ্রড থেকে বাঁচায় কুইক হিল। ডিজিটাল ভারতের ভরসা, ফ্রড থেকে সুরক্ষা। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হল রে। কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসে অপরিবর্তিত আয়কর কাঠামো, ছোটখাটো কর ফাঁকিতে আর জেল নয়, জরিমানা বাবদ দিতে হবে শুল্ক। কার্যকর 2024-এর 1 অক্টোবর থেকেই। ভারতে ডেটা সেন্টার তৈরি করলেও আয়করে ব্যাপক ছাড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 100 দিনের কাজ থেকে মহাত্মা নাম সরানোর পর গান্ধীর নামে নতুন প্রকল্প কেন্দ্রের। হস্তশিল্পের উন্নতিতে মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ প্রকল্প। প্রত্যেক গরিব শোষিত পরিবারের আর্থিক বৃদ্ধি লক্ষ্য, বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেট 2026-এ 3 করিডোর পেল বাংলা। হাইস্পিড রেল করিডোরে জুড়ল দিল্লি শিলিগুড়ি। দেশ জুড়ে হবে 7টি হাইস্পিড রেল করিডোর। দুর্গাপুরের নর্থ ইস্ট শিল্প করিডোর। ডানকুনি থেকে সুরাত নতুন ফ্রেট করিডোরেরও ঘোষণা নির্মলা সীতারমনের। সেমিকন্ডাক্টর সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে 40,000 কোটি টাকা ঘোষণা কেন্দ্রে। আত্মনির্ভর ভারত প্রকল্পে 2,000 কোটি টাকা। ভোটমুখী তামিলনাড়ু সহ 4টি রাজ্যে খনিজ করিডোরের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আয়ুর্বেদ চিকিৎসায় জোর কেন্দ্রে। দেশে হবে নতুন 3টি এইমস। আয়ুর্বেদ ওষুধ তৈরিতে 10,000 কোটি বরাদ্দ। তৈরি হবে 3টি কেমিক্যাল পার্ক, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। নির্মলার বাজেটের পরেই শেয়ার বাজারে ধস। দাম কমল সোনার উপর। 10 গ্রাম সোনার দাম কমে 1,42,000 টাকা। কেজি প্রতি রূপোর দাম কমে 2,67,000 টাকা। বাজেটে আরো বাড়ল মদ, সিগারেট, খনিজ পদার্থের দাম। সস্তা জুতো, চামড়ার ব্যাগ, মোবাইল, মাইক্রোওয়েভ, সোলার প্যানেল, বিড়ি, ব্যাটারি, সিএনজি, বায়োগ্যাস। কমল বিদেশ যাত্রা এবং বিদেশে পড়াশোনার খরচও। খবরে নজর। ডিজিটাল ভারতে ফেক নিউজের সাথে লড়ে TV9 বাংলা। ফ্রড থেকে বাঁচায় কুইক হিল। ডিজিটাল ভারতের ভরসা, ফ্রড থেকে সুরক্ষা। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নে। আবারও ফিরে এলাম আমাদের বাজেট পরবর্তী এই বিশেষ আলোচনাতে। আমার সঙ্গে অনির্বাণ দত্ত রয়েছেন, কর এবং বাজার বিশেষজ্ঞ। আমি অনির্বাণ বাবুর কাছে আরেকবার আসবো, তারপর অধ্যাপক ঝন্টু পাড়াইক আপনার কাছে আসছি রাজনৈতিক বিশ্লেষণ। অনির্বাণ বাবু, বেশ কিছু গ্রুপে দেখলাম আলোচনা হচ্ছে, এই আপনি বলছিলেন যাকে ফিউচার অপশনসের কথা, শেয়ার বাজারে ধসের অন্যতম কারণ হিসেবে সেখানে ট্যাক্স বাড়িয়ে দেওয়া ইত্যাদি। অনেক গ্রুপে দেখলাম আলোচনা হচ্ছে মতলব রিস্ক হামারি প্রফিট সরকার কি। তো আমার একটা সোজা কথা, আপনারা অনেকেই বলেন, বেশিরভাগ মানুষ বলেন যে ভালো রাজনীতি মানে ভালো অর্থনীতি নাও হতে পারে, ফলে ভালো বাজেট সবসময় রাজনৈতিকভাবে অনেকে খুশি নাও করতে পারে, মানলাম। কিন্তু খুশিটা কাকে করলো এবারে বাজেট? আমি তো খুশির প্রতিক্রিয়া কোনো জায়গা থেকে সে অর্থে দেখতে পাচ্ছি না। একটা প্রতিক্রিয়া কিছু বুঝবো তো না, খুশি হওয়ার জন্য তো বাজেট নয়। দেখুন, এটা পাড়ার দুর্গাপুজো নয় বা সবাইকে দুঃখে রাখার জন্য বাজেট না। না, দেশের যে পরিস্থিতি আজকে, সেই পরিস্থিতি থেকে কিভাবে দেশ ঘুরে দাঁড়াবে। আমরা ঠান্ডা ঘরে বসে আলোচনা করছি, কিন্তু যিনি অর্থমন্ত্রী বা অর্থমন্ত্রকের যারা কর্তারা যে জায়গাতে দাঁড়িয়ে আজকে বাজেট পেশ করলেন, সেখানে দেশের মধ্যে একটা ডিমান্ড স্টিমুলেট করা একটা সমস্যা। যারা ইনভেস্টমেন্ট করতে পারেন তারা দেশে ইনভেস্টমেন্ট না করে বাইরে ইনভেস্টমেন্ট করছেন, বাইরের থেকে ইনভেস্টমেন্ট আসছে না। এবং পাকিস্তান, বাংলাদেশ, সেখান থেকে আমাদের কীরকম আগামী দিনে সম্পর্ক থাকবে, আবার সীমান্ত অশান্ত হবে কিনা, এবং সর্বোপরি এই বিশ্ব বাণিজ্যের যে আজকে অবস্থা, সেখানে ভূরাজনৈতিক সংঘর্ষ চলছে। এতগুলো চ্যালেঞ্জকে নিয়ে আপনি সবকা সাথ সবকা বিকাশ করতে পারবেন না। রাজশ্রীর সঙ্গে আমি এই জায়গাতে একমত নই।
দু নম্বর হচ্ছে আপনি 2014 সালে সবকা সাথ সবকা বিকাশ বলে দিলে ওই প্রত্যেকটা মানুষই চাইবে আমার জন্য এটা দাও, আমার জন্য ওটা দাও, কিন্তু মূল সমস্যা যেটা টিভির পর্দায় যারা চোখ রেখেছেন, যারা দেখছেন বাড়িতে বসে, তাদের রাজনৈতিক বর্ণ গন্ধ আলাদা হতে পারে, কিন্তু প্রত্যেকেই চান বাড়ির ছেলে যাতে চাকরি পায় আর জিনিসের দাম যাতে কমে, এবং এটার জন্য সরকারি পরিসংখ্যানে ওই সিপিআই ইন্ডেক্স কমছে, দাম কমছে, কিন্তু বাজারে গেলে সেটা রিফ্লেকশন পাই না। সরকার জিএসটি কাউন্সিলের মিটিংয়ে জিএসটি রেট কমিয়েছিল, কিন্তু তারপরেও দেখেছি মেডিক্লেমে আপনার জিএসটি উঠে গেছে, কিন্তু মেডিক্লেমের প্রিমিয়ামটাই বেড়ে গেছে। তো মানুষ, উপভোক্তা, বেনিফিশিয়ারি, টিভির পর্দা যারা দেখছেন, তারা দেখছেন যে আমি বাজেট থেকে কি পাচ্ছি। আমি এখানে আমার প্রশ্ন তো আমি বলবো, এই যে ভারত চেম্বার অফ কমার্স থেকে কি বলছিলেন যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হয়নি বা ডাইরেক্ট ওইভাবে কেউ বেনিফিটেড হবে না, হবে ঘুরপথে। ঘুরপথেও তো কোনো বেনিফিট কোনো মধ্যবিত্ত দেখতে পাচ্ছেন না, তো র্যান্ডমলি মধ্যবিত্তদের প্রশ্ন। আমি আরেকটা জাস্ট ফিগার আমি অনির্বাণকে থামিয়ে দিকে বলছি, এই যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কেন লোকে স্কেপটিক হয় বাজেটের ক্লেম নিয়ে। এই গত বছর আমাদের অ্যালটমেন্ট ক্লেম ছিল রিভাইজড বাজেটে, যেটা করা হয়েছিল 2025-26-এ। আগে বাজেট এস্টিমেট ছিল 11,21,000 কোটি টাকার মতো ক্যাপিটাল এক্সপেন্ডিচার। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রিভাইজড এস্টিমেটে আমরা কি দেখছি? 10,95,755 কোটি টাকা বাড়লো না কমলো? আমি এখানে সুপর্ণার সঙ্গে একটা কথা বলি যে বাজেট ইজ আজকের দিনে দাঁড়িয়ে এস্টিমেট, ডাইনামিক্স আগামী 12 মাসে চেঞ্জ হয়, রিভাইজড এস্টিমেটস হয়, এটা বাজেটের নরমাল সংখ্যা। 2025 কিন্তু যেটা হচ্ছে আমি বলছি যে ফিসকাল ডেফিসিট যেটা ছিল 4.4, সেটা বাড়ছে না, সেটা 4.3-তে রাখার চেষ্টা করা হচ্ছে। একটু থামাচ্ছি, আরেকটা পরিষেবা থেকে একটা প্রতিক্রিয়া পাচ্ছি আমি। আমাদের প্রতিনিধি সৌভিক রয়েছেন ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স থেকে। সৌভিক, কি প্রতিক্রিয়া ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সে? কিছুক্ষণ আগেই বাজেট শেষ হয়েছে এবং এই বাজেটে ব্যবসায়ীরা কতটা খুশি আমি সরাসরি কথা বলে নেব। আইসিসির ভাইস প্রেসিডেন্ট केशव भजंगा सर আমাদের সঙ্গে রয়েছেন, আমি সরাসরি একবার কথা বলে নেব। सर आप लोग तो जैसा आशा कर रहे थे ऐसा बजट हुआ है, मतलब क्या सोच रहे हैं बजट के बारे में? देखिए, मुझे लगता है कि एक बहुत बढ़िया और ऑल इंक्लूसिव बजट है। आज आप देखेंगे कि वित्त मंत्री ने जो किया है 12 लाख करोड़ से अधिक इंफ्रास्ट्रक्चर एक्सपेंडिचर और साथ साथ में फिजिकल डेफिसिट को 4.3% पे पैक करना, मुझे लगता है कि ये नियरली इम्पॉसिबल टास्क था जो हमारे ऑनरेबल फाइनेंस मिनिस्टर ने किया है। मुझे लगता है कि ये बजट एक ऑल इंक्लूसिव बजट है जो इंडिया के लॉन्ग टर्म डेवलपमेंट के लिए है। साथ ही साथ ये जो टैरिफ वॉर्स, अनफेयर टैरिफ वॉर्स इंडिया के अगेंस्ट हो रहे थे, मुझे लगता है कि जो सेक्टर्स इम्पैक्टेड थे जैसे फार्मा, जैसे टेक्सटाइल्स, इन सभी के लिए गवर्नमेंट ने बहुत अच्छे स्टेप्स लिए। तो हमारी इकॉनमी को रिवाइव करने के लिए, हमारी इकॉनमी में और रेजिलियंस और स्ट्रेंथ बिल्ड करने के लिए ये एक बहुत बढ़िया बजट है। ये बजट दिखाता है कि आत्मनिर्भर भारत अब एक सपना नहीं, एक सच्चाई है। ये बजट इंपोर्ट एक्सपोर्ट में कैसा सहायता करेगा? देखिए, हमारे बजट में कहा गया है कि काफ़ी सारे जो हैसल्स थे कस्टम पॉइंट ऑफ व्यू से या लिटिगेशन पॉइंट ऑफ व्यू से, इंपोर्ट एंड एक्सपोर्ट के ऊपर दोनों उन्हें रिलैक्स किया जा रहा है, और सिंप्लीफिकेशन एंड ईज ऑफ डूइंग बिजनेस, इससे दोनों इंपोर्ट एंड एक्सपोर्ट बेनिफिट करेंगे। आज के दिन प्रोसीजरल हर्डल्स जैसे ही हटेंगे, हमारे देश में एक्सपोर्ट का परसेंटेज बढ़ेगा, और मुझे लगता है कि काफ़ी सारे स्टेप्स जो बजट में हैं, जबकि डिटेल अभी तक नहीं आई है, लेकिन ये सही डायरेक्शन में स्टेप्स है। বেশ, আপাতত তোমাকে ধন্যবাদ সৌভিক। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের প্রতিক্রিয়া আমরা পেলাম। আমি অনির্বাণ বাবু আপনার কাছে ফিরে আসবো। রাজ্যের দুটো বণিক সভার প্রতিক্রিয়া পেলাম। মূলত যারা বাণিজ্যের সঙ্গেই থাকেন, সেই অর্থে হয়তো ইন্ডাস্ট্রির সঙ্গে থাকেন না, তবুও আমি কোনো ছোট বড় অর্থে বলছি না, তারা কিন্তু বলছেন যে বাজেট তাদের পক্ষে ভালো। দেখুন, এগুলো আমি বলবো এগুলো যে জায়গার থেকে তারা প্রতিক্রিয়া দিচ্ছে, সেখান থেকে সরকারের এগেনস্টে গিয়ে কথা বলার ক্ষমতা নেই তাদের। আমি তাদেরকে চিনি, জানি, সেই জন্য বলে দিলাম। কিন্তু বাজেট হচ্ছে এই বণিক সভাকে সন্তুষ্ট করবার জন্য নয়, বাজেট হচ্ছে ওই সবার জন্য। কিন্তু সবাইকে বুঝতে হবে যে আমি একটা স্টেবিলিটি চাই। আমার সরকারের স্থায়িত্ব যখন আমরা দিয়েছি 5 বছরের জন্য, এত বছর ধরে 2014 থেকে সরকারের যে রিফর্মসের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা যাতে বাস্তবায়নটা তাড়াতাড়ি হয়। যে জমি অধিগ্রহণে যদি না হয়, তুমি ওই বারাণসী থেকে শিলিগুড়ির ওই ফ্রেট করিডোর হবে না। এই জমি হস্তান্তর করবার জন্য কত কাঠখড় পোড়াতে হবে রাজস্বীও জানে না আগামী দিনে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষজন যদি করিডোরের সুবিধাটাই না পায়, তাহলে আর তার বেনিফিটটা কী আছে? আজকে
একটা জিনিস মাথায় রাখতে হবে, ওই লাল ট্যাব দিয়ে আপনি 9 বছর ধরে বাজেট দিয়ে যাচ্ছেন। আমার কাছেও কালো ট্যাব আছে, এখানে লাস্ট 2014 থেকে সব বাজেট আছে আমার, কিন্তু অ্যাকশন টেকেন রিপোর্ট নেই। বাজেটে যা অ্যালোকেশন হচ্ছে, যে ঘোষণা হচ্ছে, তার কতটা বাস্তবায়ন হচ্ছে। আজকে আপনি একটা এইমস করবেন বললে এইমসটা 1 বছরে হবে না, কিন্তু সেই এইমসটা করতে গেলে তার জন্য তার যে পরিশ্রম আছে, তার ব্যয় আছে 5 বছরের জন্য, সেই ব্যয় অনেক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে। আজকে রাস্তাঘাট যেগুলো আমরা বলি পরিকাঠামো খাতে উন্নয়ন, সেটা পাবলিক এক্সপেন্ডিচার বাড়ানোর একটা উইপন্স, সেই পাবলিক এক্সপেন্ডিচারটা বাড়ছে কিনা। আপনি অনেক রাস্তাঘাট দেখবেন, ব্রিজ দেখবেন অর্ধেক হয়ে পড়ে রয়েছে, তাহলে সেটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে তার বেনিফিটটা আপনি পাচ্ছেন। আমরা শিলিগুড়ির কথা যখন এলো তখন শিলিগুড়িতে তার একবার ফিরে যাই। শিলিগুড়ির মানুষ কি প্রতিক্রিয়া দিচ্ছেন এই হাই স্পিড করিডোরে নিজেদের নাম যুক্ত হতে দেখে? শিলিগুড়ি শহরের প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, কি প্রতিক্রিয়া শিলিগুড়ির মানুষের? দেখো, হাই স্পিড রেলওয়ে করিডোরের ক্ষেত্রেও বাসিন্দারা স্বাগত জানিয়েছেন। তবে এই মুহূর্তে আমি ওষুধের দোকানে রয়েছি, যেখানে অন্তত ক্যান্সার জাতীয় ওষুধের ক্ষেত্রে, যেখানে 17টি ওষুধের ক্ষেত্রে আমদানি শুল্ক কমানো হয়েছে। আমি একবার যারা ওষুধ কিনতে আসছেন তাদের সঙ্গে কথা বলে নিই। আজকে বাজেট হলো এবং অন্তত ওষুধ কিনতে গিয়ে প্রত্যেককে আমাদের লেজে গোবরে হতে হয় যা দাম। ক্যান্সার জাতীয় ওষুধের ক্ষেত্রে দাম কমানো হতে পারে, ঘুরপথে দাম কমতে পারে, কারণ আমদানি শুল্ক তো কমলো। কীভাবে দেখছেন? কিছুটা সত্যি তো বটে। দেখুন, যখন জিএসটি কমলো আর কি, জিএসটি এর আগে জায়গায়, হ্যাঁ, সেক্ষেত্রে কিছু কিছু ওষুধের মেডিসিনের দাম কমেছে ঠিকই, কিন্তু নিত্য প্রয়োজনীয় যে জিনিসের দাম কিন্তু খুব একটা কিন্তু কমেনি আর কি। আমরা যেটা আশা করেছিলাম আর কি, যে জিএসটি কমার পরে অনেক জিনিসের আর কি দাম কমবে, সেটা হয়নি। তো আশা করব যে নতুন যে বাজেট, সেখানে আমাদের সাধারণ জনগণের প্রচুর এক্সপেকটেশন। যেমন শিলিগুড়ির ক্ষেত্রে আমি যদি বলি, রেল করিডোরের সঙ্গে জুড়ে দেওয়া আছে শিলিগুড়িকে, বেনারসের সঙ্গে শিলিগুড়ি হাই স্পিড রেলওয়ে করিডোর, সেই জায়গাটা তো ডেভেলপমেন্ট। হ্যাঁ, এক্ষেত্রে খুব সুন্দর একটা করেছে যে আমরা শিলিগুড়ি থেকে সোজা বারাণসী পর্যন্ত যে হাই স্পিড করিডোর, সেটা আমাদের ক্ষেত্রে এবং বাণিজ্যের ক্ষেত্রে খুবই সুবিধা হলো, এবং রেল দপ্তরকে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে খুবই অসংখ্য ধন্যবাদ। আপাতত তোমাকে ধন্যবাদ প্রসেনজিৎ। মিশ্র প্রতিক্রিয়া আসছে, ওষুধের দাম হোক অথবা হাই স্পিড করিডোর, কিন্তু লাখ কথার এক কথা বোধহয় অনির্বাণ বলেছেন। আমি ঝন্টু বড়াইক এবার আপনার কাছে আসবো। অধ্যাপক ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক, আমার কাছে আছেন। শেষমেশ তাহলে সেই রাজনৈতিক সদিচ্ছার সামনে এসে আমরা দাঁড়ালাম। ফ্রেড করিডোর হোক অথবা হাই স্পিড করিডোর, জমি না থাকলে কিসের উপরে হবে, আর জমিটা আদৌ হবে কিনা? না, ওই সেই মিশেছি কিন্তু মিশে যায়নি। বিগত কয়েক বছর ধরে দীর্ঘমেয়াদী এইসব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, এবং এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের পরের পার্টটা কি? আমি উত্তরবঙ্গের বাসিন্দা। উত্তরবঙ্গে এই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো হচ্ছে, তার সাথে সাথে মানুষের কাছে ইমিডিয়েট কিছু সুবিধা, যেই পার্টটা সত্যিকারে নেগলেক্টেড। তুমি বলছো, ধরলাম আমি রাজ্য সরকার সদয় হয়ে জমি দিল, করিডোরটা হলো, আমরা কি লেবার সাপ্লাইয়ের লাইন হব? কারণ উত্তরবঙ্গে এগ্রো ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে এই বছর আমি একটা টাকা সরাসরি ইনভেস্টমেন্টের কোনো দেখলাম না। এমনকি এই গভর্নমেন্ট 2014 ক্ষমতায় আসার আগে ডিরেক্ট ডিক্লেয়ার করেছিল উত্তরবঙ্গে ট্যাক্স ফ্রি জোন করবে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য, কারণ একদম এগ্রো ইন্ডাস্ট্রিটা শেষ পর্যায়ে চলে গেছে, টি ইন্ডাস্ট্রি। সোজা আমি আপনার একটুখানি থামি রাজস্বীর কাছে যাচ্ছি। রাজস্বীর কাছে আসবো এই কারণে, কারণ কিছুক্ষণ আগে রাজস্বী বেশ বুস্ট করে বলছিলেন, আমার শুনতে ভালো লাগছিল। রাজনীতিকদের কথা শুনতে সবসময় সত্যি ভালো লাগে, কিন্তু তথ্যের সঙ্গে মেলাতে গেলে আমি কিন্তু দল নির্বিশেষে বলছি, আমাদের হতাশ হতে হয়। তখন এই মুখ্যমন্ত্রীর অব্যর্থ কথাটিই মনে পড়ে, প্রতিশ্রুতি মানে প্রতারণা। কেন বলছি রাজস্বী? মুখ্যমন্ত্রী হয়তো নিজের দলকে মাথায় রেখে ওই কথাটা বলেছেন। আপনি একটু আগে নারকেল গাছের কথা বলছিলেন, কাজু বাদামের কথা বলছিলেন। ভারতের সব বড় বাণিজ্যিক কাগজে গত 2 মাস ধরে এটা নিয়ে লেখালেখি হয়েছে। অনির্বাণবাবু, সুবর্ণবাবু খুব ভালো জানেন। আমি ব্র্যান্ডের নাম করছি না, ভারতে অন্তত 2টি নারকেল তেলের ব্র্যান্ডের নাভিশ্বাস উঠে গেছিল তেল বিক্রি করতে গিয়ে। যে দামে তারা তেল বিক্রি করছিলেন, সে দামে তারা তেল বিক্রি মানে পোষাতে পারছিলেন না। তার কারণ দুটো খুব অত্যন্ত নামি ব্র্যান্ড, মধ্যবিত্ত গৃহস্থ নারকেল তেল কিনলে ও দুটোই কেনে। কারণটা হচ্ছে সাইক্লোন পরবর্তী সময়ে কেরালা এবং তামিলনাড়ুর উপকূলগুলো থেকে নারকেল সংগ্রহ করা রীতিমতো মানে একটা বিরাট কস্টলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল, নারকেলের দাম যেখানে গিয়ে ঠেকেছিল। এখন আমার একটাই কথাটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি নাভিশ্বাস ওঠার পর সরকার নড়ে চড়ে বসে কেন? মানে আমাদের অর্থনৈতিক পলিসিগুলো রিঅ্যাক্টিভ কেন, প্রোঅ্যাক্টিভ নয় কেন? তাহলে বদলটা কি হলো? দেখুন, আপনি এখানে রাজনীতির কথা বললেন, রাজনীতিবিদদের, আমি অর্থনীতির কথা বলেছি কিন্তু। না, রাজনীতিবিদদের কথাবার্তা, রাজনীতি কেন তো রিঅ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ নয় আগে। রাজনীতি কেন রিঅ্যাক্টিভ, রাজনীতি কেন প্রোঅ্যাক্টিভ? তাহলে পরে তো আমাকে যেটা, আপনি যদি বলেন যে রাজনীতি আমরাও প্রোঅ্যাক্টিভ নই, আমরাও রিঅ্যাক্টিভ, এখানে আইআইটিস কথা আমি শুনলাম এখান থেকে। তো দেশ স্বাধীন হয়েছে 1947, তারপরের থেকে নিয়ে 2014 সাল ভারতবর্ষে
কটি আইআইটি কটি আইআইএমস ছিল, আর তারপরে কতগুলি বাড়লো 2014 থেকে 2024 এই 10 বছরে। তো এটা কেন, এটা কি আপনি প্রোঅ্যাক্টিভনেস বলবেন না এটা রিঅ্যাক্টিভনেস বলবেন? প্রয়োজনীয়তা অনুসারে এবং আমার যতটা ওই মুহূর্তে সাধ্য ক্ষমতা আছে, তাহলে একটা সরকার 10 বছরে অলমোস্ট ডাবল জাম্প কি করে করবে? আমি যদি দেশ থেকে একটু বাংলার কথাতে আসি, বিহার পেয়েছিল, তামিলনাড়ুতে নির্বাচন আছে, দুবার করে পেল। যারা তামিলনাড়ু বেড়াতে গিয়েছেন অন্তত তারাও অন্তত জানেন, সাধারণ গৃহস্থের ওই অনুভূতি আছে যে মাদুরাইতে গেলে, কাঞ্চিপুরমে গেলে কি পরিমাণে হ্যান্ডলুম দেখতে পাবেন, এবং সেটা সেই জায়গাটা ইতিমধ্যে পরিপক্ক। তেলা মাথায় তেল দেওয়া বলতে যদি কিছু হয় তাহলে সেটা আজকে দেওয়া হলো, আমার তাতেও আপত্তি নেই। ভারতের কোনো প্রদেশ পেলে আমার আপত্তি নেই, আমরা পেলাম না কেন, আমরা কতটুকু পেলাম? পশ্চিমবঙ্গের যে টেক্সটাইলস এর জন্য আজকে পশ্চিমবঙ্গের তাঁতি নদিয়ায়, তো কৃষ্ণনগরের ছেলে, তো নদিয়ার গেলে পরে আপনি একটা তাঁতির বাড়িতে যাবেন, হাতে বোনা শাড়ি, তার জন্য তাঁতি 300 টাকা মজুরি পায়। এটা আমার ছোটবেলা থেকে রয়েছে, কিন্তু এই অবস্থার বদল হয় না। বদল হয় না, এখানে তো একটা তো সরকারের একটা বাস্তবিক একটা কাজ করার প্রবণতা থাকবে। আজকে যে উনি যেটা বললেন যে মেট্রোটা, আমি একটা নিয়েতে আসছি, মেট্রো, এই মেট্রো প্রজেক্ট ভারতবর্ষ, কলকাতার মেট্রো প্রজেক্ট শেষ হওয়ার কথা কবে ছিল? হোয়াট ওয়াজ দ্য ডেডলাইন? আমি আসবো, আমি বলে শেষ করে দিই, আমি বলে দিচ্ছি, 2014 মেট্রো তৈরি হয়ে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আমাকে বলুন এখনো অবধি মেট্রো কেন তৈরি হয় না? আসবো, আমি মেট্রো কথা তো আসবো। আমি রেল মন্ত্রী হয়ে যদি মুখ্যমন্ত্রী হওয়ার পরে নিজে মুখ্যমন্ত্রী এখনো আলোচনা অনেকটা সময় আছে, কেন্দ্র সরকার অবশ্যই আসবো, কিন্তু আমি স্ক্যাটার্ড হতে চাই না। আমি মেট্রো রেলের কথাতেও আসবো, নাগরিক পরিষেবার কথাতেও আসবো, কিন্তু আমি এই মুহূর্তে বুঝতে চাইছি 4000 কোটি টাকা আমাদের বাজেটে ছিল অ্যালোকেশন। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া, প্রাথমিক প্রতিক্রিয়া বাজেটের পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি আসছে দলীয়ভাবে শুনে নেব। বাংলা নামটা উচ্চারণ হলো না, এটা ভালো বক্তৃতার মধ্যে অনেক রাজ্যের নাম উচ্চারণ হলো, কোথাও একটা কিছু উচ্চারিত হবে এরকম ভাবা গেছে। স্পেশাল এড ভোট আসছে, তোদের ভোটের জন্যই বিজেপি নিজের ভোটের জন্য কিছু বাড়তি আর্থিক সহযোগিতা করতে পারত, যেটা বিহারের ক্ষেত্রে, অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে করেছে, সেটাও বাংলার জন্য করতে পারবে না। যেটা বারবার বলতে চাইছি, বিজেপি নেতারা যতই যাক, যতই লাফালাফি, ওরা জানে বাংলার কাছে ওদের কিছু পাবার নেই। সেই ভয় থেকেই ওরা অতিরিক্ত কিছু বরাদ্দ করা, বাংলাকে একটু বিশেষভাবে দৃষ্টি দেওয়া, এগুলো দেওয়া থেকে একটা দূরত্ব বজায় রেখে একটা নামকে বাস্তব বাজেট করে দিয়েছে। কিচ্ছু হবে বোঝা যাবে যে একটা মিনিংলেস বাজেট। এরপর নরেন্দ্র মোদীকে বাংলা কথাটাই দিই, পূর্বোদয় বলে একটা ছোট্ট কি দিয়েছে, কিন্তু বাংলা পজিটিভলি নেগলেক্টেড। সব স্টেটই নেগলেক্টেড, তার মধ্যে বাংলা বেশি নেগলেক্টেড। আমি বলছি যে ইনফ্রাস্ট্রাকচার তৈরিতেও বা অন্য কিছুতেও কিছু নেই, আর এই যে ওরা জোর দিচ্ছে আইটির ওপরে, আইটিতে ওয়েস্ট বেঙ্গল কিছু নেই। অধ্যাপক ঝন্টু পড়াই আপনার কাছে আসবো, তার কারণ তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া, ওখানে বিরোধী, এখানে সরকার, সরকারি দল, সামনে ভোট, তারা কিন্তু মোটামুটি সুরটা বেঁধে ফেলেছেন। সব স্টেটই নেগলেক্টেড, কিন্তু বাংলা সব থেকে বেশি নেগলেক্টেড। না, আমি ওই রাজনীতির কচকচে নিয়ে যাচ্ছি না। দেখো, একটু তো যেতেই হবে, আমি সামনে ভোট যাবেন না, সে রাজনীতির লোক তো দেখো সর্বোত্তম বাজেটও এবার 5 তারিখেই হবে তো স্টেট বাজেট। এবার আমি তোমাকে একটা কথাই বলছি যে দীর্ঘমেয়াদী, আমি অত অর্থনীতির কিছু করছি না, যে দীর্ঘমেয়াদী ডেভেলপমেন্টের কথা বলা হলো। ঠিক এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, বিশেষ করে উত্তরবঙ্গে, প্রান্তিক পুরুলিয়ায় শর্ট টার্ম কিছু টাকা দরকার। আমি অর্থনীতিবিদরা কি বলবে জানি না, এই মুহূর্তে এমনও হতে পারে তুমি একটা পুকুর কাটলে আবার বন্ধ করলে, অর্থাৎ তোমার জব ক্রিয়েশন, আইটি, এআই এর কথা বলা হচ্ছে, টাকা কমে যাচ্ছে, এআই এর কথা বলা হচ্ছে, আমার কথা হোক, শেষ হোক। কিন্তু আরেকটা চিত্র হায়ার স্টাডিজে, তুমি জানো আমি তো হায়ার স্টাডিজে যুক্ত, ফি বছর হায়ার স্টাডিজে একটার পর একটা গবেষণার টাকা আটকে দেওয়া হচ্ছে, থাকছে না। আমরা কি নিয়ে গবেষণা করব, যেখানে এআই নিয়ে ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে, কোন সেক্টরটাকে বলা হচ্ছে? গভর্নমেন্ট সেক্টরে, গভর্নমেন্ট কলেজ বিশ্ববিদ্যালয়গুলো কাঙ্গাল অবস্থা, টাকা পাচ্ছি না। আমি চাকরি বিশ্ববিদ্যালয়ে জয়েন করার সময় যে রিসার্চ ফেলোশিপের টাকাগুলো আসতো গবেষণার জন্য,
অলমোস্ট সবই বন্ধ, স্টেট সেন্ট্রাল দুটোই, দুটো স্তর থেকে বন্ধ। আপনি জমির কথা বলছিলেন, আমি আসবো কেন বন্ধ সেটা বলুন। আসবো 25 বছর বয়স থেকে 50 বছর তারা রিসার্চ করেই যাচ্ছে। টাকার কোনো চেকআউট নেই। সময় পাওয়া যাবে। অনির্বাণ বাবু, আপনি জমির কথা বলছিলেন, মানে জমিন, ঝন্টু বাবু তো বলছেন মানব জমিন উপেক্ষিত এই বাজেটে। বলছি দেখুন, মানে বছরের পর না, আমি বলছি জন্টুদাকে যে একটু বাস্তবটাকে দেখতে হবে। গবেষণা ইম্পর্টেন্ট আছে, পশ্চিমবঙ্গ বা বাঙালি মেধার একটা উচ্চ শিখরে ইয়ে করে, মেধার যাতে আরো ইয়ে হয়, বিকাশ হয়, সেটা আমরা দেখবো। কিন্তু যেখানে দেখছি সাধারণভাবে সকাল থেকে রাত্রি অবধি লোক, বাচ্চা ছেলেরা বাইক চালিয়ে শুধু ডেলিভারি করে যাচ্ছে লোকের বাড়িতে বিভিন্ন পণ্যদ্রব্য, এই গিগ ওয়ার্কার্স, গিগ ইকোনমি, তাদের জন্য একটুখানি ভাবুন না, তাদের উন্নতি সাধন কি করে হয়। গবেষণা করবেন, গবেষণা 10 বছর 15 বছর ধরে গবেষণা করবেন, তার জন্য সরকার কেন টাকা দিচ্ছে না সেটা যেরকম ঠিক আছে, কিন্তু বাস্তব হচ্ছে আমার আপনার বাড়ির ছেলে যদি একটা স্বল্প মেধা মধ্য মেধার লোক, সে যদি চাকরি না পেয়ে সারাদিন সকাল থেকে রাত অবধি 10 মিনিটের মধ্যে বা 15 মিনিটের মধ্যে ওই গতিবেগে তাকে বাইক চালিয়ে লোকের বাড়িতে জিনিসপত্র ডেলিভারি করতে হয়, তার জন্য আগে ভাবা উচিত, গবেষণা পরে হবে। আর আরেকটা কথা হচ্ছে, বাংলার লক্ষ্মী লাভ আজকে হলো না, রাজশ্রী বলে যাচ্ছে, হয়তো সেটার জন্য আগামী 5 তারিখ রাজ্যের বাজেটের জন্য ওয়েট করতে হবে। বেশ, আমার একটা ছোট্ট বিরতির সময়, যে বিরতির পর ফিরে আসছি, আমার অতিথিদের অনুরোধ করবো আমার সঙ্গে থাকবেন। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি বাজেট পরবর্তী আলোচনা নিয়ে, TV9 বাংলায় বিশেষ আলোচনা নিয়ে, সঙ্গে থাকুন। ডিজিটাল ভারতে ফেক নিউজের সাথে লড়ে TV9 বাংলা। ফ্রড থেকে বাঁচায় কুইক হিল। ডিজিটাল ভারতের ভরসা, ফ্রড থেকে সুরক্ষা। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচব মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। तू आके अपनी सांसें मुझ में घोल दे। इश्क के बीच कभी आए न कुछ, इसीलिए मैनफोर्स अल्ट्राफील थिन कॉन्डोम्स, इंडियाज नंबर 1 ब्रांड। যেদিন থেকে এই দোকানটা খুলেছি তবে থেকে তো ব্যাংকের কাজই করে যাচ্ছি, নাও হয়ে গেলাম তো কেরানি। নট ব্যাংকিং উইথ AU। AU কারেন্ট অ্যাকাউন্ট থাকলে পাওয়া যায় ফ্রি UPI QR, ওভারড্রাফট ফ্যাসিলিটি, আর একটাই অ্যাপ থেকে হয় ব্যাংকের সব কাজ। আগে হ্যাঁ দত্তবাবু, চিন্তাধারা বদলান আর ব্যাংক। হিন্দুস্তানে কথায় কথায় ঘাড় নাড়া হয় প্রেমে, বিতর্কে বা দেশের জয়ের আশায়। এখন এমন পরিস্থিতিতে ঘাড়ে ব্যথা হলে কথা আর দেশ কোথাও যেন থেমে না যায়। সেই জন্য 2X ডাইক্লোফেনাকের সাথে নেমোলিড স্ট্রং, যা দেয় ঘাড়ের ব্যথা থেকে আরাম। তাই এখন কাজ চালাতে থাকুন, ঘাড় নাড়াতে থাকুন। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10। বাজেট দেখে তো সেরকম কিছু মনে হলো না। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের ওপর তো বিশেষ কিছু ছাড় লক্ষ্য করলাম না। বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে শুনলাম, কিন্তু আমাদের এই গৃহস্থ পরিবারে, মধ্যবিত্ত পরিবারে যে গ্যাসের দাম, সেটা তো দিন দিন বেড়েই চলেছে। অনেক ওষুধের দাম কমেছে যেগুলো আমাদের মানে প্রায়ই লাগে, সেই সব ওষুধের দাম কিন্তু একই রয়ে গেছে। করিডোর করে আর কি হবে? আমার ছেলেকে আমি এডুকেশন করতে আর ট্রাক চালাতে দেবো না? বলবো না, কিন্তু অবশ্য যা দিনকাল যাচ্ছে তাতে ফ্রেড করিডোর না কি হবে একটা ডানকুনি থেকে দেখলাম, তাতে হয়তো ট্রাকের স্টিয়ারিংয়েই ওকে ভবিষ্যতে শিক্ষিত ছেলে হয়ে ও ট্রাকের স্টিয়ারিংয়েই বসতে হবে। ডিজিটাল ভারতে ফেক নিউজের সাথে লড়ে TV9 বাংলা। ফ্রড থেকে বাঁচায় কুইক হিল। ডিজিটাল ভারতের ভরসা, ফ্রড থেকে সুরক্ষা। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচব মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। तू आके
अपनी सांसें मुझ में घोल दे इश्क के बीच कभी आए ना कुछ इसीलिए मैनफोर्स अल्ट्राफील थिन कॉन्डोम्स इंडियाज #1 ब्रांड। যেদিন থেকে এই দোকানটা খুলেছি তবে থেকে তো ব্যাংকের কাজই করে যাচ্ছি, নাও হয়ে গেলাম তো কেরানি। नॉट बैंकिंग विद एयू AU কারেন্ট অ্যাকাউন্ট থাকলে পাওয়া যায় ফ্রি ইউপিআই কিউআর, ওভারড্রাফট ফ্যাসিলিটি আর একটাই অ্যাপ থেকে হয় ব্যাংকের সব কাজ। আগে হ্যাঁ দত্তবাবু, চিন্তাধারা বদলান আর ব্যাংক। হিন্দুস্তানে কথায় কথায় ঘাড় নাড়া হয় প্রেমে, বিতর্কে বা দেশের জয়ের আশায়। এখন এমন পরিস্থিতিতে ঘাড়ে ব্যথা হলে কথা আর দেশ কোথাও যেন থেমে না যায়। সেই জন্য 2X ডাইক্লোফেনাকের সাথে নেমোলিড স্ট্রং, যা দেয় ঘাড়ের ব্যথা থেকে আরাম। তাই এখন কাজ চালাতে থাকুন, ঘাড় নাড়াতে থাকুন। বাঙালিকে হাইকোর্ট চেনাই আমি শ্রাবন্তী। ড্রয়িং রুমে পৌঁছে দেবো কোর্ট রুমের মেজাজ। TV9 বাংলা, না দেখলেই নয়। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়। TV9 বাড়িতে রাখুন আজীবন ঝকমকে আর ইয়াং। Proposed to rationalize prosecution framework under Income Tax Act while maintaining a careful balance for deterrence in some serious offence. Non-production of books of account and documents and requirement of TDS payment where payment is made in kind are being decriminalized. Further, minor offences will attract fine only. The remaining prosecutions will be graded commensurate with the quantum of offence. They will entail only simple imprisonment with maximum imprisonment reduced to 2 years and power to courts to convert even those into fines. There is no penalty. There is no penalty presently for non-disclosure of non-immovable foreign assets with aggregate value less than 20 lakh rupees. I propose to also provide them with immunity from prosecution with retrospective effect from 1/10/2024. ডিজিটাল ভারতে ফেক নিউজের সাথে লড়ে TV9 বাংলা। ফ্রড থেকে বাঁচায় কুইক হিল। ডিজিটাল ভারতের ভরসা, ফ্রড থেকে সুরক্ষা। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। মেয়রের ঘর থেকে বিরোধী কক্ষ চেনে আমাকে সব পক্ষ। কর্পোরেশনের খবর মানে আমি সায়ন্ত। TV9 বাংলা, না দেখলেই নয়। সরকারের দুয়ারে 365 দিন, নজর 24/7। আমি দীক্ষা, নবান্ন থেকে প্রতিদিন। TV9 বাংলা, না দেখলেই নয়। নতুন তৃণমূল মানে কি? শেষ কথা অভিষেক, নাকি এখনো ভরসার মুখ মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূল কংগ্রেসের সব খবর দেব আমি, সৌরভ গুহ। TV9 বাংলা, না দেখলেই নয়। কে ধেড়ে ইঁদুর, কে পাকা মাথা, নোটের পাহাড়ে কত নোট। আমি সুজয়, ইডি সিবিআইয়ের গোয়েন্দাগিরির খবর দেখুন আমার সঙ্গে। TV9 বাংলা, না দেখলেই নয়। বাঙালির মগজাস্ত্রে মরচে পড়েনি, লালবাজার হোক বা ভবানী ভবন। আমি সুপ্রিয়, পুলিশের সব খবর দেখুন আমার সঙ্গে। TV9 বাংলা, না দেখলেই নয়। জালে জঙ্গি নাকি চারপাশে জঙ্গিটা, খবর দেব আমি সিজার। সব খবর সবার আগে TV9 বাংলা। TV9 বাংলা, না দেখলেই নয়।
কে বলেছে সিপিআইএম শেষ, ফিকে হয়েছে লাল? আমি প্রদীপ্ত, দেব বামেদের সব খবর। TV9 বাংলা, না দেখলেই নয়। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। বাঙালিকে হাইকোর্ট চেনাই আমি শ্রাবন্তী, ড্রয়িং রুমে পৌঁছে দেবো কোর্ট রুমের মেজাজ। TV9 বাংলা, না দেখলেই নয়। মেয়রের ঘর থেকে বিরোধী কক্ষ এদের জন্য আজ এই ফ্যাক্টরি এত লোক, সব দুগুণ বেশি। ভাবছি রিটায়ার হয়ে যায়, তাই নাকি? সম্পত্তির বদলে লোনের আইডিয়া কার ছিল শুনি? তবে বুড়ো হয়ে গেলে ওহো। এদের জেদ ব্যবসাও বাড়িয়েছে, সঙ্গে রোজগারও। টাটা ক্যাপিটাল লোন এগেইনস্ট প্রপার্টির সাথে। দাদু, এই বাড়িতে তোমার বিয়ে হয়েছিল? দাদু ভাইও বিয়ে করবে এখানে? অসম্ভব। তাছাড়া 10-15 বছর আগে রং করা এই বাড়ি এতদিনে ভূতের বাড়ি হয়ে গেছে। দাদু, এই বাড়ি তো এখনো তোমার মতোই ঝকমকে ইয়াং। বার্জার লং লাইফ এর পিওর সিলিকন টেকনোলজি দেয় ধুলো, বৃষ্টি আর ফাঙ্গাস থেকে লং লাস্টিং প্রোটেকশন। বার্জার লং লাইফ, বাড়িতে রাখুন আজীবন ঝকমকে আর ইয়াং। मुझे लगता है कि एक बहुत बढ़िया और ऑल इंक्लूसिव बजट है। 12 लाख करोड़ से अधिक इंफ्रास्ट्रक्चर एक्सपेंडिचर और साथ साथ में फिजिकल डेफिसिट को 4.3% पे पैक करना, मुझे लगता है कि ये नियरली इम्पॉसिबल टास्क था जो हमारे ऑनरेबल फाइनेंस मिनिस्टर ने किया है। मुझे लगता है कि ये बजट एक ऑल इंक्लूसिव बजट है जो इंडिया के लॉन्ग टर्म डेवलपमेंट के लिए है। साथ ही साथ ये जो टैरिफ वॉर्स, अनफेयर टैरिफ वॉर्स इंडिया के अगेंस्ट हो रहे थे, मुझे लगता है कि जो सेक्टर्स इम्पैक्टेड थे जैसे फार्मा, जैसे टेक्सटाइल्स, इन सभी के लिए गवर्नमेंट ने बहुत अच्छे स्टेप्स लिए। तो हमारी इकॉनमी को रिवाइव करने के लिए, हमारी इकॉनमी में और रेजिलियंस और स्ट्रेंथ बिल्ड करने के लिए ये एक बहुत बढ़िया बजट है। ये बजट दिखाता है कि आत्मनिर्भर भारत अब एक सपना नहीं, एक सच्चाई है। सिंप्लीफिकेशन एंड ईज ऑफ डूइंग बिजनेस, इससे दोनों इम्पोर्ट एंड एक्सपोर्ट बेनिफिट करेंगे। आज के दिन प्रोसीजरल हर्डल्स जैसे ही हटेंगे, हमारे देश में एक्सपोर्ट का परसेंटेज बढ़ेगा। और मुझे लगता है कि काफ़ी सारे स्टेप्स जो बजट में हैं ये सही डायरेक्शन में स्टेप्स है। ডিজিটাল ভারতে ফেক নিউজের সাথে লড়ে TV9 বাংলা। ফ্রড থেকে বাঁচায় কুইক হিল। ডিজিটাল ভারতের ভরসা, ফ্রড থেকে সুরক্ষা। কামিং আপ নেক্সট, ডিজিটাল ভারতে ফেক নিউজের সাথে লড়ে TV9 বাংলা। ফ্রড থেকে বাঁচায় কুইক হিল। ডিজিটাল ভারতের ভরসা, ফ্রড থেকে সুরক্ষা। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। রেমাল, বলো ভাষা কেসরি। বাঙালিকে হাইকোর্ট চেনাই আমি শ্রাবন্তী, ড্রয়িং রুমে পৌঁছে দেবো কোর্ট রুমের মেজাজ। TV9 বাংলা, না দেখলেই নয়। কে ধেড়ে ইঁদুর, কে পাকা মাথা, নোটের পাহাড়ে কত নোট। আমি সুজয়, ইডি সিবিআই এর গোয়েন্দাগিরির খবর দেখুন আমার সঙ্গে। TV9 বাংলা, না দেখলেই নয়। নতুন তৃণমূল মানে কি? শেষ কথা অভিষেক, নাকি এখনো ভরসার মুখ মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূল কংগ্রেসের সব খবর দেব আমি, সৌরভ গুহ। TV9 বাংলা, না দেখলেই নয়। জালে জঙ্গি নাকি চারপাশে জঙ্গিটার, খবর দেব আমি টিজার। সব খবর সবার আগে TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। সরকারের দুয়ারে 365 দিন, নজর 24x7। আমি দীক্ষা, নবান্ন থেকে প্রতিদিন। TV9 বাংলা, না দেখলেই নয়।
মেয়রের ঘর থেকে বিরোধী কক্ষ চেনে আমাকে সব পক্ষ। কর্পোরেশনের খবর মানে আমি সায়ন্ত। টিভি 9 বাংলা না দেখলেই নয়। কে বলেছে সিপিআইএম শেষ, ফিকে হয়েছে লাল? আমি প্রদীপ্ত দেব বামেদের সব খবর। TV9 বাংলা না দেখলেই নয়। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর। দেশ বিদেশের Everything is new except the attitude. The all-new Seltos. Badass forever. Kia, movement that inspires. Treasure, passion और pride एक ही खिताब के लिए टकरा रहे हैं। जज्बात चरम पर हैं। फाइनल नजदीक है और गलती की कोई गुंजाइश नहीं। टाटा WPL एलिमिनेटर 3 फरवरी, फाइनल 5 फरवरी शाम 6:30 बजे। In association with অ্যাপেক্স আল্টিমা প্রোটেক্ট ল্যামিনেশন পেইন্ট, যার সমর্থনে আছে গ্রাফিন। প্রতিটি বাড়ি করে তুলুন সেফ হাউস। অপরিবর্তিত আয়কর কাঠামো, ছোটখাটো কর ফাঁকিতে আর জেল নয়, জরিমানা বাবদ 10% শুল্ক। ভারতে ডেটা সেন্টার তৈরি করলেও আয়করের ছাড়ের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 100 দিনের কাজ থেকে মহাত্মা নাম সরার পর গান্ধীর নামে নতুন প্রকল্প কেন্দ্রের। হস্তশিল্পের উন্নতিতে মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ প্রকল্প। প্রত্যেক গরিব শোষিত পরিবারের আর্থিক বৃদ্ধি লক্ষ্য, বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেট 2026-এ 3 করিডোর পেল বাংলা। হাইস্পিড রেল করিডোরে জুড়ল দিল্লি শিলিগুড়ি। দেশ জুড়ে হবে 7টি হাইস্পিড রেল করিডোর। দুর্গাপুরের নর্থ ইস্ট শিল্প করিডোর, ডানকুনি থেকে সুরাত নতুন ফ্রেট করিডোরেরও ঘোষণা নির্মলা সীতারমণের। নির্মলার বাজেটের পরেই হতাশ শেয়ার বাজার। দাম কমল সোনার উপর। 10 গ্রাম সোনার দাম কমে 1,42,000 টাকা। কেজি প্রতি রূপোর দাম কমে 2,67,000 টাকা। বাজেটে বাড়ল মদ, সিগারেট, খনিজ পদার্থের দাম। সস্তা জুতো, চামড়ার ব্যাগ, মোবাইল, মাইক্রোওয়েভ, সোলার প্যানেল, বিড়ি, ব্যাটারি, সিএনজি, বায়োগ্যাস। কমল বিদেশ যাত্রা, বিদেশে পড়াশোনার খরচ। দাম কমল ক্যান্সার, সুগার সহ 7টি রোগের ওষুধের। আয়ুর্বেদ চিকিৎসায় জোর কেন্দ্রে। দেশে হবে নতুন 3টি এইমস। আয়ুর্বেদ ওষুধ তৈরিতে 10,000 কোটি বরাদ্দ। তৈরি হবে 3টি কেমিক্যাল পার্ক। ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। সেমিকন্ডাক্টর সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে 40,000 কোটি কেন্দ্রের। আত্মনির্ভর ভারত প্রকল্পে 2,000 কোটি টাকা। ভোটমুখী তামিলনাড়ু সহ 4টি রাজ্যে খনিজ করিডোরের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেট 2026 আমরা TV9 বাংলাতে এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে বাজেট পরবর্তী আলোচনাতে। আমাদের সঙ্গে যে উপস্থিত অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আরেকবার আপনাদের পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে রাজশ্রী লাহিড়ী, আমার সঙ্গে রয়েছেন তৃণমূলপন্থী অধ্যাপক বিশ্বজিৎ দাস, রয়েছেন সুপর্ণ পাঠক অর্থনীতিবিদ, এবং ঝন্টু বড়াইক, অধ্যাপক ঝন্টু বড়াইক রাজনৈতিক বিশ্লেষক। আমি ঝন্টুবাবুর কথা সূত্র ধরেই সুবর্ণবাবু আপনার কাছে আসবো, তার কারণ অনির্বাণবাবু বেরিয়ে গেলেন। অনির্বাণ দত্ত যখন ছিলেন তখন অনেকগুলো কথা এসেছিল সামনে। একটা হচ্ছে বাজেটের প্রস্তাব অনুযায়ী যা খরচ করার কথা কেন্দ্রীয় সরকারের, সেটা সত্যি শেষমেশ খরচ হচ্ছে কিনা। আপনি একটা প্রায় 1 লক্ষ কোটি টাকার গ্যাপের কথা বলেছিলেন গত বছরের তুলনায়, গত বছর যা বলা হয়েছিল এবং যা খরচ হয়েছিল তার মধ্যে। সুপর্ণবাবু। হ্যাঁ, মানে সমস্যা হচ্ছে যে দুটো জায়গায় বাজেট আমরা সাধারণভাবে দেখে অভ্যস্ত। এক তো হচ্ছে এদের রাজনীতি একটা ব্যাপার আছে, আরেকটা হচ্ছে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে কি দাঁড়ালো। সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে ওই ট্যাক্স কমা, ট্যাক্স বাড়া, এই জিনিসটা কিন্তু বাজেটের অংশ নয়। বাজেটের অংশটা কিন্তু মূলত যেটা দেখতে হবে, ট্যাক্স বাড়া কমা খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু কেন সেটা আমাদের বুঝতে হবে। তার কারণ হচ্ছে যে বাজেট যেটা করে সেটা হচ্ছে রিডিস্ট্রিবিউশন অফ ইনকাম থ্রু ফিসকাল ইনসেন্টিভস। এবার সেইটা আমরা কতটা কি করে উঠতে পারলাম। তাহলে প্রথমে দেখি যে প্রমিস ভার্সেস রিয়েলাইজেশন। আজকে 14.5% গত বছর ফিনান্স মিনিস্টার বলেছিলেন যে 14.5% গ্রোথ হবে ইনকাম ট্যাক্স কালেকশনে, পার্সোনাল ট্যাক্স কালেকশনে। আমি কিন্তু সেটা দেখছি না, উল্টে আমি একটা হালকা ফলের জায়গায় আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, 1 মিনিট আমি জাস্ট নাম্বারটাতে আসি। রিসিটসে ট্যাক্সেস অন ইনকাম
14,38,000 কোটি টাকা অনুমান ছিল, সেইটা এসে দাঁড়িয়েছে 13,12,000 কোটি টাকা থেকে। তো ফলে কোনোবারই বাজেট এস্টিমেট রিয়ালাইজড হয় না। তার গত বছরের বাজেটে ছিল 12,35,000 কোটি টাকা, সেখান থেকে এবার আমরা 13,12,000 কোটি টাকায় এসেছি। এইটা কিন্তু ঠিক 14% গ্রোথের জায়গায় আসে না। এর পরের প্রশ্নটা হচ্ছে যে আমরা কি করতে চাইছি। আমরা যদি ভারতবর্ষের যে অ্যাসপিরেশনের কথা বলছি, সেই অ্যাসপিরেশনের কথা বলি, প্রশ্ন হচ্ছে বাজেট সেটা অ্যাড্রেস করছে কিনা। এইখানে দুটো জায়গা আমাদের কিন্তু ভাবতে হবে। একটা হচ্ছে যে লোকাল বেনিফিটস। আমরা যদি দেখি যে এমএসএমইর ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ 14.5% অ্যামং দ্য 2 স্টেটস, যারা হাইয়েস্ট কন্ট্রিবিউটার টু এমএসএমই আউটপুট গ্রস ভ্যালু অ্যাডিশন, তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ একটা। পশ্চিমবঙ্গের শত দোষ থাকলেও আমরা বড় বিগ টিকেট ইনভেস্টমেন্ট পশ্চিমবঙ্গে কোনোদিন হবে না। ঠিক, তার কারণ হচ্ছে যে জমি অধিগ্রহণ করে পশ্চিমবঙ্গে যদি আমাদের কোনো রাজনৈতিক দল উন্নয়নের রাস্তায় হাঁটতে যায়, সে পড়ে যাবে। আমরা লেফট ফ্রন্টের ক্ষেত্রে দেখেছি এবং তৃণমূল এটা খুব ভালো বুঝে গেছে। এর একটা অন্যতম কারণ হচ্ছে মাত্র 34.8% আরবান এরিয়ায় থাকে, হাইলি ফ্র্যাগমেন্টেড ল্যান্ড হোল্ডিং, এবং সেটা পুরোটাই এগ্রিকালচার। তার ফলে ওখান থেকে একটা জমি নিলেও কিন্তু সাধারণ লোক খেতে পাবে না, পেটে লাথি পড়ে যাবে না। পশ্চিমবঙ্গের দিক থেকে বেনিফিটটা কি? যদি এমএসএমইর বেনিফিট হয়, যদি টেক্সটাইলসের বেনিফিট হয়, পশ্চিমবঙ্গের কিন্তু বেনিফিট হবে। এর পরের প্রশ্নটা হচ্ছে যেটা ও বলল যে লেখাপড়ার ক্ষেত্রে হিউম্যান ক্যাপিটাল ক্রিয়েশনের জন্য যেটা খুব জরুরি, সেখানে দাঁড়িয়েও একটা আইআইটি এবং আইআইএম এর রেফারেন্স দিল। আমি খালি এখানে দুটো কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে 90-এর দশক থেকেই কিন্তু আইআইএম এবং আইআইটিকে ছড়িয়ে দেওয়ার চিন্তা হয়েছিল। একটু থামাচ্ছি, আপনাকে থামাতে বাধ্য হচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন। Nothing, it is I will tell you later on. This financial budget of 26 and 27 placed by central government, it is totally full of sound and fury. Totally it's a directionless, visionless, missionless, actionless. Economy is derailed, anti-women, anti-poor, anti-farmers, anti-women, anti-youth, anti-communers, anti-SC, anti-ST, anti-OBC. Education funds, education subsidy declined, social security subsidy declined, fertilizer subsidy declines. It is totally garbage of lies and incompetence, Himalayan incompetence. Totally economy is derailed. Now, you will see within this time, the market falls sharply. Sensex down above over 1,100 points. Nifty 50 has been below 25,000. So you can realize there is a proverb in Bengali, chorer mayer boro gola, ইংরেজিতে বলে চোর কি মাই জোরসে বলে, mother of thieves are soundless, mother of thieves are soundless. Now, for Bengal, what they have given? Nothing. Talking big. কিছু দেয়নি। যে ফেট করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009-এ I placed the budget. There you will see I have mentioned about Dankuni and Amritsar. That is not there, pending about these 15 years. Number 2, regarding 3 corridors they announced. We have already announced 6 economic corridors. It will include Dankuni to Bardhaman, to Bakura, to Durgapur, to Purulia. Other is Kalyani to Bardhaman, Birbhum, Malda, Siliguri, Kuchbihar. Other we have announced 6 economic corridors which will cover
throughout the country, throughout the state. So what they said about 3 corridor, that is absolutely a garbage of lies, blatant lies. It is already on process and we have started working there. And already we will see that in Jungle Mahal, Jungle Sundari project in Purulia, for this economic corridor, 72,000 crores are going to be invested. And already there are so many people. They are setting investment, they are setting their cement hub. Now Bengal have become cement hub, the coal hub, the leather hub, the skill hub, even the Amazon Flipkart, like this. All are doing business side of this Dankuni, Kollani and other place. So it is already started. They have not given a single paisa to Bengal. Only one tax is there, GST. They are taking away our money and saying big talk. They are giving us money. It is our money. Now only one tax is there. What they are collecting from Bengal, they are not giving our food funds. We will get about more than 2 lakh crores from the central government. So they don't have any moral authority to run the government and to finish the country like this. They want to destroy the economic structure of the country, the constitutional structure of this country, the independent agency, including the infrastructural facilities, the economy, the social sector, the economic sector, the federal sector, all is been vanished. Only talking too much and less work. What they do, only they use some jugglery of words which cannot affect. You have to give the advantage to the people, which common people can enjoy the facilities. সাধারণ মানুষের জন্য কিছু করেনি, তপশিলীদের জন্য কিছু নেই, আদিবাসীদের জন্য কিছু নেই, যুবকদের জন্য কিছু নেই, চাষিদের জন্য কিছু নেই, মহিলাদের জন্য কিছু নেই, ফার্টিলাইজার সাবসিডি বাড়িয়ে দিয়েছে, সামাজিক সুরক্ষায় কিছু নেই, শিক্ষা দপ্তরে কিছু নেই। আর যে 3টে ফ্রেট করিডোরের কথা বলেছে, আমরা 3টে নয় 6টা করছি সারা বাংলাকে জুড়ে। কাজেই টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। They know they will lose Bengal. They will lose in Bengal. That's why they are using SIR. If they have the guts, I will appeal them to contest us politically, democratically, instead of using the election commission and the agencies against the election. Haryana is lost because of this. Maharashtra is also lost because of this. Even other parts of the country also, they are using the same method. I will tell them, if you have the guts, fight the battle politically. We are ready to fight in inch to inch. But Bengal will win, Tamil Nadu will win, Kerala will win, and Assam they will lose. Thank you so much. Yes, tomorrow 4 o'clock they have given us the time. We asked the official time. I cannot tell you later, before that. When we will meet, then after that we can meet the press. Please don't tell me all these things. I have some own program. Let me finish that. I am going to Delhi after so many months, I think maybe years. So my MPs are also there. So I am the chairman of the parliamentary committee. It is my duty to meet them also once. I'll meet the press media also. I'll brief them also what is going on in the name of SIR. How they want to finish the federal structure. All I'll mention. They have announced from Varanasi to Siliguri. They are saying it's going to be a high-speed train corridor. भाई जो हमने कर दिया उसका बाद में तो कुछ नहीं हुआ। एंटी कॉल्यूशन डिवाइस भी मैंने कर दिया,
फ्रेट कॉरिडोर भी इन माई टाइम आई हैव क्लियर्ड ऑल द प्रोजेक्ट. अभी कुछ नहीं है. वाराणसी में जो है, जो डिज्नीलैंड बना रहा है, मैंने सुना है, मैंने देखा है कि काशी विश्वनाथ मंदिर हमारा इतना गर्व का जायगा है. उधर में आसपास में जो घाट वगैरह वगैरह जो है, जो बहुत सारी चीज़ है, लोकल लोगों को नहीं लेके बाहर से कोई कॉन्ट्रैक्टर को लेके आके उधर में आमदनी कर रहा है. काशी विश्वनाथ मंदिर का पास डिज्नीलैंड बना रहा है. तो इट विल बी क्लियर whether they love religions or not. Thank you. আমরা শুনলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক কথায় এই বাজেটকে দিশাহীন বাজেট বললেন এবং তারই সঙ্গে সঙ্গে তিনি তামিলনাড়ু সহ বাংলা তামিলনাড়ু সহ যে রাজ্যে ভোট আছে সেই সবকটি রাজ্যের ভোটেই বাংলা তামিলনাড়ু কেরালা আসাম সবকটি রাজ্যের ভোটে বিজেপি হারবে বলে তিনি একই সঙ্গে রাজনৈতিকভাবে ভবিষ্যৎবাণী করলেন। আসামে বিজেপি ক্ষমতা ধরে রাখতে পারবে না এবং এই বাজেটে কারোর জন্যই কিছু নেই। এই রাজ্যের যে প্রাপ্তি সেটাও তিনি রেলমন্ত্রী থাকাকালীন করে দিয়ে এসেছিলেন। ডানকুনির ফ্রেট করিডোর অথবা অন্যান্য যে প্রাপ্তির কথা এই বাজেটে উল্লেখ রয়েছে, যে সামান্য প্রাপ্তির কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি। আমি সুবর্ণবাবু বলছিলেন, আমি সুবর্ণবাবুকে বলব শেষ করে নিতে, তারপর আমি রাজনৈতিক প্রতিক্রিয়ার জন্য আমাদের দুজনের কাছে যাচ্ছি। IITIM এর জায়গা, IITIM এর একটা প্রবলেম হচ্ছে, আমি যদি এখন এই মুহূর্তে বোধহয় 22টা করে সব আছে, কিন্তু যদি আমরা দেখি তাহলে সেই পুরনো IITIM গুলোই কিন্তু এখনো পর্যন্ত রাজ করে যাচ্ছে। তার একটা অন্যতম কারণ হচ্ছে যে আইআইটি বলে একটা নাম আমি করে দিলাম, কিন্তু সেখানে যদি আমি একই কোয়ালিটি অফ টিচিং আমি তৈরি করতে না পারি তাহলে সেই ইনস্টিটিউশনের কোনো মানে নেই। সিমিলারলি দিল্লি এইমস এর বাইরে বাকি এইমস গুলোর পারফরমেন্সও কিন্তু তুলনামূলকভাবে খুব ভালো নয়। তার ফলে আমি এই যে ইনস্টিটিউটগুলো তৈরি করছি তার জন্য যে রিকোয়ার্ড হিউম্যান ক্যাপিটাল আমি সেটা করছি না। আমার হিউম্যান ক্যাপিটাল এরপরে আসছি আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গায়। এই বাজেটে যে জিনিসটা আমার কাছে খুব স্পষ্ট নয় সেটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ারের জায়গাটা। একটু একটু করে কিছু কিছু শব্দ কানে এলো, কিন্তু আজকে যদি দেখি যে এগ্রিকালচারাল সেক্টর যদি আমাদের কাছে ডমিনেন্ট সেক্টর হয় তাহলে সেখানে অলরেডি ইনঅ্যাডিকুয়েট সোশ্যাল স্পেন্ডিং এর কথা আমরা বলেছি। 2.5% ইনফ্যাক্ট গত বছর ফল ছিল ঠিক সোশ্যাল সেক্টরের ক্ষেত্রে। এবং যদি দেখি সেখানে কেবলমাত্র 3% ন্যাশনাল হেলথ মিশনে আমরা ইনক্রিমেন্ট দেখেছি। 3% ইজ লেস দ্যান দ্য টোটাল ইনফ্লেশন প্রজেকশনস। আরেকটা জায়গা যেটা এবার আমি এখন খেয়াল করছি, এই জাস্ট এই বাজেট ডকুমেন্টসগুলো এসে পৌঁছচ্ছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ক্ষেত্রেও কিন্তু আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমাদের বাজেট এস্টিমেট ছিল 11,21,000 কোটি টাকার মতো, সেখানে দাঁড়িয়ে আমাদের রিভাইজ এস্টিমেট দাঁড়িয়েছে কিন্তু 10,95,000 কোটি টাকার মধ্যে। তার ফলে প্রশ্নটা হচ্ছে যে বাজেট প্রস্তাব এবং বক্তৃতায় আমরা যাই বলি না কেন সেইটা আমরা কিভাবে রিয়ালাইজ করছি সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। আর আবার আমি শুরু করেছিলাম যে জায়গাটা থেকে যে বাজেট হচ্ছে একটা অন্যতম অস্ত্র যেটা দিয়ে একটা সরকার গোটা দেশের যে আয়টা হয় এবং যে লাভটা তৈরি হয় সেটা রিডিস্ট্রিবিউট করতে থাকে। আমি কিন্তু বাজেটের যদি সমালোচনা কেউ আমাকে করতে বলে তাহলে বলবো যে টোটাল রিডিস্ট্রিবিউশন অফ গেইনস ফ্রম দ্য স্টেটস ডিফারেন্ট ইকোনমিক অ্যাক্টিভিটিস সেই জায়গাটা কিন্তু খুব বড় করে অ্যাবসেন্ট রয়েছে, যে কারণে আজকে ইনইকুয়ালিটি এবং ইনইকুইটি বাড়ছে। এটার কিন্তু উত্তরকালে বড় প্রভাবও পড়বে গোটা দেশের অর্থনীতির উপর। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে নিশ্চিতভাবে অনেক বেশি বাংলা কেন্দ্রিক হয়ে, তবে তার সঙ্গে দেশের কথাও বলেছেন, দেশের অন্য রাজ্যগুলোর কথা বলেছেন। তিনি যা বলেছেন সেটারই কিন্তু মানে আমি অর্থনৈতিকভাবে সুবর্ণবাবুর কাছ থেকে প্রতিধ্বনি পেলাম। আমি অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী এই মুহূর্তে তিনি কি বলছেন একবার শুনে নেব। ये के प्रोविजंस लाके आने वाले समय में डेटा सेंटर्स बहुत बड़ी एक ताकत बनेंगे देश की, जिससे कि दुनिया भर को नई सर्विसेज और भारत के लिए नए एम्प्लॉयमेंट और एंटरप्रेन्योरशिप के नए रास्ते खुलेंगे। तो डेटा सेंटर्स पे जो टैक्स हॉलीडे दिया इसके लिए मैं माननीय प्रधानमंत्री जी को और माननीय वित्त मंत्री जी को धन्यवाद देना चाहूँगा। साथ ही साथ ऑरेंज इकोनॉमी जो हमारी क्रिएटर्स इकोनॉमी है, इसमें 20 लाख एम्प्लॉयमेंट नए बनाने के लिए क्रिएटर्स इकोनॉमी में IICT मुंबई के साथ मिलकर 15,000 स्कूल और 500 कॉलेजेस में क्रिएटर्स लैब बनाने के लिए बजट में प्रोविज़न किया गया है। और साथ ही साथ रेलवे के लिए 7 नए हाई स्पीड कॉरिडोर्स, चेन्नई से बेंगलुरु, चेन्नई से हैदराबाद, बेंगलुरु से हैदराबाद,
मुंबई से पुणे, पुणे से हैदराबाद, दिल्ली से वाराणसी और वाराणसी से सिलीगुड़ी। एक तरीके से साउथ इंडिया में सदर्न ट्रायंगल बनेगा चेन्नई, बेंगलुरु, हैदराबाद का हाई स्पीड रेलवे का, बुलेट ट्रेन का। वैसे ही दिल्ली, वाराणसी, सिलीगुड़ी का एक नया हाई स्पीड कॉरिडोर बनेगा और साउथ वेस्ट को साउथ से जोड़ने वाला मुंबई से पुणे, पुणे से हैदराबाद का एक बहुत बड़ा मेजर कॉरिडोर बनेगा। साथ ही साथ आज बजट में एक नए डेडिकेटेड फ्रेट कॉरिडोर जो कि बंगाल में दांकुनी, वहाँ से गुजरात में सूरत, इसको जोड़ने वाला, ईस्ट को वेस्ट के साथ जोड़ने वाला नया DFC भी सैंक्शन हुआ है। मैं इस बजट के लिए जो कि युवा शक्ति से प्रेरित है, जो कि विकसित भारत की एक मजबूत नींव बनाता है, जो कि समाज के हर वर्ग के लिए और देश के हर क्षेत्र के लिए विकास का एक नया माध्यम बना है, इसके लिए मैं माननीय प्रधानमंत्री जी, माननीय वित्त मंत्री जी का अभिनंदन करता हूँ। আমরা শুনছিলাম অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী তার বক্তব্য। রাজর্ষি, আমি আপনার কাছে আসবো, যে কথাটা তথ্য দিয়ে, পরিসংখ্যান দিয়ে এবং অবশ্যই তার মধ্যে তার নিজস্ব রাজনৈতিক, তার নিজস্ব মতও আছে সুবর্ণবাবুর, সেটা দিয়ে তিনি যেটা বলতে চাইছেন সেটার কিন্তু রাজনৈতিক প্রতিধ্বনি যেন অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনছি। তার সঙ্গে তিনি জুড়ে দিচ্ছেন যে রাজ্যগুলোতে ভোট আছে তার কথা। রাজর্ষি, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, ওনার ওই বোকা বোকা শব্দগুলো নিয়ে আমি কোনো মতামত দিতে চাই না। চারটি ইংরেজি শব্দ ব্যবহার করেছেন, উনি বাজেটের কিছু বোঝেন না, অর্থনীতির কিছুই বোঝেন না। ওনার কাছে বাজেট অর্থনীতি অর্থাৎ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, এর বাইরে আর কিচ্ছু নয়। ওই 20,000 কোটি টাকা যেটা নিয়েছে ওটাকে ওখানেই হয়তো ডাইভার্ট করে দেবে, এর বাইরে। চিরকুটে যে অর্থমন্ত্রী একটা বাজেট পেশ করে, চিরকুটে এরকম পাস করছে, সেটা পড়ে যাচ্ছে, এটা বাজেট, পশ্চিমবঙ্গের বাজেট দেখতে পাবেন আপনি। এগুলো তো এগুলো ওনার না কথা বলাই ভালো। আপনি বলুন, এই যে এতদিন ভারতবর্ষকে কি বুঝিয়ে আসা হয়েছে, বাজেট মানে হচ্ছে তেলের দাম, চিনির দাম, নুনের দাম, আটার দাম, ময়দার দাম দামলো, বাড়লো কি কমলো না, চিরুনির দাম কত হলো, এর বাইরে। আজ ভারত, এটা যে ভারতবর্ষের বাজেট মানে এটা নয়। বাজেট অর্থাৎ কি, দেশ কিভাবে চলবে, দেশের খরচা বিভিন্ন জায়গায় কি আছে, ক্যাপেক্স। আজ কতবার বাজেটে এগুলো, এর আগে ক্যাপেক্স শব্দটা আমরা শুনতে পেয়েছি। রেয়ার আর্থ থেকে আরম্ভ করে এই প্রত্যেক নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টরস, তার কি সেখানে কি ইনভেস্টমেন্টস হচ্ছে। আজকে বাজেট সেই দিকে এগিয়ে যাচ্ছে। আজকে আমাদেরকে ওই তেল নুন বাজেটের জায়গায়, সেটা যে জিএসটি কাউন্সিল ডিসাইড করছে, মাইক্রোওয়েভের দাম, সেটা যে এখানে বাজেটে ঠিক হবে না। আজকে আমরা সেই হলিস্টিক অ্যাপ্রোচের দিকে যাচ্ছি। এই অ্যাপ্রোচটা, এর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার কোনো মিল নেই, উনি এটা কোনোটাই কিছু বলতে পারবেন না। খুব ছোট প্রশ্ন, একদম শেষ দিকে চলে এসেছি। এবারের এই পশ্চিমবঙ্গের এই অন্যান্য বারের তুলনায় এই বাজেটটার মাহাত্ম্য একটা জায়গাতে একটু বেশি। আমরা যতই বলি যে এর সঙ্গে রাজনীতির যোগ নেই, থাকতে পারে না, থাকা উচিত না, উচিতার্থে যাই বলি না কেন, আমি জানি রাস্তাঘাটে বেরোলে আপনাকে বা তৃণমূল কংগ্রেসের যারা প্রচারে যাবেন তাদেরকে এটা শুনতেই হবে যে আমার জন্য কি হলো, সাধারণ মানুষের বক্তব্য। সেইটা বলতে কি সুবিধা হবে না অসুবিধা হবে, সত্যি করে বলুন। না, কোনো অসুবিধার জায়গাটা তিনি আইডিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, এবং আমাদের স্ট্যান্ড পয়েন্ট আমরা তো প্রথম দিন থেকে ক্লিয়ার রেখেছি। এর আগে জাস্ট একটা লাইন বলে আমি শেষ করছি। এই যে এক্সপেন্স এতটা আমরা বাজেটে ঘোষণা করেছিলাম আমরা খরচ করব, কিন্তু করতে পারিনি, একটা বিরাট অঙ্কের টাকা তো এখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন জায়গায় আসে। আনইউটিলাইজড ফান্ডসটা কি, পশ্চিমবঙ্গে আনইউটিলাইজড ফান্ডস, পশ্চিমবঙ্গের জন্য অ্যালটেড ফান্ডস কত হয়েছিল, এবং তারপরে আনইউটিলাইজড ফান্ডস কতটা পশ্চিমবঙ্গ থেকে ফেরত চলে গেল। আরবান ডেভেলপমেন্ট, স্মার্ট সিটিজের জন্য প্ল্যান হেটে যেটা যে বাজেট, যে খরচটা হয়নি, প্রস্তাবিত খরচটা হয়নি, তার মধ্যে আনইউটিলাইজড আছে, অর্থাৎ সেটা তো হয়েছে কিন্তু ব্যয় হয়নি, কিন্তু সরকার সেটা খরচা করতে পারে, রাজ্য সরকার পারেনি, রাজ্য সরকার পারেনি। আপনি আপনি আরবান সিটিজের ক্ষেত্রে দেখুন, তার প্রজেক্টের ক্ষেত্রে দেখুন, বিভিন্ন গ্রাম ডেভেলপমেন্ট যোজনা 30% খরচা হয়েছে। আপনি পাহাড়ের যে কাউন্সিল আছে সেটা সময় সংখ্যা। বিশ্বজিৎ বাবু, প্রথম কথা হচ্ছে যে কেন্দ্রীয়ভাবে যদি বাজেটকে আপনি দেখেন, যেটা আমরা প্রত্যাশা করেছিলাম, আমি প্রথমে বলেছিলাম আমদানি রপ্তানির ক্ষেত্রে, কারণ দুটো ক্ষেত্রে আমাদের শুল্ক দিতে হচ্ছে। রপ্তানির ক্ষেত্রে 824 কোটি টাকা যে বিলিয়ন ডলার যে রপ্তানি হয়েছে, তার অধিকাংশটা হচ্ছে সার্ভিস সেক্টরের। ম্যানুফ্যাকচারিং সেক্টর সম্পর্কে সঠিকভাবে কোনো দিশা কিন্তু এই বাজেটে নেই। আপনি বারবার বলছিলেন হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে যে অনেকগুলো প্রতিষ্ঠান হয়েছে, আয়ুর্বেদের চর্চা হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে এই ভারতবর্ষে জম্মুতে বিষ্ণু দেবী মাতা যে মেডিকেল কলেজ, সেখানে প্রথম ব্যাচের 50 জন MBBS ভর্তি হওয়ার পর 46 জন সংখ্যালঘু স্টুডেন্ট ছিল, MBBS কোর্স বন্ধ হয়ে যায়। তাহলে আমরা প্রতিষ্ঠান করে কি করব?
আমাদের তার এক্সিকিউশনটা তো ইম্পর্টেন্ট, সেটা কি করে করছি। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে কথা বলছেন, পশ্চিমবঙ্গের এমএসএমই, আপনি দেখবেন যে এই এমএসএমইর ক্ষেত্রে কর্পোরেট মিত্র বলে একটা বলেছে যে যারা এমএসএমইকে সাহায্য করবে, এবার বাজেটে বলা হয়েছে। পশ্চিমবঙ্গ এমএসএমইর ক্ষেত্রে অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, যেটা স্যার বলছিলেন যে তার একটা ভূমিকা রয়েছে, সেক্ষেত্রে আলাদা করে তাতে গুরুত্ব দেওয়া হলো না। যে গিগ শ্রমিকদের কথা বলা হচ্ছে, অসংগঠিত ক্ষেত্রে আলাদা করে কি কিছু পাওয়া গেছে? সুতরাং এই যে দেখুন, অসংগঠিত ক্ষেত্রে তাদের জন্য যদি কিছু করা যেত, তাহলে এই বাজেটটা নিয়ে আমরা উৎসাহিত হতে পারতাম। এটা কিন্তু উৎসাহের কোনো জায়গা নেই। আর উচ্চশিক্ষার কথা বলা হলো না, আমি এটা মনে করি উচ্চশিক্ষা এবং গবেষণা, বিজ্ঞান এবং প্রযুক্তিতে সেখানে যদি বিনিয়োগ না থাকে, তাহলে কোনো একটা দেশ বা জাতি এগোতে পারে। সময় একদম সংক্ষিপ্ত। দেখো, এই মুহূর্তে ভারতবর্ষে ইকোনমিটা একটা ভেন্টিলেশন স্টেজে প্রায়। আন্তর্জাতিক কারণও আছে, আমি স্টেটের বা সেন্ট্রালের আমি কোনো দেখছি না এখানে যে তারা ব্যর্থ, এই কারণেও বলছি না। এই জায়গায় ইমিডিয়েট একটা রিকভারির জায়গা ছিল, লার্জ স্কেলে দীর্ঘমেয়াদী তো আছেই, ইমিডিয়েট রিকভারিটা কোথায়? তুমি গত বছর আমরা এখানেই আলোচনা করেছিলাম গিগ শ্রমিকদের ডেভেলপমেন্টের পার্ট, স্কিল ডেভেলপমেন্টের পার্ট, এআই বেস এডুকেশনের পার্ট, সেগুলো কিন্তু ইমিডিয়েট ডেভেলপমেন্ট নেই, স্থায়ী জব নেই। আগে স্কুলগুলো পশ্চিমবঙ্গ সরকার চালু রাখে, উচ্চশিক্ষার এআই হবে। রাজনীতিকরা তাদের মতো করে রাজনীতির সন্ধান করছেন বাজেটের পিছনে। কেউ বলছেন দারুণ, কেউ বলছেন বাংলার ভাগ্যে কিছু নেই, মানে তৃণমূল কংগ্রেসের কথা বুঝতেই পারছেন। আর বিশ্লেষকরা তারা কিন্তু এখনো পর্যন্ত মিশ্র মতামত দিয়ে যাচ্ছেন। বাজেটের প্রতিশ্রুতি ভালো হলেও, প্রস্তাবনা ভালো হলেও, তার কতটা শেষ পর্যন্ত জমিতে আপনি আমি দেখতে পাবো, সেটা নিয়ে কিছুটা সন্দেহ এখনো পর্যন্ত অবকাশ থেকে যাচ্ছে। বাজেট 2026 নিয়ে আপাতত বিদায় নিচ্ছি, তবে দিনভর TV9 বাংলাতে বাজেট 2026-এর আলোচনা, প্রতিক্রিয়া সবকিছু থাকবে, আপডেট প্রতি মুহূর্তে থাকবে আপনাদের জন্য। সঙ্গে থাকুন। ডিজিটাল ভারতে ফেক নিউজের সাথে লড়ে TV9 বাংলা। ফ্রড থেকে বাঁচায় কুইক হিল। ডিজিটাল ভারতের ভরসা, ফ্রড থেকে সুরক্ষা। বাজেটে বাংলার জন্য 3 ঘোষণা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী দুর্গাপুরের শিল্প করিডর গড়ে তোলার প্রস্তাব। ডানকুনি থেকে সুরাত ফ্রেট করিডর, বারাণসী থেকে শিলিগুড়ি হাই স্পিড রেল করিডরের ঘোষণা নির্মলা সীতারামনের। দেশে মোট 7টি হাই স্পিড রেল করিডর তৈরি করা হবে। বাজেটে একাধিক জিনিসের দাম কমার ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ডায়াবেটিস, ক্যান্সারের 17টি ওষুধের দাম কমছে। মোবাইল, জুতো, চামড়ার ব্যাগ, বিড়ি, ব্যাটারি, সোলার প্যানেল, সিএনজি ও বায়োগ্যাস, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিনের দাম কমবে। সস্তা হচ্ছে বিদেশ ভ্রমণ এবং বিদেশে পড়াশোনা। দাম বাড়ছে মদ, সিগারেট ও খনিজ পদার্থের। আয়কর কাঠামো অপরিবর্তিত রাখল কেন্দ্র। 1 এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর নিয়ম। বাজেট পেশের সময় জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, নতুন আয়কর আইনে 31শে জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। ছোটখাটো কর ফাঁকিতে আর জেল নয়, শুধুই জরিমানা, জানালেন নির্মলা সীতারামন। বিশ্বে আয়ুর্বেদ ওষুধে প্রথম হওয়াই ভারতের লক্ষ্য, বাজেটে বললেন নির্মলা সীতারামন। আয়ুর্বেদ ওষুধ তৈরিতে 10,000 কোটি বরাদ্দ প্রস্তাব। তামিলনাড়ু, ওড়িশা, কেরল, অন্ধ্রপ্রদেশ খনিজ করিডোরের ঘোষণা বাজেটে। খনিতে জোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মহাত্মা গান্ধীর নামে প্রকল্প চালুর ঘোষণা। বাজেটে বড় চমক নির্মলা সীতারামনের। খাদি ও হস্তশিল্পের উন্নতিতে চালু হবে মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ প্রকল্প। দেশীয় বস্ত্রের জন্য তৈরি হবে মেগা টেক্সটাইল হাব, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেটে সেমিকন্ডাক্টর মিশন 2.0 ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বরাদ্দ করা হয়েছে 40,000 কোটি টাকা। স্কুল কলেজে কন্টেন্ট ক্রিয়েশন ল্যাব চালুর পরিকল্পনা কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ক্যামেরা, সফটওয়্যার সহ নানা প্রযুক্তির প্রাথমিক পাঠ দিতে স্কুলে কন্টেন্ট ক্রিয়েশন ল্যাব চালু করার পরিকল্পনা সরকারের। দেশে 3টি আয়ুর্বেদ এইমস, 5টি বিশ্ববিদ্যালয়, টাউনশিপ তৈরি হবে সারা দেশে। 16,000 নতুন সেকেন্ডারি স্কুল। প্রতি জেলায় তৈরি হবে একটি করে মহিলাদের হস্টেল। 6টি ধাপে দেশের অর্থনৈতিক উন্নতির ঘোষণা নির্মলা সীতারামনের। ঐতিহ্যবাহী শিল্পক্ষেত্রগুলিকে পুনরুজ্জীবিত করা, এমএসএমই ক্ষেত্রকে আরও মজবুত করা, পরিকাঠামো তৈরিতে জোর, দীর্ঘমেয়াদী নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা, স্থিতিশীল অবস্থা তৈরি করা এবং শহরগুলির অর্থনীতিকে উন্নত করার উপর জোর কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।
presented সরকারের দুয়ারে 365 দিন নজর 24/7 আমি দীক্ষা নবান্ন থেকে প্রতিদিন TV9 বাংলা না দেখলেই নয়। বাঙালির মগজাস্ত্রে মরচে পড়েনি। রিউমেলিন 4 ট্যাবলেটও সমানভাবে কার্যকরী। বাজেটে 2026-এ 3 করিডোর পেল বাংলা। হাই স্পিড রেল করিডোরের জন্য দিল্লি শিলিগুড়ি দেশ জুড়ে হবে 7টি হাই স্পিড রেল করিডোর। भविष्य की नींव को सशक्त करता है। ये बजट 2047 के विकसित भारत की हमारी ऊंची उड़ान का मजबूत आधार है। साथियों, आज भारत जिस रिफॉर्म एक्सप्रेस पर सवार है, इस बजट से उसे नई ऊर्जा, नई गति मिलेगी। जो पाथ ब्रेकिंग रिफॉर्म्स किए गए हैं, वो एस्पिरेशन से भरे हुए भारत के साहसिक टैलेंटेड युवाओं को उड़ने के लिए खुला आसमान देते हैं। ये बजट ट्रस्ट बेस्ड गवर्नेंस और ह्यूमन सेंट्रिक अर्थरचना के विजन को साकार करता है। एक ऐसा यूनिक बजट है जिसमें फिस्कल डेफिसिट कम करने, इन्फ्लेशन कंट्रोल करने पर फोकस है और इसके साथ ही बजट में हाई कैपेक्स और हाई ग्रोथ का भी समन्वय है। साथियों, ये बजट भारत की वैश्विक भूमिका को नए सिरे से सशक्त करता है। भारत के 140 करोड़ नागरिक फास्टेस्ट ग्रोइंग इकोनॉमी बनकर ही संतुष्ट नहीं है। हम जल्द से जल्द दुनिया की तीसरी सबसे बड़ी अर्थव्यवस्था बनना चाहते हैं। ये करोड़ों देशवासियों का संकल्प है। दुनिया के एक ट्रस्टेड डेमोक्रेटिक पार्टनर और ट्रस्टेड क्वालिटी सप्लायर के रूप में भारत की भूमिका लगातार बढ़ रही है। हाल में जो बड़ी बड़ी ट्रेड डील्स भारत ने की है, मदर ऑफ ऑल डील्स, उसका मैक्सिमम बेनिफिट भारत के युवाओं को मिले, भारत के लघु और मध्यम उद्योग वालों को मिले। इस दिशा में बजट में बड़े बड़े कदम उठाए गए हैं। साथियों, इस बजट में मेक इन इंडिया और आत्मनिर्भर भारत अभियान को नई रफ्तार के लिए महत्वाकांक्षी रोड मैप प्रस्तुत किया गया है। इस बजट में नई उभरती इंडस्ट्रीज यानी सनराइज सेक्टर्स को जिस मजबूती के साथ समर्थन दिया गया है, वह अभूतपूर्व है। बायोफार्मा शक्ति मिशन, सेमीकंडक्टर मिशन 2.0, इलेक्ट्रॉनिक कंपोनेंट मैन्युफैक्चरिंग स्कीम, रेयर अर्थ कॉरिडोर का निर्माण, क्रिटिकल मिनरल्स पर बल, टेक्सटाइल सेक्टर में नई स्कीम, हाईटेक टूल मैन्युफैक्चरिंग को बढ़ावा, चैंपियन एमएसएमई तैयार करना,
ये फ्यूचरिस्टिक है, देश की वर्तमान और भविष्य की आवश्यकताओं का ध्यान रखती है। एमएसएमईज को, हमारे लघु और कुटीर उद्योगों को जो समर्थन इस बजट में मिला है, वह उन्हें लोकल से ग्लोबल बनने की नई ताकत देगा। साथियों, बजट में इंफ्रास्ट्रक्चर को मजबूत करने के लिए कई बड़े कदम उठाए गए हैं। डेडिकेटेड फ्रेट कॉरिडोर, देश भर में वाटरवेज का विस्तार, हाई स्पीड रेल कॉरिडोर, टियर 2 और टियर 3 शहरों के विकास पर विशेष ध्यान और शहरों को मजबूत आर्थिक आधार देने के लिए म्युनिसिपल बॉन्ड्स को बढ़ावा। ये सारे कदम विकसित भारत की यात्रा की गति को और तेज करेंगे। साथियों, किसी भी देश की सबसे बड़ी पूंजी उसके नागरिक होते हैं। बीते वर्षों में हमारी सरकार ने देश के नागरिकों के सामर्थ्य को बढ़ाने पर अभूतपूर्व निवेश किया है। हमारा प्रयास स्किल, स्केल और सस्टेनेबिलिटी को निरंतर बल देने का रहा है। जैसा कि आज पार्लियामेंट में निर्मला जी ने कहा है, यह युवा शक्ति बजट है। उसमें युवा की सोच भी है, युवा के सपने भी हैं, युवा का संकल्प भी है और साथ साथ युवा की गति भी है। बजट में जो प्रावधान किए गए हैं, उससे अलग अलग सेक्टर्स में लीडर्स, इनोवेटर्स और क्रिएटर्स तैयार होंगे। मेडिकल हब्स के निर्माण से, एलाइड हेल्थ प्रोफेशनल्स के माध्यम से, ऑरेंज इकोनॉमी यानी ऑडियो विजुअल गेमिंग को बढ़ावा देकर, पर्यटन को प्रोत्साहन देकर और खेलो इंडिया मिशन के माध्यम से युवाओं के लिए नए अवसरों के द्वार खुलेंगे। भारत को दुनिया का डेटा सेंटर हब बनाने के लिए टैक्स में बड़ी छूट की घोषणा भी की गई है। मैं भारत के युवाओं को विशेष तौर पर इस बजट की बहुत बहुत बधाई देता हूं, क्योंकि इससे एम्प्लॉयमेंट जनरेशन को बड़ा बूस्ट मिलेगा। मुझे बहुत खुशी है कि इस बजट में टूरिज्म और विशेषकर नॉर्थ ईस्ट में टूरिज्म को बढ़ावा देने के लिए भी ठोस कदम उठाए गए हैं। भारत के अलग अलग राज्यों को ताकतवर बनाकर संतुलित विकास की नींव भी इस बजट में मजबूत की गई है। साथियों, हमारे देश में 10 करोड़ से ज्यादा महिलाएं सेल्फ हेल्प ग्रुप से जुड़ी हैं और बड़ा सफल अभियान रहा है। महिलाओं द्वारा निर्मित, महिलाओं द्वारा संचालित सेल्फ हेल्प ग्रुप्स का आधुनिक इकोसिस्टम बने, बजट में इसे प्राथमिकता दी गई है। कोशिश यही है कि हर घर लक्ष्मी जी पधारे। हर जिले में छात्राओं के लिए नए हॉस्टल बनाने का अभियान भी शिक्षा को सुलभ बनाएगा। साथियों, भारत की कृषि, डेयरी सेक्टर, फिशरीज, इन्हें हमारी सरकार ने हमेशा सर्वोच्च प्राथमिकता दी है। इस बजट में भी नारियल, काजू,
कोको और चंदन की पैदावार से जुड़े किसानों के लिए अनेक अहम कदम उठाए गए हैं। भारत विस्तार एआई इस टूल से किसानों को उनकी भाषा में जानकारी मिलने से उन्हें बहुत मदद मिलेगी। फिशरीज और पशुपालन में उद्यमिता उसको बढ़ावा देने से गांव में ही रोजगार और स्वरोजगार के और ज्यादा अवसर बनेंगे। साथियों, ये बजट एम्बिशियस भी है और ये बजट देश की एस्पिरेशन को भी एड्रेस करता है। मैं एक बार फिर निर्मला जी और उनकी पूरी टीम को इस फ्यूचरिस्टिक बजट के लिए, संवेदनशील बजट के लिए, गांव गरीब किसान का कल्याण करने वाले बजट के लिए बहुत बहुत बधाई देता हूं। बहुत बहुत धन्यवाद। দেখছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বক্তব্য রাখছিলেন, এই বাজেট সম্পর্কে তিনি বক্তব্য রাখলেন। শর্মিষ্ঠা, আমরা সকালে দেখিয়েছিলাম যখন নিয়ম মেনে মন্ত্রিসভার বৈঠক হচ্ছিল তখনই প্রধানমন্ত্রী বলেছিলেন যে 2047-এর দিকে তাকিয়ে, অর্থাৎ স্বাধীনতা শতবর্ষের দিকে তাকিয়ে আজকের এই বাজেট। এবং বাজেট এখনো পর্যন্ত যারা রয়েছেন, বিশেষজ্ঞ যারা আছেন, তারা দেখে অনুমান করছেন যে এই বাজেট স্বল্পমেয়াদী কোনো চমক নয়, এই বাজেটে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা চাপ স্পষ্ট। প্রধানমন্ত্রী আজকে আরো একবার বললেন যে 2047-এর দিকে তাকিয়েই আজকের এই বাজেট তিনি করেছেন। পাশাপাশি পরিকাঠামো যে উন্নয়ন, সেদিকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে নজর রেখেছেন। আরো একটা কথা বললেন যে যুব সমাজের জন্য এই বাজেট। আরো একবার বলছি, বিশেষজ্ঞরা বলছেন যে স্বল্পমেয়াদী কোনো চমক না থাকলেও দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করে আজকের এই বাজেট করা হয়েছে। শর্মিষ্ঠা, যে কথা বলছিলাম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে এই বাজেট আমাদের সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলতে চলেছে। এবং এই বাজেটকে যদি আমরা মাথায় রাখি তাহলে দেখা যাচ্ছে যে যুব শক্তির কথা কিন্তু অনেকটা ভাবা হয়েছে। সে এআই প্রযুক্তি হোক এবং কন্টেন্ট ক্রিয়েশনের ল্যাব থেকে শুরু করে ট্যুরিজমের ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ইনস্টিটিউশন, মেডিকেল ইনস্টিটিউশন থেকে শুরু করে এবং মানসিক সুস্থতার দিকেও এবারে বাজেটে কিন্তু বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। আমরা সেটা দেখলাম। ঠিক কোন কোন দিকে নজর দেওয়া হয়েছে আমরা সেটা এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে 7টি হাই স্পিড রেল করিডর তৈরির ঘোষণা নির্মলা সীতারামনের। দিল্লি থেকে বারাণসী হয়ে শিলিগুড়ি পর্যন্ত হাই স্পিড রেল করিডর বাজেটে ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। In order to promote environmentally sustainable passenger systems, we will develop 7 high-speed rail corridors between cities as growth connectors, namely Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri. শিলিগুড়ি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মিশে গেল, অর্থাৎ শিলিগুড়ি বারাণসী কনস্টিটুয়েন্সি। হাই স্পিড রেলওয়ে করিডর মানে হচ্ছে বুলেট ট্রেন। আহমেদাবাদ মুম্বাইয়ের পর দ্বিতীয় বুলেট ট্রেন পেতে চলেছে শিলিগুড়ি। এর থেকে বড় খবর কি হতে পারে? উই আর সো হ্যাপি। কয়েকদিন আগেই 5টা ট্রেন বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের, বন্দে ভারতের স্লিপার ট্রেন আর এবার বুলেট ট্রেন। আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের মানুষ কেন্দ্রের সরকার যেভাবে ইস্টার্ন ইন্ডিয়ার প্রতি নজর দিচ্ছে সেটা এর থেকে প্রমাণিত। আমার দলের রাজ্যের সরকার থাকুক বা না থাকুক, উন্নয়ন আমাকে করতে হবে। দেখুন, সকাল থেকে আমরা যে প্রশ্ন তুলছিলাম যে আগামী কয়েকদিনের মধ্যেই তো 5 রাজ্যে ভোট রয়েছে, এই বাজেট কি ভোটের দিকে তাকিয়ে হবে নাকি ভবিষ্যতের দিকে তাকিয়ে হবে? কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রের শাসক দল তারা দাবি করছে যে ভবিষ্যতের দিকে তাকিয়ে হয়েছে, কিন্তু বাংলা কি পেল, বাংলা কি পাবে, এই প্রশ্নগুলো ছিলই। দিশাহীন বাজেট পেশ করেছেন নির্মলা সীতারামন, তোপ দেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। It is totally full of sound and fury. Totally it's a directionless, visionless, missionless, actionless. Economy is derailed, anti-women, anti-poor, anti-farmers. It is totally garbage of lies and incompetence, Himalayan incompetence. Totally
ইকোনমি ইজ ডিরেন্ট। দেয়ার ইজ এ প্রভাব ইন বেঙ্গলি, চোরের মায়ের বড় গলা, ইংরেজিতে বলে চোর কি মায়ের জোরসে বলে। মাদার অফ থিপস আর সাউন্ডস লেস সাউন্ড, মাদার অফ থিপস আর সাউন্ড লেস। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের আজকে যে প্রাপ্তি, এটা কর্মসংস্থানের দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গ। শিল্পায়নে জোর দেওয়া, সুরাট পর্যন্ত ফ্রেট করিডোর এবং দুর্গাপুরে শিল্প করিডোরের জন্য বিশেষ ঘোষণা। পশ্চিমবঙ্গে গত 15 বছরে যে 6888টা শিল্প চলে গেছে এবং শিল্পে শ্মশান হয়েছে, শিল্প ছাড়া কর্মসংস্থান এবং রাজস্ব বৃদ্ধি হতে পারে না। এক কথায় এই বাজেটকে স্বাগত জানাতে পারি। পশ্চিমবাংলার জনগণকে বলবো, এপ্রিল মাসে বিধানসভা ভোটে এবারে পরিবর্তন আনুন, বিজেপিকে আনুন, যাতে কেন্দ্রীয় সরকারের এই জনমুখী বাজেট পশ্চিমবঙ্গের গ্রামান্তরে আমরা পৌঁছে দিতে পারি। কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজ করতে পারি। ডবল ইঞ্জিনের সরকার দরকার। দেখুন, শুভজিৎ যেমন বলছিল যে এই মুহূর্তে আমাদের কনসার্ন হচ্ছে যে আমরা কি পেলাম, মানে আমার বাংলা কি পেলো। যেমন নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসী থেকে আমার রাজ্যের শিলিগুড়ি হাই স্পিড ট্রেন পেলাম, তার পাশাপাশি আর কি পেলাম, যেমন হুগলির ডানকুনি, সেখানে তৈরি হবে পণ্য পরিবহনের বিশেষ করিডোর, ফ্রেট করিডোর, যা যুক্ত করবে গুজরাতে সুরাতকে। এটাও একটা প্রাপ্তি। To promote environmentally sustainable movement of cargo, I propose establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. তবে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ডানকুনি ফ্রেট করিডোর নতুন কিছু নয়, রেলমন্ত্রী থাকাকালীন তিনিই প্রস্তাব করেছিলেন। কি দাবি করেছেন শুনবো। For Bengal, what they have given? Nothing. Talking big. কিছু দেয়নি। যে ফ্রেট করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009 I placed the budget. There you will see I have mentioned about Dankuni and Amritsar. That is not there, pending about this 15 years. আর যে 3টে ফ্রেট করিডোরের কথা বলেছে, আমরা 3টে নয় 6টা করছি সারা বাংলাকে জুড়ে। কাজেই টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। What they said about 3 corridor, that is absolutely a garbage of lies, blatant lies. It is already on process and we have started working there. They have not given a single paisa to Bengal. Only one tax is there, GST. They are taking away our money and saying big talk. They are giving us money. It is our money. সাধারণ মানুষের জন্য কিছু করেনি। বাংলার অন্যতম প্রাপ্তি যেমন বলছিলাম, ডানকুনিতে যে ফ্রেট করিডোর তৈরি হতে চলেছে সে নিয়ে রাজনৈতিক চাপানুতর হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ তারা কিভাবে বিষয়টিকে ব্যাখ্যা করছেন, তারা কি বলছেন শুনুন তাদের প্রতিক্রিয়া। ডানকুনি থেকে সুরাট পর্যন্ত যে ফ্রেট করিডোর হয়েছে, আমি সাধারণ মানুষ হিসাবে বলছি ডানকুনির রূপটা বদলে যাবে। ডানকুনির মানুষের কর্মসংস্থান হবে, ডানকুনির ছেলেদের কর্মসংস্থান হবে এবং আশপাশের এলাকা থেকে মানুষের অনেক কর্মসংস্থান হবে। অর্থাৎ যেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী করেছে, তাতে আমরা আমাদের ডানকুনিবাসী হিসাবে আমরা গর্বিত। বাংলার জন্য কিছুই নেই, বাংলার মানুষকে বঞ্চনা করা হয়েছে। কেন্দ্রের বাজেটের তীব্র সমালোচনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার জন্য বেসিক্যালি কিছু নেই। 85 মিনিটের বাজেট স্পিচে আপনি দেখবেন একটা নিমান্স ইনস্টিটিউট করার কথা বলা হয়েছে, সেটা একটা এক্সট্রা, যেমন ব্যাঙ্গালোরে নিমান্স রয়েছে, আরও এক্সট্রা 2টো নিমান্সের কথা বলা হয়েছে। একটা করা হচ্ছে আসাম, একটা করা হচ্ছে ঝাড়খণ্ডে। বাংলার একদিকে ঝাড়খণ্ড, একদিকে আসাম। ইস্টে আপনার হচ্ছে আসাম আর ওয়েস্টে হচ্ছে ঝাড়খণ্ড। মানে বাংলার মানুষের অসুবিধা হলে হয় ঝাড়খণ্ড যাও, নইলে আসাম যাও, বাংলায় করবো না। বাংলার মানুষকে অত্যাচারিত করে রাখে। বাংলার 10 কোটি মানুষকে যদি কেউ বাংলাদেশি বলে বা বাংলাদেশি মনে করে, সেটা এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এই দেশের অর্থমন্ত্রী মনে করে। তারা বাংলার জন্য কোনো রকম কোনো বরাদ্দ বা কোনো রকম কোনো প্রতিকার বা আর্থিক প্যাকেজ বা সমাধান কিছুই আনেনি এবারে। 85 মিনিট খালি ফাঁটে বুকে কাটিয়ে দেওয়া হয়েছে এবং পুরনো যে কথাগুলো বলেছিল, ডানকুনি সুরাট করিডোর আগেরবারও বলা হয়েছে, সেটাই নতুনভাবে বলা হয়েছে, নতুন বোতলে পুরনো মদ।
আমরা জানি তৃণমূলের ছানির অপারেশনটা জরুরি, কিন্তু কানেও যে সমস্যা এটা আগে বুঝে উঠতে পারি। দুর্গাপুর, শিলিগুড়ি, ডানকুনি এগুলো কোথায়? মঙ্গল গ্রহে? এই বাজেট তো পশ্চিমবঙ্গকে আরো বিকশিত করার বাজেট, কিন্তু এটা হবে না। আসল বাজেট হবে যেটা, সেটা হবে মে মাসে এই সরকারটাকে বিসর্জন দেওয়ার পর বিকশিত ভারতের সঙ্গে বিকশিত পশ্চিমবঙ্গের বাজেট। এদিকে শিল্পক্ষেত্রে বাংলার জন্য বড় ঘোষণা নির্মলার। পূর্ব আর উত্তর পূর্ব ভারতের দিকে নজর রেখে দুর্গাপুরে শিল্প করিডর গড়ে তোলার প্রস্তাবের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। Focus on Purvodaya states and northeastern regions. Purvodaya, I propose the development of an integrated East Coast industrial corridor with a well-connected node at Durgapur, creation of 5 tourism destinations in 5 Purvodaya states, and the provision of 4,000 e-buses. দেখুন, আজকের বাজেটে আমরা দেখলাম যে সমস্ত রাজ্য নির্বাচন রয়েছে সেই রকম সমস্ত রাজ্যকেই একটু হলেও নজর দেওয়া হয়েছে, কিন্তু বাংলার জন্য বেশ কিছু ঘোষণা করা হয়েছে। তবে তৃণমূল কিন্তু বিষয়টাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করছে। তারা বলছে যে ভোট পাবে না জেনেই বাংলাকে বঞ্চনা করা হয়েছে। কি বলছেন তারা, একবার শুনুন। বাংলা নামটা উচ্চারণ হলো না এটা বক্তৃতার মধ্যে, অনেক রাজ্যের নাম উচ্চারণ হলো, কোথাও একটা কিছু উচ্চারিত হবে এরকম ভাবা গিয়েছিল। স্পেশাল এইড ভোট আসছে, তোদের ভোটের জন্যই বিজেপি নিজের ভোটের জন্য কিছু বাড়তি আর্থিক সহযোগিতা করতে পারত, যেটা বিহারের ক্ষেত্রে, অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে করেছে, সেটাও বাংলার জন্য করতে পারবে না। যেটা বারবার বলতে চাইছি, বিজেপি নেতারা যতই যাক, যতই লাফালাফি, ওরা জানে বাংলার কাছে ওদের কিছু পাবার নেই। সেই ভয় থেকেই ওরা অতিরিক্ত কিছু বরাদ্দ করা, বাংলাকে একটু বিশেষভাবে দৃষ্টি দেওয়া, এগুলো দেওয়া থেকে একটা দূরত্ব বজায় রেখে একটা নামকে বাস্তব বাজেট করে দিয়েছে। কিচ্ছু হবে বোঝা যাবে যে একটা মিনিংলেস বাজেট। এরপর নরেন্দ্র মোদী যা করে বাংলা কথাটাই দিই, পূর্বোদয় বলে একটা ছোট্ট কি দিয়েছে, কিন্তু বাংলা পজিটিভলি নেগলেক্টেড। সব স্টেটই নেগলেক্টেড, তার মধ্যে বাংলা বেশি নেগলেক্টেড। আমি বলছি যে ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে বা অন্য কিছুতেও কিছু নেই। আর এই যে ওরা জোর দিচ্ছে আইটির ওপরে, আইটিতে ওয়েস্ট বেঙ্গল কিছু। আমরা শুধু ওই বারাণসী থেকে শিলিগুড়ি হাই স্পিড ট্রেনটাকে কেন ভাবছি? যে ওষুধের দাম কমলো, ক্যান্সার এবং বিভিন্ন জেনেটিক্যাল ওষুধের যে দাম কমলো, সেই ওষুধের দামের সুযোগ সুবিধা কি বাংলার মানুষ পাবে না? উন্নয়ন করলে বলবেন ভোটমুখী ন্যারেটিভ, আর তা না হলে বলবেন যে কিছুই হলো না। আরে ভাই, শুধু বাংলার উন্নয়ন দেখেনি, বারাণসী থেকে শিলিগুড়ি শুধু বাংলা নয়, মোদি ডাইরেক্ট নজর রাখছেন বাংলাকে। এইটাও ভাবতে হবে আপনাকে। বারাণসী হচ্ছে শুধু কাশী বিশ্বনাথের জন্য নয়, মোদির জন্য আজ বিখ্যাত। মোদির সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ হয়ে গেল এখন আমার উত্তরবঙ্গের। নির্মলার বাজেটের সমালোচনায় অধীর চৌধুরী, একটা ট্রেন দিয়ে দেশের সমস্যার সমাধান হবে না। কর্মসংস্থান কোথায়? শিক্ষা, স্বাস্থ্যে কি বরাদ্দ করা হলো? 100 দিনের কাজে কত বরাদ্দ করা হলো? প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী। প্রগতিশীল বাজেট দেশে উন্নতির পথে এগিয়ে যাবে, দাবি বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের। ভোট আছে, ভোটের সময় বাংলাকে কিছু দেওয়ার ব্যবস্থা তো থাকবেই। আমাদের কি দরকার? আমাদের দরকার বেকারদের সকার করার, তার ব্যবস্থা কি? বেকারত্ব হটানোর বুদ্ধি কি আছে, তার ব্যবস্থা করা। একটা ট্রেন দিয়ে দেশের সমস্যার সমাধান তো হবে না। রুটির ব্যবস্থা কোথায়? শিক্ষা, স্বাস্থ্য, সেখানে কি করা হচ্ছে? সামাজিক প্রকল্পে কি করা হচ্ছে? 100 দিনের কাজের জন্য কত টাকা বরাদ্দ হচ্ছে? আমরা এগুলো দেখব। बहुत ही प्रगतिशील बजट है।
विकसित भारत का रास्ता स्पष्ट करता है, जहां पर इंफ्रास्ट्रक्चर, जहां टेक्नोलॉजी, जहां किसानों के लिए, दिव्यांगों के लिए, आयुर्वेद के लिए और इन्वेस्टमेंट बढ़ाने के लिए बहुत बड़ी बड़ी बातें की गई हैं और ईज ऑफ डूइंग बिजनेस को बहुत और तेज गति से आगे बढ़ाया है। मैं अभिनंदन करता हूं माननीय प्रधानमंत्री जी का, निर्मला जी का। ये विकासशील बजट है और देश की प्रगति को और आगे बढ़ाएगा। অপরিবর্তিত আয়কর কাঠামো, ছোটখাটো কর ফাঁকিতে আর জেল নয়, জরিমানা বাবদ 10% শুল্ক। ভারতে ডেটা সেন্টার তৈরি করলেও আয়করে ছাড়ের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেট 2026-এ 3 করিডোর পেল বাংলা। হাই স্পিড রেল করিডোরে জুড়ল দিল্লি থেকে শিলিগুড়ি, বারাণসী থেকে শিলিগুড়ি। দেশ জুড়ে হবে 7টি হাই স্পিড রেল করিডোর। দুর্গাপুরের নর্থ ইস্ট শিল্প করিডোর, ডানকুনি থেকে সুরাত নতুন ফ্রেট করিডোরেরও ঘোষণা নির্মলা সীতারামনের। বিশ্ব অর্থনীতিতে তৃতীয় শক্তি হওয়ার লক্ষ্যে সংস্কারের এক্সপ্রেস ছোটালেন অর্থমন্ত্রী। নির্মলার বাজেটকে ঐতিহাসিক আখ্যা প্রধানমন্ত্রীর। গরিব, কৃষক থেকে মহিলা, যুব সমাজ, সামঞ্জস্য রেখে উন্নয়নমুখী বাজেট বললেন নরেন্দ্র মোদী। निर्मला जी इस फ्यूचरिस्टिक बजट के लिए, संवेदनशील बजट के लिए बहुत बहुत बधाई देता हूं। কেন্দ্রের বাজেটকে জনবিরোধী আখ্যা মমতার। ফের বাংলাকে বঞ্চনার অভিযোগে তোপ অভিষেকের। গরিব, কৃষক, আদিবাসী, মহিলা, যুবদের জন্য কিছুই নেই দাবি মুখ্যমন্ত্রী। ডানকুনি ফ্রেট করিডোরও রেলমন্ত্রী থাকাকালীন তার প্রস্তাব বলে দাবি। ফুলঝুরি হামটি ডামটি বাজেট। 100 দিনের কাজ থেকে মহাত্মা নাম সরার পর গান্ধীর নামে নতুন প্রকল্প কেন্দ্রের। হস্তশিল্পের উন্নতিতে মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ প্রকল্প। প্রত্যেক গরিব শোষিত পরিবারের আর্থিক বৃদ্ধি লক্ষ্য বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেটে বাড়ল মদ, সিগারেট, খনিজ পদার্থের দাম। সস্তা জুতো, চামড়ার ব্যাগ, মোবাইল, মাইক্রোওয়েভ, সোলার প্যানেল, বিড়ি, ব্যাটারি, সিএনজি, বায়োগ্যাস। কমল বিদেশি যাত্রা, বিদেশে পড়াশোনার খরচ। দাম কমল ক্যান্সার, সুগার সহ 7টি রোগের 17টি ওষুধের। আয়ুর্বেদ চিকিৎসা জোর কেন্দ্রের। হবে নতুন 3টে এইমস, কেমিক্যাল পার্ক। আয়ুর্বেদ ওষুধ তৈরিতে 10,000 কোটি বরাদ্দ, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেমিকন্ডাক্টর সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে 40,000 কোটি কেন্দ্রের। আত্মনির্ভর ভারত প্রকল্পে 2,000 কোটি টাকা। ভোটমুখী তামিলনাড়ু সহ 4টি রাজ্যে খনিজ করিডোরের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ডিজিটাল ভারতে ফেক নিউজের সাথে লড়ে TV9 বাংলা। ফ্রড থেকে বাঁচায় কুইক হিল। ডিজিটাল ভারতের ভরসা, ফ্রড থেকে সুরক্ষা। শুভজিৎ, ফেব্রুয়ারির শুরুতে দিল্লিতে ঠান্ডা, সেই ঠান্ডার আভাস তো আমরা দেখলাম আজকে বাজেটে। প্রত্যেকেই শাল পরে, সোয়েটার পরে এসেছেন। কিন্তু জানো তো, দিল্লির রাজনীতি বাংলার নামে সেখানে চড়তে শুরু করেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কারণ অস্ত্র হচ্ছে SIR। তিনি মুখ্য নির্বাচন কমিশন আধিকারিকের মুখোমুখি হবেন, সেরকমই আমরা জানি। বাংলায় হারবে জেনেই SIR। দিল্লি যাওয়ার আগে সুর চড়ালেন মমতা। They know they will lose Bengal. They will lose in Bengal. That's why they are using SIR. If they have the guts, I will appeal them to contest us politically, democratically, instead of using the election commission and the agencies against the election. Haryana is lost because of this. Maharashtra is also lost because of this. Even other parts of the country also they are using the same method. I will tell them, if you have the guts, fight the battle politically. We are ready to fight in inch to inch. But Bengal will win, Tamil Nadu will win, Kerala will win, and Assam they will lose. SIR ইস্যুতে বরাবরই সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ইতিমধ্যে মৃতদের পরিবারের সদস্যরা, মানে SIR আবহে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের সদস্যরা সেখানে রয়েছেন। কারণ তাদেরকে নিয়েই তার নির্বাচন সদনে যাওয়ার কথা। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ বাবু, বাংলায় হারবে জেনেই SIR চালু করা হয়েছে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? বাংলায়
বিজেপি যদি ইলেকশন লড়তে চায়, বিজেপি কি হারার জন্য ইলেকশন লড়বে? তা তো না, বিজেপি তো জেতার জন্য ইলেকশন লড়বে। তাই উনি হারবেন জেনে হচ্ছে উনি এসআর নিয়ে এত চিন্তিত। তৃণমূল কংগ্রেস এত চিন্তিত তার কারণ ভোটার তালিকা যদি শুদ্ধ হয় তাহলে তৃণমূল কংগ্রেসের হার নিশ্চিত। এসআইআর হচ্ছে ভোটার তালিকা থেকে বদ রক্ত বের করা, মৃত স্থানান্তরিত একাধিক নাম থাকা মানুষের নাম বাদ দেওয়া, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া, ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়া, রোহিঙ্গাদের নাম বাদ দেওয়া। যে কোনো গণতান্ত্রিক কাঠামোয় থাকা রাজনৈতিক দল সবসময় তো সঠিক ভোটারদের ভোটে জিতেই ক্ষমতায় আসতে চায়। কি করে এদের রেখে ভোটে যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস উদ্গ্রীব হয়ে উঠেছে, তার কারণ তৃণমূল কংগ্রেস বুঝে গেছে আর 100 দিনের মধ্যেই রাজনৈতিকভাবে তারা পরাভূত হতে চলেছে। ধন্যবাদ। এদিকে এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনারকে এ নিয়ে 6 নম্বর চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের পদ্ধতি জনপ্রতিনিধিত্ব আইন এবং বিধির পরিপন্থী। সাধারণ মানুষ চরম ভোগান্তিতে আছেন, ইতিমধ্যেই 140 জনের মৃত্যু হয়েছে। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেছেন মাইক্রো অবজারভারদের কোনো আইনি ভিত্তি নেই, ক্ষমতা খর্ব করা হচ্ছে ইআরও এবং এইআরওদের। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে অন্য রাজ্যে এসআইআরে কোনো মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়নি। মাইক্রো অবজারভার নিয়োগে বাংলায় বৈষম্য হয়েছে। সিইও দপ্তর থেকে বেআইনিভাবে কমিশনের পোর্টালের নিয়ন্ত্রণ কিছু পর্যবেক্ষক করে যাচ্ছেন, যারা বেআইনিভাবে তথ্য বদল করছেন। যোগ্য ভোটারদের নাম বাদ দিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, এমনটাও অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। চিঠিতে তার নালিশ এইসব ঘটনা এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও অভিযোগ করেন বাংলায় ভিন্ন নিয়মে এসআইআর চালানো হচ্ছে, যা অসাংবিধানিক। ওনার চিঠিতে এবারে এমোদের আক্রমণ করেছেন মাইক্রো অবজারভার। মাইক্রো অবজারভাররা রেড ফ্ল্যাগ লাগিয়ে দিচ্ছে। এক একটা লোককে নন্দীগ্রামে ডেকেছে, তার 5টা ছেলে 3টা মেয়ে 8টা, তার নাম বলতে পারছে না, বাচ্চার নাম জানে না। জ্ঞানেশ কুমার, যার নেতৃত্বে গোটা ভারতবর্ষে ভোট চুরির প্রসেসটা চলছে, গোটা ভারতবর্ষের মানুষ দেখছে যে কি নির্লজ্জ কায়দায় বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের চেষ্টা করা হচ্ছে। কখনো সেটা লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম দিয়ে, কখনো বিভিন্ন অছিলায় মানুষকে হয়রানির মধ্য দিয়ে। বিজেপির দলদাস কৃতদাস কমিশন তারা যে কাজ করেছে তার ফলে বাংলার মানুষের প্রাণ গিয়েছে, এবং তার সাথে সাথে বড় যে আশঙ্কা, একটা বিরাট অংশের মানুষকেই গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে রাখার নির্লজ্জ তাবেদারি করছে নির্বাচন কমিশন। তাই মুখ্যমন্ত্রীর এই চিঠি অত্যন্ত সঙ্গত। এসআইআর এর শুরুর সময় থেকে বারবার আবেদন করা হয়েছিল নির্বাচন কমিশনে যেন এই প্রক্রিয়ার জন্য মাধ্যমিক পরীক্ষার উপর কোনো রকম প্রভাব না ফেলে। সেরকম এবার একটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে যে এসআইআর শুনানি শেষ হয়ে গেলে শিক্ষকদের অব্যাহতি দেওয়া হবে, মাধ্যমিকে যুক্ত শিক্ষকদের বিএলওর কাছ থেকে অব্যাহতি দেওয়া হবে। মধ্যশিক্ষা পর্ষদের চিঠির জবাবে জানিয়ে দিয়েছে সিইও দপ্তর। এইআরও হিসেবে কাজ করা এসআইদের বদলি নিয়ে সিদ্ধান্ত নেবেন ডিএমরা। এই বিষয়ে কোনো ভূমিকা নেই সিইও দপ্তরের। নির্ধারিত সময়ের মধ্যেই শুনানি শেষের পথে এগোচ্ছে কমিশন। রাসবিহারী, ভবানীপুর, বালিগঞ্জে শুনানি প্রক্রিয়া প্রায় শেষ। শুনানি এখনো বাকি রয়েছে কলকাতা বন্দর এলাকায়। উত্তর 24 পরগনা সহ কয়েকটি জেলায় শুনানির কাজ পিছিয়ে রয়েছে। আলিপুরদুয়ার, মাদারিহাট, ফালাকাটায় শুনানি প্রায় শেষ। আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে যাদবপুরের দিকে। ছুটির রবিতে প্রমোটিং বিবাদে উত্তপ্ত যাদবপুর। জমি দখল করে বহিরাগতদের নিয়ে ভয় দেখানোর অভিযোগ। যাদবপুর হাই স্কুলের সামনের মাঠ দখল করে পাঁচিল তৈরির চেষ্টা রুখলেন স্থানীয় বাসিন্দারা। রাত থেকেই খেলার মাঠে ফেলা হচ্ছিল ইট, বালি, সিমেন্ট। সকাল হতেই বহিরাগত বাইক বাহিনীর দাপাদাপি শুরু হয়ে যায়। স্কুলের শিক্ষক এবং স্থানীয়রা বাধা দিতেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। আর এরপরেই শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে নিয়ে পাঁচিল ভেঙে ফেলেন স্থানীয়রা। ছবি একবার দেখুন। স্থানীয়রা অভিযোগ করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বদলে দুর্ব্যবহার করেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন বিধায়ক দেবব্রত মজুমদার। এখন প্রশ্ন হলো, এই জমির মালিকটাকে? সদুত্তর এখনো পর্যন্ত কারো কাছে নেই। প্রমোটিং এর জন্য জমি দখলকে কেন্দ্র করে যাদবপুরে ব্যাপক উত্তেজনা। আর এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, যাদবপুর থানা এলাকার ইস্ট রোড।
যাদবপুর হাই স্কুলের একেবারে উল্টো দিকে থাকা 10 থেকে 12 কাঠা জমি নিয়ে এই যে ফাঁকা জায়গা বা মাঠ আমরা দেখতে পাচ্ছি, যেটা অভিযোগ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে এই যাদবপুর হাই স্কুল কর্তৃপক্ষ যেটা দাবি করছেন যে রাতের অন্ধকারে এই মাঠে ইট বালি সিমেন্ট নিয়ে এসে ফেলা হয় এবং তারপর রবিবার সকাল থেকেই এখানে শুরু হয় কনস্ট্রাকশনের কাজ। একেবারে রাস্তার পাশ বরাবর পাঁচিল দিয়ে এই মাঠটিকে ঘিরে দেওয়ার চেষ্টা করা হয় এবং স্থানীয় বাসিন্দা এমনকি স্কুল কর্তৃপক্ষ তারা যখন গোটা বিষয়টি জানতে পারেন তারা প্রতিরোধ গড়ে তোলেন এবং এই যে পাঁচিল গাঁথনি দিয়ে তোলা হচ্ছিল সেই পাঁচিল কিন্তু তারা ভেঙে দেন এবং খবর পেয়ে স্থানীয় বিধায়ক তিনি ছুটে আসেন। তবে স্বাভাবিকভাবেই এখানকার যারা বাসিন্দারা রয়েছেন বা স্কুল কর্তৃপক্ষ যারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন তারা কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন এবং স্থানীয় বাসিন্দারা বারবার যেটা বলছেন এই অঞ্চলের এটা হচ্ছে একটা ফুসফুস এবং সেটাকেই কিন্তু রাতের অন্ধকারে জঙ্গি হাঙররা তারা দখল করে নেওয়ার চেষ্টা করেছেন আর তার বিরুদ্ধেই তারা প্রতিবাদ গড়ে তুলেছেন। এখন যেটা দেখার যে আগামী দিনে এ ধরনের আবার কোনো রকম তৎপরতা হয় কিনা বা পুলিশ কোনো রকম পদক্ষেপ নেয় কিনা। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। কারা মালিক সে সম্বন্ধে আমরা কিচ্ছুই জানি না, কিন্তু আজকে যারা এসছিল জমিটা নেওয়ার জন্য থানার সেকেন্ড অফিসার এসছিল, এসে দিকে একদম চূড়ান্ত মস্তানি করছে, একে ধমকাচ্ছে ওকে দেখে তাকে ঠেলাঠেলি করছে। এমনভাবে উনি কথা বলছিলেন যেন মনে হচ্ছেন এই জমিটা না হলে ওনার মধ্যে জীবন চলে যাবে। মানে এর মধ্যে একটা সাংঘাতিক রকমের কোনো ব্যাপার আছে, যেটা আমি সামনে দাঁড়িয়েও বলছি আজ প্রবীণ নাগরিক। আপনাদের কি হুমকি দেওয়া হয়েছে? হ্যাঁ, মোটামুটি তাই। তো আমি তো ভাবছিলাম যে আমাকে ঘাট ধাক্কা দিয়ে ভেতরে ঢোকাবে, কিন্তু সেটা করেননি। যাদেরকে নিয়ে এসেছিল বাউন্সার বা বহিরাগত, না 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 না, তারা কেউ কিছুই করেনি, পুলিশের লোকরাই করেছে। আমি এটা আশ্চর্য হয়ে যাচ্ছি, জনগণের জন্য পুলিশ, সেই পুলিশ কি করে এইভাবে মস্তানি করে? এই মাঠটা হচ্ছে এলাকার শুধু নয়, আমার হাজার বাচ্চার খেলার জায়গা, ফুসফুস। আজকালকার দিনে যে মানসিক অবনমন হচ্ছে, বাচ্চাদের ক্লাসরুমে আটকে রাখার জন্য মারপিট, দাঙ্গা হুল্লোড়, আমরা করি কি বাচ্চাদের একটু খেলতে পাঠাই, লিগ্যাল কিছু দেখাতে পেরেছি? কিচ্ছু দেখাইনি। আমার মাস্টারমশাইরা সবাই ছিলেন, আমরা বলছি আমরা কোর্টের অর্ডারে এসেছি, এমনকি পুলিশ প্রতিনিধিরাও বলেন যে কোর্টের অর্ডার আছে ম্যাডাম। আমরা বললাম ঠিক আছে, তো আমাকে তো জানতে হবে যে স্কুল 90 বছর ধরে একটা মাঠ ব্যবহার করে, তারা কারা হঠাৎ এক রাতের মধ্যে, এবং যখন সকাল 5টায় খবর পাচ্ছি তার মানে কি 5টার আগে রাত দুপুরে কখনো এমন তো না। এই যে বালি সিমেন্ট অধিবাসী বৃন্দরা বলছে 12:30 থেকে বালি নামানো শুরু হয়, তারপরে ইটের গাড়ি আসে, মানে এইটা কেন, এই গোপনীয়তাটা কেন? এই মাঠটা কাদের? আমাদের কাছেও এইটা প্রশ্ন। 100 বছর যে মাঠ ব্যবহার হয় সেই মাঠের মালিকানা আসলে কাদের? আমরা স্কুলে থেকে আমরা জানার চেষ্টা করেও কোনো রকম সোর্স বের করতে পারিনি সেভাবে। তাহলে আমরা সরকারের কাছে আবেদন করতাম যে মাঠটা কেনার যে মূল্যবান হয়, সরকার কিছু সাহায্য করলে, স্কুল অধিবাসী বৃন্দরা চাঁদা তুলে যদি মাঠটাকে আমরা করতে পারি। আমরা কিছুতেই সেই জায়গায় পৌঁছতে পারলাম না। রাতারাতি কারা পৌঁছে গেলেন, কারা অর্ডার নিয়ে এলেন, এবং সেই অর্ডার কেন আমাদের একবারে চোখে দেখার দিচ্ছেন না? আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয়। মাঠ দখলের অভিযোগ শহর কলকাতায় ভুরি ভুরি। এখানে অভিযোগটা দেখো, রাতের অন্ধকারে পাঁচিল তৈরি হয়ে গেল, কারা তৈরি করলো কেউ জানে না। বাইক বাহিনী পাড়া দাপিয়ে বেড়ালো, কারা তারা কে পাঠিয়েছে কেউ জানে না। স্থানীয় বাসিন্দারা যখন পুলিশের কাছে যাচ্ছেন তখন অভিযোগ করছেন যে পুলিশ নাকি তাদের কথা শুনছে না, উল্টে পুলিশ দুর্ব্যবহার করছে। পুলিশ কি এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো কাউকে আটক ফাটক করেছে, জিজ্ঞাসাবাদ করছে কিছু? দেখো, সেই পদক্ষেপ নেওয়ার আগে যে বিষয়টা আইন অনুযায়ী দরকার সেটা হচ্ছে যে লিখিতভাবে অভিযোগ জমা পড়া। তবে সে বিষয়ে আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পারছি যে স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা এমনকি স্কুল কর্তৃপক্ষ তারা মিলিতভাবে কিন্তু যাদবপুর থানাতে একটি লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন এবং কিছু সময়ের মধ্যেই সম্ভবত সেই অভিযোগ জমা পড়বে এবং সেটা দেখার যে সেই অভিযোগ জমা পড়ার পরে পুলিশ কোনো রকম কোনো পদক্ষেপ নেয় কিনা। তার কারণ স্থানীয় বাসিন্দারা বারবার যারা যে অভিযোগ করছিলেন যে রাতের অন্ধকারে একেবারে যাদবপুর হাই স্কুলের উল্টো দিকের এই যে 10-12 কাঠা জায়গা নিয়ে যে মাঠ, সেই মাঠ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কাজ, স্কুলের বাচ্চাদের খেলাধুলোর কাজে ব্যবহার হয় এবং রাতের অন্ধকারে সেই মাঠে ইট বালি সিমেন্ট ফেলা হয় এবং সকাল থেকেই সেখানে পাঁচিল তৈরি করার কাজ শুরু হয়ে যায়। এমনকি একদল বহিরাগত তারা বাইক নিয়ে এলাকায় দাপিয়ে বেড়ায়, স্থানীয়রা যখন প্রতিবাদ করে তাদেরকে ভয় দেখানো, হুমকি দেওয়া হয়। এমনকি স্থানীয় বিধায়ক তিনি যেটা পৌঁছে আমাদের ক্যামেরার সামনে মুখোমুখি হয়ে দাবি করেছেন যে একেবারে আগ্নেয়াস্ত্র নিয়ে সশস্ত্র অবস্থাতে এরা এলাকায় দাপিয়ে বেরিয়েছে, কিন্তু কিসের বলে বলিয়ান হয়ে এরা
এরা এলাকার মানুষকে ভয় দেখিয়ে এইভাবে একটা জায়গা দখল করে নেওয়ার সাহস পাচ্ছে, সেটা নিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছেন। এবং কি তাদের যেটা আরো ক্ষোভ যে পুলিশ যখন গোটা ঘটনা জানার পর ঘটনাস্থলে পৌঁছয়, পুলিশও কিন্তু কেন স্থানীয়রা বাধা দিচ্ছেন তার জন্য তাদের উপরে রীতিমতো চড়াও হয় বা তাদেরকে নানা রকম ভাবে হুমকি দেয়, এমনটাও কিন্তু তারা অভিযোগ করছেন। তবে স্থানীয় বাসিন্দা এবং স্কুল কর্তৃপক্ষ তারা কিন্তু যেটা চাইছেন যে যেন তেন ভাবে আইনি পথে তারা এই মাঠটিকে যাতে সকলের জন্য সুরক্ষিত করতে পারেন, এমনকি তারা লিখিতভাবে অভিযোগ জানাবেন এবং তারপরে পুলিশের তরফে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই কিন্তু এখন দেখা। ধন্যবাদ। যাদবপুরের এই অংশ 100 বছরের থেকে পুরনো। এই দুটো স্কুল তাদেরও 75 বছর হয়ে গেছে, তাদেরও এই অঞ্চলে ছেলেমেয়েরা, স্কুলের ছেলেমেয়েরা এই মাঠে খেলে। বারে বারে জমি হাঙররা এই জমিটা দখল করতে চায়। এ তো এতদিন বাদে এসে বারে ভেবেছে যে নির্বাচনের আগে একটা করে দিই, কারো নিশ্চয়ই কিছু আছে। তা এই অঞ্চলের মানুষ বাধা দিয়েছে, আমাকেও খবর দিয়েছে। আমরা আমাদের রিজলভ হলো এই মাঠগুলোকে আমরা বাঁচিয়ে রাখবো। বিধায়ক হিসাবে আমি এদের আন্দোলনের পাশে আছি, সাথে আছি। এই বছরের শুরুতে 16 এবং 17 জানুয়ারি আমরা দেখেছিলাম যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর কারণে মুর্শিদাবাদে বেলডাঙ্গা সাংঘাতিক উত্তপ্ত হয়েছিল। সেই ঘটনা আবারও বেলডাঙ্গা এনআইএ টিম পৌঁছে গিয়েছে। বেলডাঙ্গা থানা এবং বহরমপুর আদালতে যান তদন্তকারীরা। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী কৌশিক। কৌশিক, এখনো পর্যন্ত এনআইএ তদন্ত ঠিক কোন কোন দিকগুলোতে বিশেষ করে নজর দিচ্ছে, কি গতি প্রকৃতি? আমরা কথা বলবো আমাদের সহকর্মী কৌশিকের সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, দুদিন ধরে রীতিমতো উত্তপ্ত ছিল ঝাড়খণ্ডে। পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে আগুন জ্বলে উঠেছিল বেলডাঙ্গায়। ঘটনাস্থল এবং সরেজমিনে ইতিমধ্যে খতিয়ে দেখে এনআইএ তদন্তকারী দল। আজ তারা আবারও বেলডাঙ্গায় পৌঁছে গিয়েছেন এবং তারা কোন কোন বিষয়গুলোতে নজর দিচ্ছে, বেলডাঙ্গা থানা এবং বহরমপুর আদালতে তদন্তকারীরা গিয়ে সেখানে জিজ্ঞাসাবাদ করে সেই দুদিনের পরিস্থিতি জানার চেষ্টা করছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী কৌশিক। কৌশিক, এনআইএ তদন্তে গতি প্রকৃতি ঠিক কোন দিকে এগোচ্ছে, কোন কোন বিষয়ের উপর বিশেষ করে নজর দেওয়া হচ্ছে? দেখো, আজকে কিন্তু পুনরায় তারা আসে এবং ঘটনাস্থলে আসেন। তারপর যে সমস্ত নমুনা তারা সংগ্রহ করেছিলেন সেই সব নমুনা কিন্তু তারা বিভিন্ন মেশিন ডিটেক্টর রয়েছে সেই সব দিয়ে সেই সব নমুনা কিছুটা এলাকায় পরীক্ষা করেন এবং পরবর্তীতে একজন সাংবাদিক আক্রান্ত হয়েছিল, তার বাড়িতে জিজ্ঞাসাবাদ করার জন্য যান যে কি ঘটনা ঘটেছিল। এছাড়াও এলাকার বেশ কয়েকজন মানুষের সঙ্গে কথা বলেন এবং যে সমস্ত যে ভাঙচুর বা অন্যান্য ঘটনা ঘটেছিল সেই সমস্ত বিষয় যেমন খতিয়ে দেখছে, সেরকম সিসিটিভি ফুটেজ বা বিভিন্ন ভিডিও ফুটেজ কিন্তু সেই সমস্ত বিষয়ে খতিয়ে দেখছে। এবং এনআইএ যে গতকালই কিন্তু আদালতে গেছিল, তারপরেই কিন্তু সেই সমস্ত নথি তারা সংগ্রহ করেছে এবং তারপর তারা যারা গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নিজেদের হেফাজত নেওয়ার জন্য আবেদন করা হয়েছে এবং পুলিশের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতায় কিন্তু সেই কাজে অগ্রগতি এগোচ্ছে এবং পুলিশ যথাযথভাবে এখনো পর্যন্ত সাহায্য করে আসছে এনআইএকে। ধন্যবাদ। এদিকে শুভেন্দু অধিকারী জেলায় সাধুর ওপরে হামলার অভিযোগ, প্রতিবাদে ভগবানপুরে বিক্ষোভ বিজেপির। আপনাদেরকে ছবি দেখাই আগে, তারপরে আসছি ডিটেলে। ছবিটা একবার দেখুন। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি ভগবানপুরের ছবি। কি হয়েছে আপনারা বলুন, কি ঘটনাস্থলে কি হয়েছিল? গুরুগ্রামে আরএসএস এর শতবর্ষ উপলক্ষে সাধু সন্ত সমাবেশ ছিল। অনুষ্ঠান শেষে সূর্যানন্দ মহারাজের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। ঠিক কোন জায়গায় চড়াও হয়েছে, কারা চড়াও হয়েছে বলে অনুমান করা হচ্ছে, এখনো পর্যন্ত কোনো পক্ষের তরফ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে পুলিশের ভূমিকা কি, কনিষ্কর কাছ থেকে জানবো। কনিষ্ক, দেখা শুভ, ভগবানপুর বিধানসভার অন্তর্গত ভগবানপুর 1 ব্লকের গুরগ্রাম এলাকায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে শতবর্ষ উপলক্ষে তাদের একটি ধর্মীয় সভা আয়োজন করা হয়েছিল। আর যেমনটা অভিযোগ, এই সভার শেষে সূর্যানন্দ মহারাজের উপরে এলাকার বেশ কিছু দুষ্কৃতী তারা চড়াও হয়। কেন এখানে এই ধরনের কর্মসূচি করছেন, এই সমগ্র বিষয় নিয়ে তার সঙ্গে বাদানুবাদ হয় এবং সূর্যানন্দ মহারাজের উপরে হামলা করার চেষ্টা করেন বলে এমনটাই জানা যাচ্ছে।
তার বুকে ঘুষি মারা হয়, মাথায় মারা হয় এবং আহত অবস্থায় তাকে এরাকাল স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। রাত্রিবেলা বিজেপি নেতৃত্ব এবং এলাকার বিজেপি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তারা তারা যান এবং তাকে উদ্ধার করেন এবং সমগ্র বিষয়টা নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সমগ্র এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে একজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। পুরো বিষয়টা নিয়ে তদন্ত করছে, যথেষ্ট তৎপরতার সঙ্গে পুলিশ তদন্ত করছেন বলে জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুল দে জানিয়েছেন। সমগ্র বিষয়টা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানুতস্তি রয়েছে। এখন দেখার এই পুরো ঘটনার পিছনে প্রকৃত যারা দোষী তারা কতক্ষণে সকলে গ্রেফতার হন সেই দিকে তাকিয়ে রয়েছে বিজেপি নেতৃত্ব। অপরদিকে আবার পুরো ঘটনার নিন্দা জানিয়ে বিকেল বেলায় কিন্তু বিজেপি নেতৃত্বরা ভগবানপুর থানায় বিক্ষোভ দেখাবেন বলে এমনটাই জানা গেছে। নজর রাখো। হঠাৎ করে চারজন দুষ্কৃতী, চারজন ব্যক্তি আমার কাপড় ধরে টানছে, বলে এই তুই শুভেন্দুর ছেলা নাকি? হ্যাঁ, এখানে জয় শ্রীরাম কেন বললি রে? আমি বললাম দেখুন শ্রীরাম আমাদের মহাপুরুষ, তো স্বাভাবিকভাবে শ্রীরামের জয়ের ধ্বনি আমরা প্রত্যেক জায়গায় দেই, যেখানে যাই দেই, কার্যক্রমে দেই। তো ও আমাকে বাইরে টেনে নিয়ে চলে গেল। আরো ওর সাথে আরো 3-4 জন ছিল, তারা এই মারার জন্য হাত তুলেছিল। আমি হাতটাকে কোনো মতে নিজে আত্মরক্ষা করেছি, ওর হাতটাকে সরিয়ে দিয়েছি। কথা বলছি, ওরা 3 জন একসঙ্গে আসছে। আচ্ছা, না হ্যাঁ 3 জন একসঙ্গে আসছে। এসে করে তুমি সালুগিরি যদি করো, তুমি সালুগিরি চাটে তুমি আইসে বেরিয়ে আইসো। থামো, কি হয়েছে? কিছু হয়নি, বাড়ি আইসো। ওরা হাত ধরে টানাটানি নিচ্ছে। আবার একজন আসছে, 4 জন মোটামুটি গেছে, সে আর ছাড়াইনি। সে বলে রে শুধু ওর গায়ে হাত দিন, ওর গায়ে হাত দিয়েছে না করে, কিন্তু পিছনে তো ষড়যন্ত্র ঠিক আছে। এই ঘটনা নিন্দা করবার কোনো পরিভাষা নেই এবং আমাদের উকিলবাবুর সাথে রয়েছেন, তাকেও আমরা অনুরোধ করেছি, লিগেলি যা যা কমপ্লেন করার আমরা করেছি এবং আমাদের ছেলেরাও বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা শুধু তৃণমূলের কাছে জানতে চাই যে জয় শ্রীরাম বলা কি অপরাধ? হিন্দু ধর্ম করা কি অপরাধ? হিন্দু ধর্ম করলে, হিন্দু ধর্মের হয়ে কথা বললে, জয় শ্রীরাম বললে তাকে কি মেরে ফেলতে হবে? একজন সাধুকে প্রাণে মেরে ফেলবার চেষ্টা হয়েছে। এই জিনিস আমরা কোনো মতেই বরদাস্ত করব না। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে পুলিশ নিরুত্তর, পুলিশ চুপ করে বসে রয়েছে। ডিজিটাল ভারতে ফেক নিউজের সাথে লড়ে TV9 বাংলা। ফ্রড থেকে বাঁচায় কুইক হিল। ডিজিটাল ভারতের ভরসা, ফ্রড থেকে সুরক্ষা। বাজেটে বাংলার জন্য 3 ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দুর্গাপুরের শিল্প করিডোর গড়ে তোলার প্রস্তাব, ডানকুনি থেকে সুরাত ফ্রেট করিডোর, বারাণসী থেকে শিলিগুড়ি হাইস্পিড রেল করিডোরের ঘোষণা নির্মলা সীতারামনের। দেশে মোট 7টি হাইস্পিড রেল করিডোর তৈরি করা হবে। বাজেটে একাধিক জিনিসের দাম কমার ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ডায়াবেটিস, ক্যান্সারের 17টি ওষুধের দাম কমছে। মোবাইল, জুতো, চামড়ার ব্যাগ, বিড়ি, ব্যাটারি, সোলার প্যানেল, সিএনজি ও বায়োগ্যাস, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন দাম কমছে। সস্তা হচ্ছে বিদেশ ভ্রমণ এবং বিদেশে পড়াশোনা। দাম বাড়ছে মদ, সিগারেট এবং খনিজ পদার্থে। আয়কর কাঠামো অপরিবর্তিত রাখলেও কেন্দ্র। 1 এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর নিয়ম। বাজেট পেশের সময় জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নতুন আয়কর আইনে 31শে জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। ছোটখাটো কর ফাঁকিতে আর জেল নয়, শুধুই জরিমানা, জানালেন নির্মলা সীতারামন। বিশ্বে আয়ুর্বেদ ওষুধে প্রথম হওয়াই ভারতের লক্ষ্য, বাজেটে বললেন নির্মলা সীতারামন। আয়ুর্বেদ ওষুধ তৈরিতে 10,000 কোটি বরাদ্দ প্রস্তাব। তামিলনাড়ু, ওড়িশা, কেরল, অন্ধ্রপ্রদেশে খনিজ করিডোরের ঘোষণা বাজেটে। খনিতে জোর দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মহাত্মা গান্ধীর নামে প্রকল্প চালুর ঘোষণা, বাজেটে বড় চমক নির্মলা সীতারামনের। খাদি ও হস্তশিল্পের উন্নতিতে চালু হবে মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ প্রকল্প। দেশীয় বস্ত্রের জন্য তৈরি হবে মেগা টেক্সটাইল হাব, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। বাজেটে সেমিকন্ডাক্টর মিশন 2.0 ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। বরাদ্দ করা হয়েছে 40,000 কোটি টাকা। স্কুল কলেজে কন্টেন্ট ক্রিয়েশন ল্যাব চালুর পরিকল্পনা কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ক্যামেরা, সফটওয়্যার সহ নানা প্রযুক্তির প্রাথমিক পাঠ দিতে স্কুলে কন্টেন্ট ক্রিয়েশন ল্যাব চালু করার পরিকল্পনা সরকারের। দেশে 3টে আয়ুর্বেদ এইমস
5টি বিশ্ববিদ্যালয় টাউনশিপ তৈরি হবে। সারা দেশে 16,000 নতুন সেকেন্ডারি স্কুল হচ্ছে। প্রতি জেলায় তৈরি হবে একটি করে মহিলাদের হস্টেল। 6টি ধাপে দেশের অর্থনৈতিক উন্নতির ঘোষণা নির্মলা সীতারামনের। ঐতিহ্যবাহী শিল্পক্ষেত্রগুলিকে পুনরুজ্জীবিত করা, এমএসএমই সেক্টরকে আরো মজবুত করা, পরিকাঠামো তৈরিতে জোর দেওয়া, দীর্ঘমেয়াদী নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা, স্থিতিশীল অবস্থা তৈরি করা এবং শহরগুলির অর্থনীতিকে উন্নত করার উপর জোর কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেটে 3 কর্তব্যের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। গরিব শোষিত মানুষের উন্নয়ন, পরিকাঠামোগত উন্নয়ন ও সংস্কার এবং সবকা সাথ সবকা বিকাশের কথা বলেন নির্মলা সীতারামন। দেশে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে 12 বছর ধরে দেশে আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাচ্ছে। আমরা এখন অনেক কম আমদানি নির্ভর হয়ে উঠেছি, বাজেটে জানান নির্মলা সীতারামন। ডিজিটাল ভারতে ফেক নিউজের সাথে লড়ে TV9 বাংলা। ফ্রড থেকে বাঁচায় কুইক হিল। ডিজিটাল ভারতের ভরসা, ফ্রড থেকে সুরক্ষা। চলুন পরপর কয়েকটা খবরের দিকে নজর রাখি। প্রেমিককে বাড়িতে ডেকে খুন করার অভিযোগ প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। প্রেমিকার বাড়ির পাশে ঝোপের মধ্যে থেকে যুবকের দেহ উদ্ধার। ঘটনা জানাজানি হতেই নদিয়ার কৃষ্ণগঞ্জে শোরগোল। ওই অনুপ হালদার ওরা মেরেছে আমার দাদা ওই ওখানে মানে ওই আমার একটা বান্ধবী আছে, ওর সাথে প্রেম করতে অনেক দিন হয়ে গেছে, প্রেম করে। ও দেখেছে, রাতে গিয়েছে, দিয়ে ওকে মেরে ফেলেছে। ওরা সবাই মিলে প্ল্যান করে মেরে ফেলেছে। অন্যদিকে হাবড়ায় উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র, পাইপ গান, কার্তুজ। ইতিমধ্যে একজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাকা তল্লাশির সময় গ্রেপ্তার দুষ্কৃতী। তার বাড়ি কোথায়, কি উদ্দেশ্যে নিয়ে গেছিল, পুলিশ কি জানাচ্ছে এখনো পর্যন্ত? দীপঙ্করের কাছ থেকে জানবো। দীপঙ্কর, দেখুন, রাউতারা এলাকাতে রাউতারা পঞ্চায়েতের ব্রিজের কাছে যখন পুলিশ নাকা চেকিং করছিল সেই সময় এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয় এবং তারপর তাকে তল্লাশি চালালে তার কাছ থেকে একটি পাইপ গান ও কার্তুজ উদ্ধার হয়। এখন পুলিশ প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছে তার বাড়ি বারাসাত থানার রামকৃষ্ণপুর এলাকায় এবং এই দুষ্কৃতিমূলক কাজ করবার জন্যই কিন্তু এই